একটা কথাই বলে দিই বারবার করে, যেটা বলা দরকার বলছি, তোমরা ভিডিওগুলো হয়তো অনেকেই দেখছো কিন্তু ভিডিওগুলো কেউ সেরমভাবে লাইক করছো না, ঠিক আছে, ভিডিওগুলো কমেন্টও করছো না এবং ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ারও করছো না। তো এরকম যদি চলতে থাকে তাহলে আমি আস্তে আস্তে ভিডিও দেওয়া কমিয়ে দেবো। তো এবার তোমরাই ডিসিশন নাও যে তোমরা ভিডিওগুলি তোমাদের চাই, আর তোমাদের যদি চাই তা তোমরা ভিডিওগুলো বন্ধুদের মধ্যে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো এবং পারলে বন্ধুদেরকে বলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, যাতে কমার্সের নতুন নতুন আপডেট পেতে পারো। তো যেটা বলছিলাম, এই চ্যাপ্টারে আমি আগের দিন অনেকগুলো কোশ্চেন দিয়েছি, কি কোশ্চেন আসতে পারে তার মধ্যে দিয়ে আজকে আমি এই ভিডিওতে 3টে কোশ্চেন অ্যানালাইসিস করব। সেই কোশ্চেনগুলি হচ্ছে, 1 নম্বর কোশ্চেন হচ্ছে কনসেপ্ট অফ প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, বা তুমি বলতে পারো ডেফিনেশনটা দিয়ে দেবো এর মধ্যে। 2 নম্বর কোশ্চেন আলোচনা করব ডিফারেন্স বিটুইন প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট অ্যান্ড অবজেক্টিভস অফ ম্যানেজমেন্ট। আর একটা কোশ্চেন আলোচনা করব ডিফারেন্স বিটুইন প্রসিডিওর অফ ম্যানেজমেন্ট অ্যান্ড রুলস অফ ম্যানেজমেন্ট। ঠিক আছে, তোমরা তাহলে ভিডিওটা দেখতে থাকো। এখন আমি তোমাদের সামনে যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট। এই প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্টের কনসেপ্টটা তোমাদের সামনে তুলে ধরবো। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছ, মিনিং অফ প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট এর বাংলা হলো ব্যবস্থাপনার নীতি। তো প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট জানার আগে আমাকে জানতে হবে প্রিন্সিপাল জিনিসটা কি। আ প্রিন্সিপাল রেফার্স টু আ স্টেটমেন্ট হুইচ রিফ্লেক্টস দ্য ফান্ডামেন্টাল ট্রুথ অ্যাবাউট সাম ফেনোমেনন বেসড অন কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপ। প্রিন্সিপাল হচ্ছে এমন এক ধরনের স্টেটমেন্ট যেটা কিনা ফান্ডামেন্টাল ট্রুথের কথা বলে। ফান্ডামেন্টাল ট্রুথ মানে মৌলিক সত্য, মানে যেটা তোমরা সব জায়গায় প্রয়োজন, মানে ইউনিভার্সাল বলতে পারো। ঠিক আছে, তোমরা ছোট থেকেই দেখে আসছো এবং এটা সব জায়গায় তোমরা ইউজ করতে পারবে। ঠিক আছে, বলছে অ্যাবাউট সাম ফেনোমেনন বেসড অন কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপ। এটা কিসের উপর বেস? কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপের উপর। এই কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপ ব্যাপারটা কি? ধরো একটা উদাহরণ বলছি, কেউ যদি দাঁত না মাজে তাহলে তার দাঁতটা খারাপ হয়ে যাবে, মানে দাঁতটা যে খারাপ হয়ে যাবে, ঠিক আছে, এটা হচ্ছে এফেক্ট। আর কজটা কি? দাঁতটা যদি না মাজো। 2 নম্বর উদাহরণে আসা যাক, আমরা যদি ঠিক করে পড়াশোনা না করি তাহলে আমাদের এক্সামের রেজাল্টটা ভালো হবে না। এই যে রেজাল্টটা ভালো হবে না, এটা হচ্ছে এফেক্ট, আর কজ হচ্ছে যদি ঠিক করে পড়াশোনা না করি। এইবার চলে আসি ম্যানেজমেন্ট প্রিন্সিপালে। ম্যানেজমেন্ট প্রিন্সিপাল আর ব্রড অ্যান্ড জেনারেল গাইডলাইন ফর ডিসিশন মেকিং অ্যান্ড বিহেভিয়ার অফ ম্যানেজার। তো ম্যানেজমেন্ট প্রিন্সিপাল মানে হচ্ছে ব্যবস্থাপনার নীতি। ব্যবস্থাপনার নীতিটা কি বলছে? একটা জেনারেল গাইডলাইন, ঠিক আছে, ফর ডিসিশন মেকিং অ্যান্ড বিহেভিয়ার অফ ম্যানেজার। ম্যানেজার অর্গানাইজেশনের ভিতরে কিরকম বিহেভ করবে, কিরকম ডিসিশন নেবে, সেটা বলে দেয় হচ্ছে ম্যানেজমেন্ট প্রিন্সিপাল। কখনো কোনো ম্যানেজারের কোনো রকমের ডিসিশন নিতে অসুবিধা হলে তো ও ম্যানেজমেন্ট প্রিন্সিপালকে রেফার করবে, আর ওখান থেকে গাইডলাইন পাবে যে তাকে কেমন ডিসিশন নিতে হবে এবং কেমন বিহেভ করতে হবে। এর একটা ছোট্ট এক্সাম্পল তোমাদের সামনে তুলে ধরছি। মেনে নাও তোমার সামনে একটা প্রবলেমেটিক সিচুয়েশন আসছে, বা বলতে পারো প্রবলেমেটিক সিচুয়েশন চলে এসেছে, আর এই প্রবলেমটা তোমার পার্সোনাল লাইফেই আসছে, কোনো বিজনেস রিলেটেড নয়। ঠিক আছে, তো তোমাদের প্যারেন্টস, টিচাররা ছোটবেলা থেকে একটা জিনিস শিখিয়েছে যে লাইফে যদি কখনো কোনো প্রবলেম আসে তখন ম্যাটারটা ঠান্ডা মাথায় ভাবতে হবে, কেন প্রবলেমটা আমার জীবনে আসলো। রেগে গেলে বা উত্তেজিত হলে চলবে না, মানে হাইপার হলে তোমার চলবে না। তারপর এটা অ্যানালাইজ করতে হবে যে কিভাবে এটা সলিউশন করা যায়। এই কথাগুলি যে আমাদের প্যারেন্টসরা বা টিচাররা ছোটবেলায় শিখিয়েছিল, এটাই হচ্ছে জেনারেল গাইডলাইন। প্যারেন্টসরা কিন্তু কোনো সলিউশন দেয়নি যে এই প্রবলেমটা হলে এইভাবে সলভ করতে হবে, আর এটা কখনো দেওয়া সম্ভব নয়। কখন কোন প্রবলেম হবে সেটা প্যারেন্টস বা টিচারদের পক্ষে জানা সম্ভব নয়, কিন্তু যখন প্রবলেম আসছে আমাদের কাছে তখন ওটাকে কিভাবে ট্যাকেল করতে হবে সে ব্যাপারে কিছু গাইডলাইন দিয়েছে ছোটবেলায়, আর ওই গাইডলাইনগুলি আমরা সারা জীবন ধরে ফলো করছি। ম্যানেজমেন্ট প্রিন্সিপালও ঠিক একই রকম। ম্যানেজমেন্ট প্রিন্সিপাল ম্যানেজারকে কোনো সলিউশন দেয় না। ম্যানেজমেন্ট প্রিন্সিপাল বলে কোথাও কখনো কোনো প্রবলেম হলেই কেমন বিহেভ করতে হবে, কেমন ডিসিশন নিতে হবে, এটার একটা জেনারেল গাইডলাইন দিয়েছে। তো আমাদের এক্সামে কখনো কখনো চলে আসেই বলতে পারো, এসএকিউতে আসে ম্যানেজমেন্ট প্রিন্সিপাল বা ব্যবস্থাপনার নীতি কাকে বলে। তো ব্যবস্থাপনার নীতি বা ম্যানেজমেন্ট প্রিন্সিপাল নিয়ে বিভিন্ন ধরনের ম্যানেজমেন্ট এক্সপার্টরা তাদের বিভিন্ন মত দিয়েছেন। ঠিক আছে, এদের মধ্যে থেকে যেটা খুবই ইজি তোমরা পড়তে পারো এবং খুব ইম্পর্টেন্ট, এফ.ডব্লিউ. টেলর কি বলেছিল? এফ.ডব্লিউ. টেলর বলেছিল যে নিয়ম বা পদ্ধতি, ঠিক আছে, তো কারবারি প্রতিষ্ঠানকে মজবুত করে এবং তার কাজকর্মে সুবিধা করে দেয় তাকেই ব্যবস্থাপনা নীতি বলে। কি বললাম? এফ.ডব্লিউ. টেলর বলেছিল যে নিয়ম বা পদ্ধতি কারবারি প্রতিষ্ঠানকে মজবুত করে এবং তার কাজকর্মে সুবিধা করে দেয় তাকেই ব্যবস্থাপনা নীতি বলে। ঠিক আছে, তাহলে এখান দিয়ে আমি বুঝিয়ে দিলাম কি কনসেপ্ট অফ প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট। ঠিক আছে, তো এবার আমরা পড়বো ম্যানেজমেন্ট প্রিন্সিপাল ভার্সেস পিওর সায়েন্স প্রিন্সিপালের মধ্যে বেশ কিছু ডিফারেন্স। ঠিক আছে, তো আমরা আগের চ্যাপ্টারেই শিখেছিলাম যে ম্যানেজমেন্টের মধ্যে আর্ট এবং সায়েন্সের বেশ কিছু বৈশিষ্ট্য আছে, বাট প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্টকে কিন্তু আমরা সায়েন্স বলতে পারি না। কেন বলতে পারি না এখন সেটা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। প্রথমেই দেখো, দেখতে পাচ্ছ ম্যানেজমেন্ট প্রিন্সিপাল কি বলছে? ভেরি ফ্লেক্সিবল। ঠিক আছে, হ্যাঁ, এটা তো অবশ্যই ফ্লেক্সিবল। এক একটা অর্গানাইজেশনে এক একটা সিচুয়েশন আসে,
আর ওই সিচুয়েশন ট্যাকেল করার স্টাইল হয় ডিফারেন্ট। ম্যানেজমেন্ট প্রিন্সিপালে কিছু কিছু চেঞ্জ আনা জরুরি, তখনই আমরা সিচুয়েশনকে ট্যাকেল করতে পারবো। এই কারণে ম্যানেজমেন্ট প্রিন্সিপাল ফ্লেক্সিবল হওয়া খুবই জরুরি, কেননা আমাদের যা ম্যানেজমেন্ট প্রিন্সিপাল আছে সব জায়গায় ওই প্রিন্সিপালগুলো যে অ্যাপ্লাই হবে এমন তো নাও হতে পারে, ঠিক আছে? তো আর বলছে কি পিওর সায়েন্স প্রিন্সিপাল বলছে রিজিড, মানে ম্যানেজমেন্ট প্রিন্সিপাল রিজিড নয়, কিন্তু পিওর সায়েন্স প্রিন্সিপাল হচ্ছে রিজিড, ঠিক আছে? তো মানে বুঝতে পেরেছো ব্যাপারটা আশা করি। তাই এটা ফ্লেক্সিবল হবে না, পিওর সায়েন্স প্রিন্সিপালটা ফ্লেক্সিবল হবে না। যেমন ধরো তোমরা যখন ছোটবেলায় অ্যালজেব্রা করতে, ঠিক আছে? তো অ্যালজেব্রায় বেশ কিছু তোমরা ফর্মুলা করেছিল, a+b² a² - b², এরকম আরও অনেক ফর্মুলা ছিল, এবং তোমাদের যে অ্যালজেব্রার অঙ্ক আসতো, অঙ্ক দেখে তোমরা বুঝতে পারতে এই জায়গায় এই ফর্মুলাটাই ইউজ হবে, ওখানে অন্য কোনো ফর্মুলা ইউজ হবে না। এই জন্য বলা হচ্ছে পিওর সায়েন্স প্রিন্সিপাল হচ্ছে রিজিড। 2 নম্বর কি দেখতে পাচ্ছ, ম্যানেজমেন্ট প্রিন্সিপাল আর অ্যাপ্লাইড উইথ ক্রিয়েটিভিটি। বলছে ম্যানেজমেন্ট প্রিন্সিপাল ফ্লেক্সিবল, কিন্তু এই ফ্লেক্সিবল আসবে কি করে? এই ফ্লেক্সিবিলিটি তখনই আসবে যখন ম্যানেজার এই ম্যানেজমেন্ট প্রিন্সিপালকে অ্যাপ্লাই করছে নিজের বুদ্ধি লাগিয়ে, নিজের ক্রিয়েটিভিটি লাগিয়ে, যাতে প্রবলেমটা সলভ হয় আর টার্গেটটা অ্যাচিভ হয়। মেনে নাও ম্যানেজারের সামনে এমন একটা সিচুয়েশন এসেছে যেটাকে ট্যাকেল করার জন্য নিজের বুদ্ধি লাগাতে হবে, ঠিক আছে? সে যা প্রিন্সিপাল আছে সেই প্রিন্সিপালগুলো কাজে লাগছে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে ওর বুদ্ধি লাগাতে হবে, তবে প্রিন্সিপালগুলোকেও ফলো করতে হবে, ঠিক আছে? তো পাশাপাশি নিজের বুদ্ধিও অ্যাপ্লাই করতে হবে। আর পিওর সায়েন্স কি বলছে? পিওর সায়েন্স বলছে কি সায়েন্টিফিক প্রিন্সিপাল আর অ্যাপ্লাইড ইন অ্যাবসলিউট অর স্ট্যাটিক ম্যানার। ধরো এটা যদি একটা এক্সাম্পল দিই, এই যে সায়েন্টিফিক প্রিন্সিপাল বা বলছে কি পিওর সায়েন্স প্রিন্সিপালটা কোথায় অ্যাপ্লাই করা হয়? এটা ল্যাবরেটরিতে হয়। ধরো ল্যাবরেটরিতে কোনো একটা কেমিক্যালের একটা কম্পোনেন্ট তৈরি করছো, আমরা জানি কোনো একটা কম্পোনেন্টের নাম বলে সেই কম্পোনেন্ট তৈরি করতে এই রেশিও দরকার, সেই রেশিও যদি আমরা অ্যাপ্লাই না করে আমরা যদি একটু রেশিওটা চেঞ্জ করে দিই, রেশিও যদি ঠিকঠাক অ্যাপ্লাই করি, অর্থাৎ যেই রেশিও হওয়া হচ্ছে সেই রেশিও যদি অ্যাপ্লাই করি, তাহলে কেমিক্যালটা ঠিক মতো তৈরি হবে, কোনো দুর্ঘটনা ঘটবে না, মানে অ্যাক্সিডেন্ট ঘটবে না। কিন্তু যদি আমরা রেশিও চেঞ্জ করি তাহলে এই কম্পোনেন্টটা ঠিকঠাক তৈরি হবেই না, বরঞ্চ অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে? তাই বলছে পিওর সায়েন্স প্রিন্সিপালে আমরা কোনো ক্রিয়েটিভিটি দেখাতে পারবো না। 3 নম্বর বলছে ম্যানেজমেন্ট প্রিন্সিপাল হ্যাজ টু কিপ পেস উইথ চেঞ্জ ইন এনভায়রনমেন্ট চেঞ্জ হতে এনভায়রনমেন্ট যখনই চেঞ্জ হবে আমাদের ম্যানেজমেন্ট প্রিন্সিপালও চেঞ্জ করতে হবে, ঠিক আছে? এনভায়রনমেন্ট চেঞ্জ হওয়ার সঙ্গে যদি ম্যানেজমেন্ট প্রিন্সিপাল চেঞ্জ না করি তাহলে বিজনেস বিশাল বড় ক্ষতির সম্মুখীন হতে পারে, তো বিজনেস বন্ধও হয়ে যেতে পারে। আর পিওর সায়েন্স প্রিন্সিপাল কি বলছে? সায়েন্টিফিক প্রিন্সিপাল ডু নট চেঞ্জ উইথ টাইম। আজ থেকে 50 বছর আগে কোনো একটা কেমিক্যাল তৈরি করতে যে রেশিও আমরা ফলো করেছিলাম, আজ থেকে 50 বছর পরেও সেই রেশিওই ফলো করব। তাই বলেছে এটা সায়েন্টিফিক প্রিন্সিপাল ডু নট চেঞ্জ উইথ টাইম। তাহলে আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারলে, নোটটা তোমরা কপি করে নাও। এরপরে যেই কোশ্চেনটা আমি তোমাদের সামনে আলোচনা করব সেটা হলো ডিফারেন্স বিটুইন প্রসিডিওর অফ ম্যানেজমেন্ট অ্যান্ড রুলস অফ ম্যানেজমেন্ট, মানে ব্যবস্থাপনার পদ্ধতি ও নিয়মের মধ্যে পার্থক্য, ঠিক আছে? একটা ভালো ম্যানেজমেন্ট ছাড়া কোনো অর্গানাইজেশন কখনোই সাকসেস হতে পারে না। তাই ম্যানেজমেন্টকে কিছু প্রসিডিওর আর রুল মেনে চলতে হয়। এই প্রসিডিওর এবং রুলগুলোর মধ্যে যে কিছু ডিফারেন্স দেখা যায় সেই ডিফারেন্সগুলি এখন আমি তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই রুল আর প্রসিডিওরের মধ্যে যে ডিফারেন্সগুলো দেখা যায় না, সেই ডিফারেন্সের যে টপিকগুলো থাকে সেই টপিকগুলি তোমরা স্ক্রিনে দেখে নাও। একটা দেবো ডেফিনেশন, একটা দেবো ক্যারেক্টারিস্টিক, একটা দেবো ফলো না করলে তাহলে কি হতে পারে, আর পানিশমেন্ট কি আছে, আর বেস, ঠিক আছে? প্রথমে যদি আমরা ডেফিনেশনে আসি, ঠিক আছে? তো আমরা দেখব প্রসিডিওর অফ ম্যানেজমেন্ট জিনিসটা কি। অর্গানাইজেশনের কোনো কাজ ফুলফিল করার জন্য যে উপায় অবলম্বন করা হয় সেটাই হচ্ছে প্রসিডিওর অফ ম্যানেজমেন্ট। আর রুলস অফ ম্যানেজমেন্টটা কি? অর্গানাইজেশনের কোনো কাজ ফুলফিল করার জন্য যে গাইডলাইন মেনে চলতে হয় সেটাই হচ্ছে রুল অফ ম্যানেজমেন্ট। রুল অফ ম্যানেজমেন্টটা কি? গাইডলাইন মেনে চলতে হবে। আচ্ছা, আর প্রসিডিওরটা কি? মানে অর্গানাইজেশন সমস্ত কাজটা কমপ্লিট করার জন্য, ঠিক আছে, যে সমস্ত উপায় অবলম্বন করতে হবে সেটাই হচ্ছে প্রসিডিওর। এবার চলে আসি ক্যারেক্টারিস্টিকে। প্রসিডিওর অফ ম্যানেজমেন্টের ক্যারেক্টারিস্টিক বলছে এটা ফ্লেক্সিবল, মানে নমনীয়। আর রুলস অফ ম্যানেজমেন্টের ক্যারেক্টারিস্টিক বলছে এটা ফ্লেক্সিবল নয়, ঠিক আছে, অর্থাৎ অনমনীয়। আচ্ছা, এবার দেখবো যদি ফলো না করি তাহলে কি হতে পারে। ম্যানেজমেন্টের যে প্রসিডিওর আছে সেইগুলো যদি ফলো না করি তাহলে অর্গানাইজেশনের সাকসেস ঠিকঠাক পাবো না, ঠিক আছে? অর্গানাইজেশনের সাকসেস হবে না। আচ্ছা, আর যদি রুলস অফ ম্যানেজমেন্ট ফলো না করি তাহলে অর্গানাইজেশনের ক্ষতি হতে পারে। পানিশমেন্ট। প্রসিডিওর অফ ম্যানেজমেন্ট কি বলছে? প্রসিডিওর যদি ঠিকঠাকভাবে পালন না করি তাহলে এমপ্লয়িকে কারণ দেখাতে বলতে হয় এবং তাকে কোনো শাস্তি দেওয়া হয় না, অর্থাৎ তাকে কোনো পানিশমেন্ট দেওয়া হয় না। অপরদিকে রুলস অফ ম্যানেজমেন্ট কি বলছে রুলগুলো যদি ঠিকঠাকভাবে পালন না করি তাহলে এমপ্লয়িকে পানিশমেন্ট দেওয়া হয়। এরপরে লাস্ট পয়েন্ট, বেস। প্রসিডিওর অফ ম্যানেজমেন্ট কি বলছে? নলেজ বেসড অন লজিক্যালি অবজার্ভড ফাইন্ডিং ফ্যাক্ট অ্যান্ড ইভেন্ট। বলছে যে পর্যবেক্ষণলব্ধ জ্ঞান, মানে কোনো কিছু অবজার্ভ করে তার উপর বেস করেই
এই প্রসিডিওরটা তৈরি করা হয়, ঠিক আছে। আর রুলস অফ ম্যানেজমেন্ট কি বলছে, আশেপাশের অবস্থা, জেনারেল নলেজ এর উপর বেস করেই রুলস অফ ম্যানেজমেন্ট তৈরি করা হয়। তাহলে আশা করি বোঝা গেল রুল অফ ম্যানেজমেন্ট আর প্রসিডিওর ম্যানেজমেন্ট কি, এটা ভালো করে পড়বে, এটা এক্সামে আসে, এটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এরপরে আমি দেখে নেব কোশ্চেনটা হচ্ছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ডিফারেন্স বিটুইন অবজেক্টিভস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, ঠিক আছে, মানে ব্যবস্থাপনার উদ্দেশ্য ও ব্যবস্থাপনার নীতির মধ্যে পার্থক্য। অবজেক্টিভস অফ ম্যানেজমেন্ট তোমরা আগের চ্যাপ্টারে পড়েছো, আর এখানে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট পড়ছি এই চ্যাপ্টারটা। এদের মধ্যে তোমার ডিফারেন্সগুলো তুলে ধরতে বলেছে। দেখো আমরা কি জানি, প্রতিটা অর্গানাইজেশনেরই কিছু না কিছু একটা অবজেক্টিভস থাকেই, আর ম্যানেজমেন্টের ফাংশনটা কি, সেই অবজেক্টিভসটাকে সাকসেস করা বা সাকসেস করার চেষ্টা করে যাওয়া। আর ম্যানেজমেন্টের অবজেক্টিভসগুলো অনেক রকমের হয়, আর ম্যানেজমেন্টের অবজেক্টিভস অনেকগুলো হলেও, ঠিক আছে, সেইগুলোকে সাকসেস করার জন্য বেশ কিছু রুল বা প্রসিডিওর মেনে চলতে হয়, ঠিক আছে। তো আর এই রুল বা প্রসিডিওরকেই বলা হয় প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট। তো এখন এই দুজনের মধ্যে ডিফারেন্সগুলো দেখে নেবো। তো কী কী ডিফারেন্স দেবো এদের মধ্যে, ডেফিনেশন দেবো, গোল দেবো, ডিটারমাইন দেবো, ঠিক আছে, কিছু বিরোধিতা দেবো, ঠিক আছে, তোমার ডিসপুট যেটাকে বলো, ম্যান্ডেটরি দেবো, আর ইউনিভার্সাল দেবো, টাইম পিরিয়ড দেবো। তো প্রথমে দেখো ডেফিনেশন দিচ্ছি। অবজেক্টিভস অফ ম্যানেজমেন্টটা কি? অবজেক্টিভস অফ ম্যানেজমেন্ট হলো প্রতিটা অর্গানাইজেশনেরই কিছু না কিছু একটা অবজেক্টিভস থাকে, ঠিক আছে, বা বলতে পারো একটা গোল থাকে, ঠিক আছে। সেই অবজেক্টিভস বা সেই গোলটা ঠিকঠাকভাবে অ্যাচিভ হয়েছে কিনা, ঠিক আছে, সেটা পূরণ করার ব্যবস্থা করাই হচ্ছে অবজেক্টিভস অফ ম্যানেজমেন্ট। আর প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্টটা কি, এই যে কিছুক্ষণ আগে আমরা বললাম এফডব্লিউ টেলর কি বলেছিল, প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, সেটা লিখলেই হবে। অর্থাৎ যে রুল, ঠিক আছে, যে রুল বা যে প্রসিডিওর কোনো অর্গানাইজেশনকে মজবুত করে তোলে বা তার কাজকর্মের সুবিধা করে দেয়, সেটাই হচ্ছে তোমার রুলস অফ ম্যানেজমেন্ট। গোল, অবজেক্টিভস অফ ম্যানেজমেন্টের গোল কি, মানে অর্গানাইজেশনের যে লক্ষ্যটা আছে, যে গোলটা আছে, ঠিক আছে, যে গোলটা আছে সেই গোলটা পূরণ করা, ঠিক আছে, সেই গোলটা পূরণ করে ফেলবে। আর প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্টের গোলটা কি, একটা গাইডলাইন দেয়া, এই পথে তোমাকে যেতে হবে। ডিটারমাইন, অবজেক্টিভস অফ ম্যানেজমেন্ট কি ডিটারমাইন করে, মানে অবজেক্টিভস অফ ম্যানেজমেন্ট ডিটারমাইন কারা করে, টপ লেভেলের ম্যানেজাররা। আর প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট ডিটারমাইন কারা করে, সব লেভেল, অল লেভেল অফ ম্যানেজার। বিরোধ, ম্যানেজমেন্টের অবজেক্টিভস অনেকগুলো হলেও এদের মধ্যে কোনো বিরোধিতা নেই, কিন্তু প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্টের আমরা যদি খুব ভালোভাবে ফলো করি, আমরা এর পরে কয়েকটা ক্লাসে পড়বো প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট নিয়ে বিভিন্ন কথা বলেছেন, যেমন আমাদের দুজনের টপিকটা পড়তেই হবে, একটা এফডব্লিউ টেলর, একটা হেনরি ফেয়াল, এরকম আরও অনেকের নাম আছে। তো তাদের কথাগুলো যদি আমরা ভালো করে অবজার্ভ করি, ঠিক আছে, এক একজন এক এক রকম কথা বলেছিল, অর্থাৎ তা বলতে পারি তাদের ম্যানেজমেন্টের অনেক প্রিন্সিপালই পরস্পরের বিরোধী। আচ্ছা, ম্যান্ডেটরি, যে কোনো অর্গানাইজেশনের অবজেক্টিভসটা ঠিক করা হচ্ছে ম্যান্ডেটরি, ঠিক আছে। তো ম্যান্ডেটরি পয়েন্টটা কী করবো, ম্যান্ডেটরি বলছে যে অবজেক্টিভস অফ ম্যানেজমেন্ট কি বলছে, অবজেক্টিভ ম্যানেজমেন্ট বলছে যে কোনো অর্গানাইজেশনের অবজেক্টিভসটা ঠিক করা ম্যান্ডেটরি, আর প্রিন্সিপালটা ঠিক করা কখনোই ম্যান্ডেটরি নয়। এবার যে ইউনিভার্সাল, বিভিন্ন অর্গানাইজেশনের ম্যানেজমেন্টের অবজেক্টিভস ডিফারেন্ট হবে, কিন্তু প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট কি বলছে, এটা শুধুমাত্র বিজনেসের ক্ষেত্রেই প্রযোজ্য নয়। বিজনেস আরও, বিজনেস মানে কি, যেখানে প্রফিট অর্গানাইজেশন যে এটা যে প্রিন্সিপালটা দেখা যায় এমন কথা নেই। নন প্রফিট অর্গানাইজেশন যেমন ক্লাব, কলেজ, হাসপাতাল, সব জায়গায় তুমি প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট তুমি দেখতে পারবে। টাইম পিরিয়ড, অবজেক্টিভস অফ ম্যানেজমেন্ট একটা নির্দিষ্ট টাইম পিরিয়ডের জন্য করা হয়, কিন্তু প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট কোনো পার্টিকুলার একটা টাইম পিরিয়ডের জন্য হয় না। তো এই পড়িয়ে দিলাম। তো এই ভিডিওতে আমি কি পড়ালাম, এই ভিডিওতে আমি পড়ালাম কনসেপ্ট অফ প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, আর পড়ালাম ডিফারেন্স বিটুইন প্রসিডিওর অফ ম্যানেজমেন্ট অ্যান্ড রুলস অফ ম্যানেজমেন্ট, আর একটা ডিফারেন্স পড়েছি ডিফারেন্স বিটুইন অবজেক্টিভস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট। তো এগুলো দেখে নিও। কোশ্চেন সেটা হচ্ছে নেচার অর ক্যারেক্টারিস্টিক অফ প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট এবং ইম্পর্টেন্স অফ প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, ঠিক আছে, তোমরা দেখতে থাকো। এখন যেই কোশ্চেনটা তোমাদের সামনে আলোচনা করব, তোমরা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছ নেচার অর ক্যারেক্টারিস্টিক অফ প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, মানে ব্যবস্থাপনার নীতির প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো তোমরা অ্যান্সারটাও স্ক্রিনে দেখতে পাচ্ছ। 1 নম্বর পয়েন্ট কি লেখা আছে। আচ্ছা, 1 নম্বর পয়েন্টটা পড়ার আগে তোমাদের আগেই বলে দিচ্ছি, আমাদের বিজনেস স্টাডিজের সেকেন্ড চ্যাপ্টারের যে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট চ্যাপ্টারটা আছে, এই কনসেপ্ট অফ প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট তোমরা আগে ভালো করে দেখে নাও, না হলে এই কোশ্চেনের অ্যান্সারগুলো বুঝতে একটু হলেও অসুবিধা হবে। যাই হোক, 1 নম্বর পয়েন্ট বলছে ইউনিভার্সাল অ্যাপ্লিকেশন, মানে হচ্ছে এই যে ব্যবস্থাপনার নীতি বা ম্যানেজমেন্টের প্রিন্সিপালগুলি সব জায়গায় আমরা প্রয়োগ করতে পারি। লিখেছে কি, ম্যানেজমেন্ট প্রিন্সিপাল ক্যান বি অ্যাপ্লাইড ইন অল টাইপ অফ অর্গানাইজেশন, মানে ম্যানেজমেন্টের যে প্রিন্সিপাল আছে না, আমরা শুধুমাত্র বিজনেসেই অ্যাপ্লাই করব এমন কোনো কথা নেই, অর্থাৎ প্রফিট অর্গানাইজেশনে যে অ্যাপ্লাই করবো এমন কোনো কথা নেই, আমরা নন প্রফিট অর্গানাইজেশনেও অ্যাপ্লাই করতে পারি। অ্যান্ড অ্যাট অল লেভেল অফ ম্যানেজমেন্ট, এবং ব্যবস্থাপনার সমস্ত লেভেলেই আমরা এটা অ্যাপ্লাই করতে পারি, সেটা
টপ লেভেল হোক, মিডিল লেভেল হোক, লোয়ার লেভেল হোক। এই কারণেই বলছে যে ব্যবস্থাপনার নীতিগুলি হলো সার্বজনীন, অর্থাৎ ইউনিভার্সাল অ্যাপ্লিকেশন। নাম্বার 2, জেনারেল গাইডলাইন। এই জেনারেল গাইডলাইন কথাটির বাংলা অর্থ হলো সাধারণ নির্দেশিকা। তো আমরা কনসেপ্ট অফ প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট যখন পড়েছিলাম, সেখানেই আমরা যখন ডেফিনেশন বলেছিলাম, সেখানে জেনারেল গাইডলাইন বলে একটা টার্ম বলেছিলাম, তখন জেনারেল গাইডলাইনটা সম্পর্কে ডিটেলসে বুঝিয়েছিলাম। তো কি বলছে, নট স্ট্যাটিক, ক্যান বি অ্যাপ্লাইড ব্লাইন্ডলি ইন অল সিচুয়েশন। বলছে নট স্ট্যাটিক, বলছে ম্যানেজমেন্টের যে প্রিন্সিপালগুলি আছে না, সেটা সব জায়গায়, ঠিক আছে, সব জায়গায় আমরা অন্ধভাবে প্রয়োগ করতে পারি না, ঠিক আছে, ব্লাইন্ডলি অ্যাপ্লাই করতে পারি না, বা সকল সিচুয়েশনে, সমস্ত সিচুয়েশনেও আমরা ব্লাইন্ডলি অ্যাপ্লাই করতে পারি না। যদিও ম্যানেজমেন্টের প্রিন্সিপালগুলো ইউনিভার্সাল, তাও অর্গানাইজেশনের সাইজ, অর্গানাইজেশনের নেচার, অর্গানাইজেশনের ফর্ম, অর্গানাইজেশন লাইফ প্রভৃতি বিচার বিবেচনা করে আমাদের ম্যানেজমেন্ট প্রিন্সিপালগুলো অ্যাপ্লাই করতে হয়। যেমন একটা এক্সাম্পল নাও না, রিজনেবল রেমুনারেশন পেমেন্ট করা ম্যানেজমেন্টের একটা প্রিন্সিপাল, কিন্তু কি পরিমাণে রিজনেবল রেমুনারেশন দেওয়া হবে সেটা ডিপেন্ড করে অর্গানাইজেশনের সাইজ, নেচার, এই সমস্ত জিনিসের উপর। তাই তো আমরা বলতে পারি যে ম্যানেজমেন্ট প্রিন্সিপাল হচ্ছে একটা জেনারেল গাইডলাইন। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ, বলছে দে আর জাস্ট গাইডলাইন টু সলভ প্রবলেম, টু টেক ডিসিশন, বাট নট দ্য রেডিমেড সলিউশন ফর অল প্রবলেম। মানে ম্যানেজমেন্ট প্রিন্সিপাল হচ্ছে একটা গাইডলাইন দেয় আমাদের, আমরা যদি কোনো প্রবলেমে পড়ি, সেই প্রবলেম থেকে আমরা কি করে উতরাবো, ঠিক আছে, সেই প্রবলেমটা কি করে সলভ করবো, ঠিক আছে, সেই সম্পর্কে একটা গাইডলাইন দেয় বা সেই ব্যাপারে সিদ্ধান্ত নিতে আমাদের সাহায্য করে। কিন্তু এটা কোনো পার্মানেন্ট সলিউশন বা রেডিমেড সলিউশন নয় যে এই প্রবলেম হলে এই প্রিন্সিপালটা অ্যাপ্লাই করলেই আমার প্রবলেমটা সলভ হয়ে যাবে। তা আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। নাম্বার 3, ফর্মড বাই প্র্যাকটিস অ্যান্ড এক্সপেরিমেন্ট। এই যে ম্যানেজমেন্টের প্রিন্সিপালগুলো তৈরি হয়েছে না, ম্যানেজমেন্টের প্রিন্সিপালগুলো তৈরি হয়েছে ম্যানেজমেন্ট এক্সপার্টদের অনেক দিন ধরে রিসার্চ করার ফলেই এই ম্যানেজমেন্টের প্রিন্সিপালগুলো তৈরি হয়েছে। তোমরা ভেবো না ম্যানেজমেন্টের প্রিন্সিপালগুলো রাতারাত মানে একদিনেই তৈরি হয়ে গেছে। তাই তো বলছে নট ডেভেলপ ওভারনাইট, মানে একদিনেই ম্যানেজমেন্টের প্রিন্সিপালগুলো তৈরি হয়নি। তারপর কি বলছে, ডেভেলপ আফটার ডিপ রিসার্চ ওয়ার্ক, প্রপার অবজারভেশন অ্যান্ড এক্সপেরিমেন্ট। বলছে বহুদিন ধরে অবজারভেশন এক্সপেরিমেন্ট, ঠিক আছে, বহুদিন ধরে অবজারভেশন এক্সপেরিমেন্টের করার পরেই এই ম্যানেজমেন্টের প্রিন্সিপালগুলো তৈরি হয়েছে। তাই তো বলছে ডিপ রিসার্চ ওয়ার্ক করতে হয়েছে, ম্যানেজমেন্টের প্রিন্সিপালগুলো তৈরি করতে গিয়ে ডিপ রিসার্চ করতে হয়েছে, প্রপার অবজারভেশন করতে হয়েছে এবং এক্সপেরিমেন্ট করতে হয়েছে, তারপরেই এই ম্যানেজমেন্টের প্রিন্সিপালগুলো তৈরি হয়েছে। ফ্লেক্সিবিলিটি, ঠিক আছে, ম্যানেজমেন্টের প্রিন্সিপাল তো ফ্লেক্সিবিলিটি, মানে ম্যানেজমেন্টের প্রিন্সিপাল হচ্ছে নমনীয়। আর ফ্লেক্সিবিলিটি কেন, কনসেপ্ট অফ প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট যখন পড়েছিলাম তখন বলেছিলাম ম্যানেজমেন্ট প্রিন্সিপাল কেন ফ্লেক্সিবল। দেখো কি প্রথমেই তোমরা দেখতে পাবে নট রিজিড স্টেটমেন্ট। আমরা যখন প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্টের সঙ্গে পিওর সায়েন্স ম্যানেজমেন্টের ডিফারেন্স পড়েছিলাম, সেখানে বলেছিলাম যে পিওর সায়েন্স ম্যানেজমেন্টের রিজিড স্টেটমেন্ট। একটু দেখে নাও কেন পিওর সায়েন্স ম্যানেজমেন্ট রিজিড স্টেটমেন্ট। আমরা যখন অ্যালজেব্রা করতাম, দেখো অ্যালজেব্রাতে বেশ কিছু ফর্মুলা ছিল, আমি আগের দিন বলছিলাম, তো সেই ফর্মুলাগুলো অ্যালজেব্রা পার্টিকুলার যেই অঙ্কগুলো, ওই অঙ্কগুলোতেই আমি অ্যাপ্লাই করতে পারবো, এমন না যে আমি আমার ইচ্ছা মতন ফর্মুলা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। তো এই জন্য বলেছিল রিজিড। কিন্তু ম্যানেজমেন্ট প্রিন্সিপাল কি, আমার যখন যা দরকার অ্যাপ্রোপ্রিয়েট প্লেসে সেই নীতিটা আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করবো, বা নীতিটাকে আমরা চেঞ্জও করতে পারি। তাহলে ক্যান বি মডিফাইড বাই ম্যানেজার অ্যাকর্ডিং টু ডিফারেন্ট সিচুয়েশন অ্যান্ড রিকোয়ারমেন্ট অফ কোম্পানি। এই ম্যানেজমেন্টের প্রিন্সিপালটা মডিফাই কে করতে পারে, ম্যানেজার করতে পারবে, অ্যাকর্ডিং টু ডিফারেন্ট সিচুয়েশন, মানে যখন যেমন সিচুয়েশন আসবে তখন যদি দরকার হয় তাহলে ম্যানেজমেন্ট প্রিন্সিপালটাও চেঞ্জ করতে পারবে। আর আমরা তো জানি আমাদের যে ম্যানেজমেন্ট বা আমরা যে বিজনেসটা করি, আমরা একটা সমাজে করি, ঠিক আছে। তো আর এই সোসাইটি সবসময় চেঞ্জ হতে থাকে, তাই এই ডিফারেন্ট সিচুয়েশনে, ঠিক আছে, এই ডিফারেন্ট সিচুয়েশনে কখনোই ম্যানেজমেন্ট প্রিন্সিপাল অনমনীয় হতে পারে না, ঠিক আছে। তাই এই ডিফারেন্ট সিচুয়েশনে ম্যানেজমেন্ট প্রিন্সিপাল কখনোই অনমনীয় হতে পারে না। তাই ম্যানেজমেন্ট প্রিন্সিপালকে ফ্লেক্সিবল হতে হয়, যাতে এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারে, ঠিক আছে, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে এই নীতিটাকে চেঞ্জ করতে পারে। এই জন্যই তো বলছে ক্যান বি মডিফাইড বাই ম্যানেজার অ্যাকর্ডিং টু ডিফারেন্ট সিচুয়েশন অ্যান্ড রিকোয়ারমেন্ট অফ কোম্পানি। মানে কোম্পানির যখন দরকার হবে, ঠিক আছে, তখন ম্যানেজার এইগুলোকে মডিফাই করতে পারে ডিফারেন্ট সিচুয়েশনে। এরপরে কি দেখতে পাচ্ছ তোমরা, বিহেভিয়ার ইন নেচার, মানে বলতে পারো আচরণগত বৈশিষ্ট্য। তো এই যে ম্যানেজমেন্ট প্রিন্সিপালগুলো তৈরি করা হচ্ছে, কেন তৈরি করা হচ্ছে, তাই বলছে দে আর ফর্ম টু গাইড এমপ্লয়ীদের গাইড করার জন্য। তারা বলছে ইনফ্লুয়েন্স বিহেভিয়ার অফ এমপ্লয়ীদের আচরণকে প্রভাবিত করার জন্য। আর বলছে ইমপ্রুভ রিলেশনশিপ বিটুইন সুপারিয়ার, সাবঅর্ডিনেট অ্যান্ড আদার মেম্বার অফ অর্গানাইজেশন। মানে এই ম্যানেজমেন্ট প্রিন্সিপাল কি করে, ম্যানেজমেন্ট প্রিন্সিপাল সুপারিয়ার, সাবঅর্ডিনেট, ম্যানেজার এবং কোম্পানির যে আদার মেম্বার আছে তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি করে বা সম্পর্কটাকে আরো ইমপ্রুভ করার চেষ্টা করে। এরপরে কি বলছে, বেস্ট অন কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপ। তোমরা বুঝতেই পারছো, এখানে নতুন করে বলার কিছু নেই, কেননা কনসেপ্ট অফ প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্টে বলেছিলাম। দেখো কি বলেছিলাম, কেউ যদি দাঁত না মাজে তাহলে তার দাঁতটা খারাপ হয়ে যাবে। এই যে দাঁতটা খারাপ হয়ে যাবে এটা তো এফেক্ট, আর দাঁত যদি না মাজে এটা হচ্ছে কজ। তাই তো বলছে ম্যানেজমেন্ট প্রিন্সিপাল কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপকে নির্দেশ করে। আর এর মানেই হচ্ছে যে যদি কোনো একটা
প্রিন্সিপাল অ্যাপ্লাই করা হয় তার ফলটা কি হতে পারে, এই নীতিগুলি সেটাই নির্দেশ করে। যেমন একটা উদাহরণ নাও, একটা কোম্পানির ভিতরে অনেকগুলো এমপ্লয়ি আছে, কোনো একটা পার্টিকুলার এমপ্লয়ির কাছে অনেকগুলো বস, ধরো 4-5টা বসের থেকে যদি তার কাছে ডিরেকশন আসে, ঠিক আছে, সে তখন কনফিউজ হয়ে যাবে কার কথাটা মানবে, ধরো কোন বস স্ট্রিক নয়, ও বুঝতে পারবে না কার কাজটা আগে করবে কার কাজটা আগে করবে না। এই সময় ইউনিটি অফ কমান্ড মানে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্টের, আমরা পরে পড়বো ইউনিটি অফ কমান্ড জিনিসটা কি, ঠিক আছে। তো হেনরি ফেয়াল অফ যে ম্যানেজমেন্ট বলেছিল, মানে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট নিয়ে হেনরি ফেয়াল যে কথাটা বলেছিল, তার মধ্যে ইউনিটি অফ কমান্ড হচ্ছে একটা পয়েন্ট ছিল, ঠিক আছে, সেটা তো আমরা পরে আলোচনা করব। সেক্ষেত্রে এরকম পজিশন হলে ইউনিটি অফ কমান্ডটা তোমার অ্যাপ্লাই করতে হবে। তো তোমরা দেখে নাও এখানে কি বলেছে, বিকজ it tells us if a particular principle is applied in a situation what might be the effect, so they can be applied in similar situation। মানে এরকম সিচুয়েশন থাকলে, যদি এরকম সিচুয়েশন আসে তখনই কিন্তু তোমরা এই প্রিন্সিপালটা অ্যাপ্লাই করে, বুঝে গেলে। এবার বলছে 7 নম্বর বলছে কন্টিনজেন্ট, যদিও এই পয়েন্টটা নিয়ে আগে অনেকবার বললাম, ঠিক আছে। তো হয়তো এই পয়েন্টের যে অ্যানালাইসিসটা করা হবে এটা অনেকবারই বলেছি। কি বলেছে দেখো, দে আর কন্টিনজেন্ট অ্যান্ড ডিপেন্ড আপন দ্য সিচুয়েশন প্রিভেলিং ইন অর্গানাইজেশন অ্যাপ্লিকেশন অ্যান্ড ইফ ইট ডিপেন্ড আপন দ্য নেচার অফ অর্গানাইজেশন, মানে অর্গানাইজেশন নেচার কি হবে, সাইজ কি হবে, ঠিক আছে, সিচুয়েশন কি হবে, ওই ওয়াইজ আমাকে প্রিন্সিপালগুলো অ্যাপ্লাই করতে হবে। তো আশা করি বোঝা গেল এই পয়েন্টটা, আর এই কোশ্চেনটাও বোঝা গেছে। এরপরে যেই কোশ্চেনটা আমি তোমাদের সামনে আলোচনা করব সেই কোশ্চেনটা হলো ইম্পর্টেন্স অ্যান্ড সিগনিফিকেন্স অফ প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট। তোমরা অ্যাডভান্টেজও বলতে পারো। কি বলেছে, ব্যবস্থাপনার নীতিগুলির গুরুত্ব, তাৎপর্য এবং সুবিধা সম্পর্কে আলোচনা করো। প্রথম পয়েন্টটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, অপটিমাম ইউটিলাইজেশন অফ রিসোর্সেস, অর্থাৎ সম্পদের কাম্য ব্যবহার। অর্থাৎ বলতে চাই যে ম্যানেজমেন্ট প্রিন্সিপালের সাহায্যে আমরা রিসোর্সটাকে সবচেয়ে ভালোভাবে ইউজ করতে পারি। এখন আমরা দেখে নেব ম্যানেজমেন্ট প্রিন্সিপালের সাহায্যে আমরা কিভাবে রিসোর্সটাকে সবচেয়ে ভালোভাবে ইউটিলাইজ করতে পারি। তো তোমরা তো দেখতেই পাচ্ছ স্ক্রিনে কি বলছে, ম্যানেজমেন্ট প্রিন্সিপাল ইনসিস্ট অন, মানে ম্যানেজমেন্ট প্রিন্সিপাল কোন কোন বিষয়ের উপর জোর দিচ্ছে। এক তো দেখতে পাচ্ছ তোমরা প্ল্যান্ড অ্যাক্টিভিটিস, তো যেরকম প্ল্যান করা হয়েছে সেরকম অনুযায়ী কাজকর্ম হবে, ঠিক আছে। তারপর বলছে অর্ডারলি অ্যারেঞ্জমেন্ট অফ ম্যান অ্যান্ড ম্যাটেরিয়ালকে অর্ডারলি অ্যারেঞ্জ করা হবে। আর বলছে কোঅর্ডিনেট ফিজিক্যাল, ফিনান্সিয়াল অ্যান্ড হিউম্যান রিসোর্সেস, ফিজিক্যাল রিসোর্সেস, ফিনান্সিয়াল রিসোর্সেস এবং হিউম্যান রিসোর্সের মধ্যে কোঅর্ডিনেট করবে। আর এই সমস্ত কাজ যদি ঠিকঠাকভাবে হয়ে থাকে তাহলে টাইম ওয়েস্ট হবে না, রিসোর্সও ওয়েস্ট হবে না। তাহলে প্রথম পয়েন্টটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে 2 নম্বর পয়েন্টে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কি লেখা আছে, মিটিং চেঞ্জিং এনভায়রনমেন্ট রিকোয়ারমেন্ট। দেখো প্রতিটা বিজনেসই না চেঞ্জিং এনভায়রনমেন্টের মধ্যেই তৈরি হয়, ঠিক আছে। যদি কোনো বিজনেস এনভায়রনমেন্ট চেঞ্জ হওয়ার সাথে সাথে নিজেকে খাপ খাওয়াতে না পারে তাহলে সেই বিজনেসটি টিকে থাকতে পারবে না, ঠিক আছে, মানে সার্ভাইভ করতে পারবে না বা তোমার ডেভেলপও করতে পারবে না। এই জন্য কি হয়, প্রত্যেকটা বিজনেসকেই এনভায়রনমেন্ট চেঞ্জ হওয়ার দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে এবং সেই অনুযায়ী বিজনেসটাকে পরিচালনা করতে হবে। তাই তো বলেছে বিজনেসম্যান হ্যাজ টু টেক চেঞ্জেস ইন অর্গানাইজেশন অ্যাকর্ডিং টু চেঞ্জেস টেক্স প্লেস ইন এনভায়রনমেন্ট, অর্থাৎ এনভায়রনমেন্ট চেঞ্জ হওয়ার সাথে সাথে অর্গানাইজেশনটাকেও চেঞ্জ করতে হবে, আর এই চেঞ্জটা করবে কে, বিজনেসম্যান। তারপর বলছে কি, সো ম্যানেজমেন্ট প্রিন্সিপাল ট্রেন দ্য ম্যানেজার্স ইন, তাই ম্যানেজমেন্ট প্রিন্সিপাল ম্যানেজারকে ট্রেন করে। কিভাবে ট্রেন করে, বলছে ইমপ্লিমেন্টিং চেঞ্জেস ইন রাইট ডিরেকশন। বলছে যে ম্যানেজমেন্ট প্রিন্সিপালটা তুমি ইমপ্লিমেন্ট করতে পারো, কিন্তু প্রয়োজনে তুমি সেই ম্যানেজমেন্ট প্রিন্সিপালটা তুমি চেঞ্জও করতে পারো, অর্থাৎ তুমি মডিফাই করতে পারো, যখন যেরকম দরকার সেই অনুযায়ী তুমি করতে পারো। কোনো একজন এমপ্লয়ি কাজ করতে ডিমোটিভেট হচ্ছে, তাহলে কি ওকে মোটিভেট করতে হবে, কিভাবে মোটিভেট করতে হবে, হয় তুমি তাকে বোনাসও দিতে পারো বা ওর স্যালারিও বাড়াতে পারো, বা এমনও হতে পারে ওর সঙ্গে ভালো ব্যবহার করতে পারো, এরকম হতে পারে। আর কি বলেছে, প্রোভাইড গাইডলাইন সো দ্যাট ম্যানেজার ক্যান মডিফাই দিস প্রিন্সিপাল অ্যাকর্ডিং টু সিচুয়েশন প্রিভেলিং ইন অর্গানাইজেশন। ম্যানেজমেন্ট প্রিন্সিপাল ম্যানেজারকে গাইডলাইন প্রোভাইড করেছে, ঠিক আছে, যেই গাইডলাইন প্রোভাইড করেছে সেই গাইডলাইন ওয়াইজে ওকে কাজ করতে হবে, এরকম কোনো কথা নেই, ঠিক আছে। প্রয়োজনে এনভায়রনমেন্ট চেঞ্জ হওয়ার সাথে সাথে ও প্রিন্সিপালটাও চেঞ্জ করতে পারে, সিচুয়েশন ওয়াইজ ও এটাকে চেঞ্জ করতে পারে। এটাই বলে যে মিটিং চেঞ্জিং ইন এনভায়রনমেন্ট রিকোয়ারমেন্ট। এরপরে 3 নম্বর পয়েন্টটা কি দেখতে পাচ্ছি, এফেক্টিভ অ্যাডমিনিস্ট্রেশন। এবার দেখবো অ্যাডমিনিস্ট্রেশনে ম্যানেজমেন্ট প্রিন্সিপাল কিভাবে সাহায্য করে। বলছে দে অ্যাক্ট অ্যাজ আ গাইডলাইন অ্যান্ড বেস টু ফর্ম ভেরিয়াস অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি। অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি বানাতে সাহায্য করে এই ম্যানেজমেন্ট প্রিন্সিপাল, এবং ম্যানেজমেন্ট প্রিন্সিপাল এটাও বলে যে অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি কিভাবে তৈরি করা হবে সেই ব্যাপারে একটা গাইড দিয়ে থাকে। এতক্ষণ তো বললাম অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করতে ম্যানেজমেন্ট প্রিন্সিপাল কিভাবে সাহায্য করে, এবার বলবো অ্যাডমিনিস্ট্রেশনটা এফেক্টিভ হতে ম্যানেজমেন্ট প্রিন্সিপাল কিভাবে সাহায্য করে। পরিষ্কারভাবে বলে দিয়েছি যেন এখানে যেন কোনো কুসংস্কার আর হচ্ছে পক্ষপাতিত্ব যেন করা না হয়। কুসংস্কার মানে হচ্ছে সুপারস্টিশন, আর পক্ষপাতিত্ব মানে হচ্ছে পার্সিয়ালিটি যেন করা না হয়, দেখতে হবে। এর উদাহরণ যদি আমরা বলি স্কেলার চেন। স্কেলার চেন জিনিসটা কি, যদিও স্কেলার চেনটা আমরা পরে পড়বো, পরের ভিডিওতে আমরা দেখবো, সেটা হচ্ছে তোমার
যে হেনরি ফিওলের যে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট ছিল না, সেখানে স্কেলার চেনটা একটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট ছিল, অর্থাৎ যেটাকে বলে গ্যাং প্ল্যাং। এটা আমাদের এক্সামেও আসে, গ্যাং প্ল্যাং এর শর্ট নোটটা আসে। তো গ্যাং প্ল্যাং বা স্কেলার চেন জিনিসটাকে ক্ষমতা প্রবাহের শৃঙ্খল। তো এই স্কেলার চেন জিনিসটা কি? স্কেলার চেনটা হচ্ছে মানে স্কেলার চেন বলছে যে ম্যানেজমেন্টের কাজকর্ম যে চলবে না শিকলের আংটার মতন, ঠিক আছে, একটা শিকলের আংটার মতন হবে। বলছে যে যত রকমের সমস্ত ইনফরমেশন আছে সমস্ত ইনফরমেশনগুলি ম্যানেজমেন্টের টপ লেভেল থেকে লোয়ার লেভেলের মধ্যে চেন ওয়াইজ সরবরাহ করতে হবে, অর্থাৎ সিস্টেমেটিক ভাবে ইনফরমেশনগুলো সরবরাহ করতে হবে। অর্থাৎ টপ লেভেল থেকে সমস্ত ইনফরমেশন লোয়ার লেভেলে যাবে, এবং লোয়ার লেভেল মানে যেখানে কর্মীরা থাকে সেখানে তাদের কোনো অভাব অভিযোগ থাকলে সেগুলো আবার টপ লেভেলে চলে যাবে। অর্থাৎ এখানে কোনো পার্সিয়ালিটি করলে চলবে না, এটাই বলেছে। এরপরে যে পয়েন্টে পড়বো সেটা হচ্ছে ফুলফিলিং সোশ্যাল রেসপন্সিবিলিটি, অর্থাৎ সামাজিক দায়িত্ব পূরণ। ম্যানেজমেন্ট প্রিন্সিপাল কেবলমাত্র অর্গানাইজেশনের লক্ষ্য পূরণই করে না, ম্যানেজমেন্ট প্রিন্সিপাল ম্যানেজারকে বলে যে সোশ্যাল রেসপন্সিবিলিটির দিকেও যাতে তোমরা জোর দাও, ঠিক আছে। যেমন ধরো এখানে কি লিখেছে, বিজনেস মেক্স ইউজ অফ রিসোর্সেস অফ সোসাইটি, সো ইট মাস্ট ডু সামথিং ফর সোসাইটি অলসো। মানে কোনো অর্গানাইজেশন সোসাইটির রিসোর্সগুলো ইউজ করছে, ঠিক আছে, সোসাইটির রিসোর্স মানে ধরো লেবার ইউজ করছে, ল্যান্ড, মেশিনারি এইসব ইউজ করছে, তার মানে অর্গানাইজেশনের তো কিছু একটা রেসপন্সিবিলিটি আছে সোসাইটির জন্য কিছু একটা করা। তো কি বলছে, সো দিস প্রিন্সিপাল গাইড ম্যানেজার টু পারফর্ম সোশ্যাল রেসপন্সিবিলিটি। ফর এক্সাম্পল প্রিন্সিপাল অফ রেমুনারেশন, বলছে এই প্রিন্সিপালটা কি বলছে, এমপ্লয়ীদের যে রেমুনারেশনটা দেবে না সেটা হচ্ছে অ্যাডিকুয়েট এবং ফেয়ার দিতে হবে, ঠিক আছে, বা যেটা বলতে পারো তুমি রিজনেবল দিতে হবে, এবং রেমুনারেশনের পরিমাণটা এরকম ভাবেই ঠিক করা উচিত যাতে অর্গানাইজেশনের এমপ্লয়ি এবং ওনার উভয় সন্তুষ্ট থাকে। আর এই নীতি যদি ঠিকঠাক ভাবে ফলো করি তাহলে তার ফলটা কি পাবো, এই নীতি যদি ঠিকঠাক ভাবে ফলো করি তাহলে এমপ্লয়িরা অ্যাডিকুয়েট রেমুনারেশন পাবে, এমপ্লয়িরা এনকারেজ হবে, ঠিক আছে, তো অর্গানাইজেশনের ভিতরে এনভায়রনমেন্টটা ঠিকঠাক হবে এবং এমপ্লয়ি এবং এমপ্লয়ারের মধ্যে একটা ভালো রিলেশন তৈরি হবে। আর এই নীতি যদি ঠিকঠাক করে ফলো না করি তাহলে কি হবে, এমপ্লয়িরা অ্যাডিকুয়েট রেমুনারেশন পাবে না, এমপ্লয়ি এবং এমপ্লয়ারের মধ্যে সমস্যা দেখা দিতে পারে, ঠিক আছে, এমপ্লয়িরা কাজ করতে উৎসাহ পাবে না, আর হচ্ছে লেবার টার্নওভার ইনক্রিজ হবে। এরপরে 5 নম্বর পয়েন্টে আসা যাক। 5 নম্বর পয়েন্টটা কি বলছে, ম্যানেজমেন্ট ট্রেনিং, এডুকেশন এন্ড রিসার্চ। বলছে ম্যানেজমেন্ট প্রিন্সিপাল হেল্পস ইন আইডেন্টিফাইং দ্য এরিয়া ইন হুইচ এক্সিস্টিং এন্ড ফিউচার ম্যানেজার শুড বি ট্রেইন। বলছে ম্যানেজমেন্ট প্রিন্সিপাল আইডেন্টিফাই করতে হেল্প করে, ঠিক আছে, বলছে যে এক্সিস্টিং ম্যানেজার অর্থাৎ যারা ম্যানেজার ছিল আর ফিউচার ম্যানেজার যারা এখন বর্তমানে এমপ্লয়ি আছে, যারা ফিউচারে ম্যানেজার হওয়ার মতন কিছু কোয়ালিটি আছে, ঠিক আছে, তাদেরকে সুন্দরভাবে ট্রেন করে। আর কি বলছে, দে অলসো প্রোভাইড বেসিস অফ ফিউচার রিসার্চ। যে ম্যানেজমেন্টের যে প্রিন্সিপালগুলো আছে ম্যানেজারদের বলছে এইগুলো ভালো করে রিড করে নাও, এইগুলো ভালো করে জেনে নাও, জেনে তারপর এটাকে রিসার্চ করতে বলছে, ঠিক আছে, এইসব বিষয়ে ম্যানেজমেন্ট প্রিন্সিপাল সাহায্য করে। এরপরে 6 নম্বর বলছে কি, প্রোভাইড ম্যানেজার উইথ ইউজফুল ইনসাইট ইনটু রিয়ালিটি। বলছে দে অ্যাক্ট অ্যাজ গাইডলাইন ফর ম্যানেজার টু টেক রাইট ডিসিশন অ্যাট রাইট টাইম। বলছে যে ম্যানেজমেন্ট প্রিন্সিপাল ম্যানেজারদের রাইট টাইমে রাইট প্লেসে রাইট ডিসিশন নিতে সাহায্য করে। তারপর বলছে ইমপ্রুভ নলেজ, এবিলিটি অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং অফ ম্যানেজার আন্ডার ভেরিয়াস ম্যানেজারিয়াল সিচুয়েশন। বলছে যে ম্যানেজমেন্টের এই প্রিন্সিপালগুলি ম্যানেজারদের নলেজ, এবিলিটি এবং ধারণা শক্তির উন্নতি ঘটে। তো ম্যানেজমেন্ট প্রিন্সিপালের লাস্ট পয়েন্টে আসা যাক। লাস্ট পয়েন্টে দেখতে পাচ্ছি আমরা সাইন্টিফিক ডিসিশন। বলছে ডিসিশন বেসড অন ম্যানেজমেন্ট প্রিন্সিপাল টেন্ডস টু বি মোর রিয়েলিস্টিক, ব্যালেন্স অ্যান্ড ফ্রি ফ্রম পার্সোনাল বায়াস। তো এত সব ম্যানেজমেন্ট প্রিন্সিপাল পড়ার পর তো লাস্ট পর্যন্ত একটা ডিসিশনে আসতে হবে, কিন্তু সেই ডিসিশনটা যেন মোর রিয়েলিস্টিক হয়, ব্যালেন্স হয় অ্যান্ড ফ্রি ফ্রম পার্সোনাল বায়াস হয়। এই ফ্রি ফ্রম পার্সোনাল বায়াস মানে হচ্ছে কোনো পার্সিয়ালিটি করলে চলবে না, মানে পক্ষপাতিত্ব করলে চলবে না, কারোর প্রতি আমরা যেন পক্ষপাতিত্ব না করি। অর্থাৎ আমার যদি কোনো রিলেটিভ থাকে তার ফেভারে যেন কোনো আমার ডিসিশন চলে না যায়, ঠিক আছে, তো যে ও আমার ফেভারে আছে, ও আমার রিলেটিভ বলে ওর জন্য আমার একটা ডিসিশন নেবো আর বাকিদের জন্য অন্য ডিসিশন, এরকম হবে না। আর কি বলছে, দে অলসো এনেবল ম্যানেজার টু সলভ প্রবলেম সিস্টেমেটিক্যালি অ্যান্ড সাইন্টিফিক্যালি। এবং ম্যানেজার যে প্রবলেমগুলো সলভ করবে সেগুলো পুরো সিস্টেমেটিক ওয়েতে প্রবলেমটা সলভ করবে এবং সাইন্টিফিক্যালি করবে। তো এই হয়ে গেল ইম্পর্টেন্স অফ ম্যানেজমেন্ট প্রিন্সিপাল বলো বা অ্যাডভান্টেজ বলো বা সিগনিফিকেন্স বলো, ঠিক আছে। তো এই ভিডিওতে আমি দুটো কোশ্চেন আলোচনা করলাম, একটা বললাম নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক অফ প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট, আর বললাম ইম্পর্টেন্স অফ প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট। তো ঠিক আছে, এই ভিডিওতে এখানেই শেষ হচ্ছে। না করব ব্যবস্থাপনার জনক অর্থাৎ ফাদার অফ ম্যানেজমেন্ট যে হেনরি ফিওল, তাকে নিয়ে, অর্থাৎ তার সম্পর্কে বেশ কিছু ডিটেলস আমরা জেনে নেবো, অর্থাৎ তার ব্যাকগ্রাউন্ড, তার কন্ট্রিবিউশন আমরা জেনে নেবো। তো বন্ধুরা, তোমরা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দাও, যাতে আমি যখনই এরকম কমার্স রিলেটেড ভিডিও আপলোড করবো সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো আর সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা হেনরি ফিওলের জীবনীটা দেখে নিই। হেনরি ফিওল 1841 সালে কনস্ট্যান্টিনোপল, যার বর্তমান নাম ইস্তাম্বুল শহরের এক শহরতলিতে একটা মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা গোল্ডেন হর্ন নামক জলপথের উপর দিয়ে নির্মিত গালাতা সেতুর সুপারভাইজার ছিলেন।
1847 সালে তার পরিবার ফ্রান্সে চলে আসে। তবে একটা কথা বলে দিই, হেনরি ফেয়াল ইস্তাম্বুল শহরে জন্মগ্রহণ করলেও এই ইস্তাম্বুল শহর তোমরা যদি গুগল ম্যাপে সার্চ করো, এটা হচ্ছে তুরস্কের একটি শহর। ঠিক আছে, তিনি তুরস্কের একটা শহরে জন্মগ্রহণ করলেও তিনি ফ্রেঞ্চ ন্যাশনাল ছিলেন, কারণ তিনি পরবর্তীকালে অর্থাৎ 1847 সালে তার বাবা ফ্রান্সে চলে আসে, অর্থাৎ তারা ফ্যামিলি সমেত ফ্রান্সে চলে আসে এবং তখনই তিনি ফ্রেঞ্চ ন্যাশনাল পেয়ে যান। 1860 সালে তিনি মাইনিং একাডেমি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে। এবার তার প্রফেশনে আসা যাক। হেনরি ফেয়াল 1860 সালে মাত্র 19 বছর বয়সে মাইনিং কোম্পানিতে যোগদান করে এবং মাইনিং ইঞ্জিনিয়ার হিসেবে। পরবর্তীকালে তিনি এই কোম্পানিতেই তার নিজস্ব মেধা ও যোগ্যতা অনুযায়ী 1888 সালে প্রায় দেউলিয়া হয়ে যাওয়া কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর পদ লাভ করেন। অর্থাৎ আমরা বলতে পারি যখন তাকে ওই কোম্পানিকে ডিরেক্টর বানিয়েছিল সেই সময় কোম্পানির সিচুয়েশন ছিল খুবই খারাপ, মানে সেই সময় কোম্পানি ইনসলভেন্ট হয়ে গেছিল। আর ইনসলভেন্ট মানে আমরা কি জানি, দেউলিয়া, অর্থাৎ কোম্পানির যা ডেট ছিল সেটা পে করতে পারছিল না। ডেট মানে এখানে বলতে পারো কোম্পানি শুরু করার সময় যে একটা লোনের ব্যবস্থা করতে হয়, সেই লোনটা যে নিয়েছিল সেই লোনটা পেমেন্ট করতে পারছিল না। তো কোম্পানির কাছে আর কোনো টাকাই ছিল না, কোম্পানির যে মালিক, যে ওনার, তার কাছে কোনো টাকাই ছিল না। আর সেই সময় কোনো রকমের ম্যানেজমেন্ট হতো না। এই জন্য হেনরি ফেয়াল ম্যানেজারিয়াল টেকনিক অ্যাপ্লাই করেছিল। ওর মনে হয়েছিল কিভাবে ব্যাপারটাকে ম্যানেজ করতে পারবো, অর্থাৎ ব্যাপারটাকে ম্যানেজ করতে পারবো মানে কোম্পানি যে ইনসলভেন্ট হয়ে গেছিল সেখান থেকে কি করে কোম্পানিকে সলভেন্ট পজিশনে আনা যায়, সেই টেকনিকটাকে ও ইউজ করেছিল। আর এই টেকনিক ইউজ করে কোম্পানিকে বাজে অবস্থা থেকে বের করে এনেছিল। 1900 সালের মধ্যে প্রতিষ্ঠানটি ফ্রান্সের অন্যতম লৌহ ও ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠানে পরিণত হয়। 1918 সালে তিনি যখন এই দায়িত্ব থেকে রিটায়ার নেন তখন প্রতিষ্ঠানটি আর্থিকভাবে সচ্ছল ছিল। ভাবো, তোমরা ভাবো, যেই কোম্পানিটা একসময় ইনসলভেন্ট, অর্থাৎ কোম্পানি বন্ধ করে দেবে এরকম সবাই, তাকে যে ম্যানেজিং ডিরেক্টর ঘোষণা করা হয়েছিল সেই কোম্পানিটাকে সে বাঁচিয়ে দিয়েছিল। ঠিক আছে, এবং 1918 সালে সেই কোম্পানি আর্থিকভাবে সচ্ছল হয়ে গেছিল, মানে বলতে পারি সলভেন্ট হয়ে গেছিল। এবং ওই সময় প্রতিষ্ঠানটিতে প্রায় 10,000 ওয়ার্কার কাজ করত। এবং এই কয়লা খনির টপ ম্যানেজমেন্টে যখন দায়িত্ব পালন করছিল হেনরি ফেয়াল, তখন ম্যানেজমেন্টের বিষয়ে যে সমস্ত জটিলতার সম্মুখীন হয়েছিল সেইগুলোকে নিরসন করার জন্য তিনি গভীরভাবে মনোনিবেশ করেছিলেন। তিনি 1916 সালে ফরাসি ভাষায় একটি বই লেখেন। বইটির নাম ছিল অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডাস্ট্রিয়ালি এট জেনারেল। যদিও পরবর্তীকালে অর্থাৎ 1949 সালে এই বইটি জেনারেল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট নামে ইংরেজিতে ট্রান্সলেট হয়েছিল। এখন দেখে নেব তার অবদান। হেনরি ফেয়ালকে আমরা ফাদার অফ ম্যানেজমেন্ট স্টাডিজ অ্যান্ড থ্রট, অর্থাৎ হেনরি ফেয়ালকে আমরা ব্যবস্থাপনা বিদ্যার জনক বলে জেনে থাকি তার কিছু কন্ট্রিবিউশনের জন্য। কি কন্ট্রিবিউশন? তিনিই প্রথম বলেছিল যে টেকনিক্যাল আর ম্যানেজারিয়াল স্কিলের মধ্যে ডিফারেন্স তৈরি করতে, অর্থাৎ যারা টেকনিক্যাল কাজে অভ্যস্ত তারা যেন টেকনিক্যাল কাজই করতে পারে, ঠিক আছে, আর যারা ম্যানেজারিয়াল কাজে দক্ষ তারা যেন ম্যানেজারিয়াল কাজটাই করে। তিনিই প্রথম এটা দেখিয়েছিলেন। এছাড়াও তিনি ম্যানেজমেন্ট ফাংশন, যে ম্যানেজমেন্টের যে ফাংশন আছে, ম্যানেজমেন্ট ফাংশনের কথা তিনিই প্রথম বলেছিলেন। এবং তিনি বলেছিলেন ম্যানেজমেন্টের 5টা ফাংশন হবে, একটা হবে প্ল্যানিং, একটা হবে অর্গানাইজিং, একটা হবে স্টাফিং, একটা হবে ডিরেক্টিং এবং আরেকটা হবে কন্ট্রোলিং। এছাড়াও তিনি ম্যানেজমেন্টের 14টা নীতির প্রবর্তক ছিলেন। আর হেনরি ফেয়াল যে 14টা নীতি উদ্ভাবন করেছেন যেগুলি ম্যানেজমেন্ট ফাংশন সম্পাদন করতে, অর্থাৎ ম্যানেজমেন্ট ফাংশনটা অ্যাচিভ করতে ম্যানেজারদের গাইডলাইন হিসেবে কাজ করে। ঠিক আছে, আর হেনরি ফেয়াল 1925 সালে 19 নভেম্বর মারা যান। এই ছিল হেনরি ফেয়াল নিয়ে ছোট্ট একটা ওভারভিউ। হেনরি ফেয়ালের 14টা নীতি জানার আগে তোমরা অবশ্যই হেনরি ফেয়াল সম্পর্কে একটু ডিটেলসে জেনে নাও। ঠিক আছে, তো অলরেডি আমি হেনরি ফেয়াল সম্পর্কে ডিটেলস আমি ইউটিউবে ভিডিওটা ছেড়ে দিয়েছি, তোমরা ওই ভিডিওটা আগে দেখে নিয়ে তারপর এই 14টা নীতি দেখো, তাহলে অনেকটা বুঝতে সুবিধা হবে। হেনরি ফেয়াল যে 14টা নীতির কথা বলেছিল সেই 14টা নীতি এক এক করে তোমাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে, তোমরা রাখতে হবে। তো এক এক করে নীতিগুলো তোমাদের সামনে তুলে ধরো। তো স্ক্রিনে তোমরা প্রথম নীতিটা দেখতে পাচ্ছ, কি লেখা আছে? প্রিন্সিপাল অফ ডিভিশন অফ ওয়ার্ক। মানে তো মানেটা তোমরা বুঝতেই পারছো, এটা কি কর্ম বিভাজনের নীতি। ডিভিশন অফ ওয়ার্ক মানে হচ্ছে কর্ম বিভাজন, কর্ম বিভাজনের নীতি। ডিভিশন অফ ওয়ার্ক মানে কি? ওয়ার্কটাকে ডিভাইড করে দেওয়া। দেখো কি লেখা আছে, whole work should not be assigned to one person. Whole work divides small units. One person, one unit of work according to his capacity, qualification and experience. তার মানে কি বলেছে, একটা অর্গানাইজেশনের ভিতরে যে টোটাল যে কাজটা থাকবে না, সেই টোটাল কাজটা কখনোই একজন পার্সনকে দেয়া হবে না, মানে অ্যাসাইন করবে না একজন পার্সনকে। সমস্ত কাজটা ডিভাইড করা হবে স্মল স্মল ইউনিটে। আর একজন পার্সনকে যে একটাই কাজ দেয়া হবে, সেই একটা কাজটা দেওয়া হবে সেই পার্সন, বলতে পারো সেই এমপ্লয়ির ক্যাপাসিটি দেখে, সেই এমপ্লয়ির কোয়ালিফিকেশন দেখে, সেই এমপ্লয়ির এক্সপিরিয়েন্স দেখে। আশা করি বুঝতে পারলে কি বলেছে। মানে হেনরি ফেয়ালের যে ফার্স্ট প্রিন্সিপাল ছিল ডিভিশন অফ ওয়ার্ক, ও কি বলেছে যে টোটাল যে কাজটা থাকবে অর্গানাইজেশনের ভিতরে সেই কাজটা কখনোই একজন এমপ্লয়িকে দেওয়া হবে না, টোটাল কাজটা ছোট ছোট ভাগে ভাগ করা হবে। ঠিক আছে, এবং এক একটা ভাগ এক একজন এমপ্লয়িকে দেওয়া হবে তাদের কাজের ক্যাপাসিটি দেখে, তাদের কোয়ালিফিকেশন, তাদের এক্সপিরিয়েন্স দেখে দেওয়া হবে। যেমন একটা যদি এক্সাম্পল নিই, কি লেখায় দেখতে পাচ্ছ, ফার্নিচার ম্যানুফ্যাকচারিং কোম্পানির কথা যদি বলি, ধরো একটা সুন্দর একটা বেড তৈরি করা হবে, তাহলে বেড তৈরি করতে নিশ্চয়ই তো
একটা বেড তৈরি করতে ধরো একজনের পক্ষে সম্ভব নয় বেড তৈরি করতে, বা তুমি বলতে পারো চেয়ার টেবিল, ঠিক আছে, তো এইগুলো তৈরি করতে নিশ্চয়ই কখনো একজন এমপ্লয়ির পক্ষে সম্ভব নয়। তাই কি করছে যে ফার্নিচার ম্যানুফ্যাকচারিং কোম্পানি তোমরা যদি যাও, এই যে বেড তৈরি করার জন্য প্রথমে উডগুলোকে কাটতে হয়, তাহলে কাঠের একটা ডিপার্টমেন্ট আছে, ঠিক আছে, তো তারপর সেই কাঠগুলোকে জয়েন করতে হয়, সেই জয়েনিং এর একটা ডিপার্টমেন্ট আছে, তারপর পালিশ করতে হয়, সেই পালিশিং এর একটা ডিপার্টমেন্ট আছে, তারপর ফিনিশিং টাচ এর একটা ডিপার্টমেন্ট আছে। এই কাজগুলো সবাইকে যদি আলাদা আলাদা ভাগে ভাগ করে দেওয়া হয় তাহলে কাজটা খুব সুন্দর হবে, ঠিক আছে তো। আচ্ছা, এবার দেখে নেবো এই যে হেনরি ফিয়াল যে বলেছিল ডিভিশন অফ ওয়ার্ক, যে ফার্স্ট প্রিন্সিপাল বলেছিল, এর পজিটিভ এফেক্ট গুলো কি, অর্থাৎ এই নীতিগুলো যদি আমরা ফলো করি তাহলে আমরা কি ভালো এফেক্টটা পাবো। প্রথম হচ্ছে স্পেশালাইজেশন, ঠিক আছে, মানে অর্গানাইজেশনের ভিতরে যে টোটাল যে ওয়ার্কটা আছে, টোটাল যে কাজটা আছে, সেটা যদি এমপ্লয়ীদের মধ্যে ডিভাইড করে দিই তাহলে কাজটা খুব সুন্দর হবে, অর্থাৎ কাজের একটা স্পেশালিটি বাড়বে। তারপর তাদের কোয়ালিফিকেশন বা তাদের ক্যাপাবিলিটি ওয়াইজ কাজ দেবো। ধরো একজন এমপ্লয়ি উডটাকে ভালো করে কাটতে পারে, ঠিক আছে, তাকে যদি জয়েনিং এর কাজ দিই তাহলে তো কাজে অনেক ভুলভ্রান্তি ধরা পড়বে। সুতরাং আমাকে দেখতে হবে তার কি ক্যাপাবিলিটি আছে, কি ক্যাপাবিলিটি থেকে কাজ দেবো। কোয়ালিফিকেশন, ধরো একজন ওয়ার্কার মার্কেটিং এর কাজে এক্সপার্ট, তাকে যদি অ্যাকাউন্টস এর কাজ দেওয়া হয় তাহলে নিশ্চয়ই অনেক ভুল হয়ে যাবে। তো এই জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে। এটাই হচ্ছে স্পেশালাইজেশন। এরপরে কি বলছে, ইমপ্রুভ এফিসিয়েন্সি। বলেছে ওয়ান ইম্পর্টেন্ট পারফর্ম ওয়ান টাইপ অফ জব এগেন অ্যান্ড এগেন হি উইল বিকাম এক্সপার্ট। ধরো না একটা সাবজেক্ট তোমরা পড়ছো, ঠিক আছে, ধরো তোমরা যে অ্যাকাউন্টেন্সি করেছো, অ্যাকাউন্টেন্সি ধরো একটা চ্যাপ্টার আছে 12-এ অ্যাডমিশন হবে পার্টনার। তো একটা স্টুডেন্ট যদি অ্যাডমিশন অফ পার্টনার বারবার করে করতে থাকে তাহলে কি হবে, সেটার প্রতি সে অভ্যস্ত হয়ে যাবে, কোনো রকমের ভুলভ্রান্তি ধরা পড়বে না। এখানেও তাই বলেছে, বলছে একটা কাজ যদি ওয়ার্কারকে একটা কাজ বারবার করতেই থাকে তাহলে কি সেই কাজে সে এক্সপার্ট হয়ে যাবে। তো এটাই বলেছে পজিটিভ এফেক্ট। এরপরে কি দেখতে পাবে তোমরা, কনসিকুয়েন্স অফ ভায়োলেশন অফ দিস প্রিন্সিপাল, মানে এই প্রিন্সিপালগুলো যদি না মানা হয় তাহলে কি হতে পারে, ল্যাক অফ এফিসিয়েন্সি, ঠিক আছে, এমপ্লয়ীদের এফিসিয়েন্সির অভাব দেখা যাবে, ঠিক আছে তো। ধরো একজন ওয়ার্কার বা একজন এমপ্লয়িকে যে ভালো কাট কাটতে পারে তাকে জয়েনিং এর কাজ দিয়েছে, ঠিক আছে, তাহলে ওদের তো কাজকর্মে তো অনেক রকমের ভুল হবে, ঠিক আছে তো, সেই জিনিসটা মাথায় রাখতে হবে। এরপর বলেছে নো স্পেশালাইজেশন, ঠিক আছে, তারপর বলছে চান্সেস অফ ডুপ্লিকেশন অফ ওয়ার্ক, ঠিক আছে, একজন ওয়ার্কার যে ভালো করে কাট কাটতে পারে, ঠিক আছে, সে তো কাট কাটবেই, কিন্তু আবার অন্য লোকও যদি কাট কাটতে চলে আসে, ঠিক আছে, তার মানে একই কাজ দুবার হয়ে যাবে, ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। তো এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আর একটা কি হচ্ছে, আর এই প্রিন্সিপাল যদি ফলো না করি তাহলে কি হবে, কাজটা অনেক কঠিন হয়ে যাবে। তো আশা করি প্রথম পয়েন্টটা বুঝতে পারলে। এরপরে হেনরি ফিয়ালের নেক্সট প্রিন্সিপালে আসা যাক, অর্থাৎ 2 নম্বর প্রিন্সিপালে আসা যাক। 2 নম্বর প্রিন্সিপালটা কি বলছে, বলছে প্রিন্সিপাল অফ অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি, অর্থাৎ কর্তৃত্ব ও দায়িত্বের নীতি। তো এই কর্তৃত্ব দায়িত্ব নীতিটা, তো কর্তৃত্ব দায়িত্বের নীতিটা পড়ার আগে আমাদের জেনে নিতে হবে, অর্থাৎ অথরিটি আর রেসপন্সিবিলিটি পড়ার আগে আমাদের জেনে নিতে হবে অথরিটি জিনিসটা কি আর রেসপন্সিবিলিটি জিনিসটা কি। অথরিটি মিনস পাওয়ার টু টেক ডিসিশন, অর্থাৎ কোনো কিছু ডিসিশন নেওয়ার ক্ষমতাই হচ্ছে অথরিটি। আর রেসপন্সিবিলিটি কি, রেসপন্সিবিলিটি মিনস অব্লিগেশন টু কমপ্লিট জব অন টাইম, টাইম মতন কাজটা কমপ্লিট করার যে অব্লিগেশন সেটাই হচ্ছে রেসপন্সিবিলিটি। তো হেনরি ফিয়াল কি বলেছে, হেনরি ফিয়াল বলেছে যে অথরিটি আর রেসপন্সিবিলিটির মধ্যে ব্যালেন্স থাকতে হবে, মানে দুটো ইকুয়াল হতে হবে। অথরিটি যা পাবো আর রেসপন্সিবিলিটি দুটো যেন ইকুয়াল হয়, অর্থাৎ যাকে কোনো কাজের রেসপন্সিবিলিটি দেওয়া হয় তাকেই যেন সেই রেসপন্সিবিলিটিটা পালন করার জন্য উপযুক্ত অথরিটি দেওয়া উচিত। তাই তো হেনরি ফিয়াল বলেছেন যে অর্গানাইজের কাজ সুন্দরভাবে খুব ভালোভাবে সম্পাদন করার জন্য, বা বলতে পারে খুব ভালোভাবে অ্যাচিভ করার জন্য রেসপন্সিবিলিটি আর অথরিটির মধ্যে একটা সমতা থাকা দরকার, মানে ব্যালেন্স থাকা দরকার। বলছে রেসপন্সিবিলিটির তুলনায় যদি অথরিটি বেশি হয় তাহলে কি হবে, নেগেটিভ রেজাল্ট চলে আসবে, মানে মিস ইউজ অফ পাওয়ার। যা তোমরা বলতে পারো ক্লার্ক বলো বা ওয়ার্কার বলো বা এমপ্লয়ি বলো, এদের যদি পাওয়ারটা বেশি দেওয়া হয়, ঠিক আছে তো, মানে অথরিটি যদি বেশি দেওয়া হয় তাহলে ওরা কি করে, পাওয়ারের মিস ইউজ করবে। আর উল্টোভাবে বললে তোমার রেসপন্সিবিলিটি যদি অথরিটির তুলনায় যদি রেসপন্সিবিলিটি বেশি হয় তাহলে কি হবে, ওয়ার্কার উইল নট বি এবল টু কমপ্লিট জব অন টাইম। যদি ওদের রেসপন্সিবিলিটিটা বেশি দিয়ে দেওয়া হয় তাহলে ওয়ার্কাররা টাইম মতন তাদের কাজটা কমপ্লিট করতে পারবে না। দে অলওয়েজ হ্যাভ টু টেক পারমিশন টু ডু এনি ওয়ার্ক, যে কোনো একটা ছোট ছোট তুচ্ছ কাজের জন্য পারমিশন নিতে হবে, ঠিক আছে। যেমন একটা যদি এক্সাম্পল বলি, ধরা যাক একজন এমপ্লয়িকে এক সপ্তাহে 100 ইউনিট তৈরি করতে বলেছে, ঠিক আছে তো। ইফ স্টোর হ্যাজ নো র মেটেরিয়াল দেন হি উইল নট বি এবল টু কমপ্লিট জব অন টাইম বিকজ হি হ্যাজ নো পাওয়ার টু পারচেস র মেটেরিয়াল। তো ওকে এক সপ্তাহে 100 ইউনিট তৈরি করতে বলেছে, তাহলে কি করে তৈরি করবে, ও যেখানে প্রোডাকশন করছে সেখানে র মেটেরিয়াল মজুত রাখতে হবে, তো র মেটেরিয়ালই নেই, ঠিক আছে তো। ওই কাজটা কমপ্লিট করার জন্য যে র মেটেরিয়াল লাগবে সেই র মেটেরিয়ালটাই ওখানে নেই। এই র মেটেরিয়ালটা পারচেস করার জন্য তাকে তো পারমিশন নিতে হবে, কারণ সে তো র মেটেরিয়াল শেষ হয়ে গেলে র মেটেরিয়াল পারচেস করবে, সে তো র মেটেরিয়াল পারচেস করতে পারবে না, সেই র মেটেরিয়াল পারচেস করার তার পাওয়ারই নেই তার কাছে। আচ্ছা, এবার দেখে নি পজিটিভ এফেক্ট অফ দিস প্রিন্সিপাল। এই প্রিন্সিপালের পজিটিভ এফেক্ট গুলো কি, নো মিস ইউজ অফ পাওয়ার, পাওয়ারের মিস ইউজ হবে না, ঠিক আছে তো, অর্থাৎ দুটো যদি ইকুয়াল থাকে তাহলে পাওয়ারের মিস ইউজ হবে না। আর বলছে এমপ্লয়ি কমপ্লিট দেয়ার জব অন টাইম উইদাউট এনি ডিলে, এমপ্লয়িরা টাইম মতন কাজটা কমপ্লিট করতে পারবে, কোনো রকমের দেরি হবে না। আর বলছে এই কনসিকুয়েন্স ভায়োলেশন অফ দিস প্রিন্সিপাল, এই প্রিন্সিপাল যদি ফলো না করে তাহলে কি হতে পারে, ডিলে ইন ওয়ার্ক, কাজ করতে দেরি হবে, মানে লেস অথরিটি, কারণ যে কোনো ছোট ছোট কাজ করার জন্য অথরিটির পারমিশন দরকার আছে, ঠিক আছে তো, সে তো অথরিটিই পায়নি, অথরিটি কম পেয়েছে,
এতে কাজ করতে দেরি হবে। এবার যে মিস ইউজ অফ অথরিটি, ওয়ার্কারদের যা কাজ করতে হবে তার তুলনায় যদি অথরিটি যদি বেশি থাকে, তাতে পাওয়ারটাই যদি বেশি থাকে, তাহলে কি পাওয়ারের মিস ইউজ করবে। আর বলছে ওভারবার্ডেন উইথ ওয়ার্ক, ওয়ার্কার না আস্তে আস্তে কনফিডেন্ট হারিয়ে ফেলবে, মানে এক্সেস অফ রেসপন্সিবিলিটি। এখানে এক্সেস বলতে গেলে অথরিটি আর রেসপন্সিবিলিটির কথা বলা হয়েছে, ঠিক আছে, এদের মধ্যে যে ডিফারেন্সটা এটাকেই বলছে এক্সেস। তো আশা করি এই পয়েন্টটাও বুঝতে পেরেছো। এরপরে হেনরি ফিওলের থার্ড প্রিন্সিপালে আসে যাক। থার্ড প্রিন্সিপালটার নাম হচ্ছে প্রিন্সিপাল অফ ডিসিপ্লিন, মানে হচ্ছে নিয়মানুবর্তিতা। তো দেখো এটা কি বলছে, যে কোনো অর্গানাইজেশনে ডিসিপ্লিন বজায় রাখা একান্তই প্রয়োজন, ঠিক আছে, ডিসিপ্লিন ছাড়া কোনো অর্গানাইজেশন ভালোভাবে চলতে পারে না। তো দেখো ব্যাপারটা একটু ডিটেলসে বোঝা যাক। আমরা যদি একটা স্কুলের এক্সাম্পলেই যদি আসি, দেখো যে কোনো একটা স্কুলে পার্টিকুলার একটা ইউনিফর্ম পরে যেতে হয়, ঠিক আছে, তো এটা একটা রুল। এবার ধরো স্কুলের একটা টাইম পিরিয়ড আছে, ধরো সকাল 11টা থেকে বিকেল 4টে অবধি, এটাও একটা রুল। স্কুলে প্রতিটা টিচার এতটা মিনিট ধরে, ধরো এক একটা ক্লাস 40 মিনিট ধরে হবে, এটাও একটা রুল, ঠিক আছে। স্কুলে প্রতিদিন একটা টিফিন হয় 30 মিনিটের, এটাও একটা রুল, ঠিক আছে। এই রুলগুলো অর্থাৎ এই রুল আর রেগুলেশন গুলো আমাদের সবাইকেই মেনে চলতে হয়, ঠিক আছে। তাহলে তোমরা বুঝতে পারলে ডিসিপ্লিন জিনিসটা কি, এটাই হচ্ছে ডিসিপ্লিন। যেমন স্কুলের মধ্যে এই সমস্ত যে রুলগুলো আছে, এই রুলগুলো আমাকে মেনে চলতে হবে। তাই তো এখানে বলেছি ওবিডিয়েন্স টু রুলস এন্ড এমপ্লয়মেন্ট এগ্রিমেন্ট ফর সিস্টেমেটিক ওয়ার্কিং, অর্থাৎ প্রতিটা অর্গানাইজেশনের যে রুল আছে সেই রুলগুলো খুব ভালোভাবে মেনে চলতে হবে। এন্ড এমপ্লয়মেন্ট এগ্রিমেন্ট ফর সিস্টেমেটিক ওয়ার্কিং, কোনো এমপ্লয়ি কাজ পাওয়ার সময় তাদের একটা এগ্রিমেন্ট দেয়, সেই এগ্রিমেন্টটা মেনে তাদের কাজকর্ম করতে হবে, ঠিক আছে। এই প্রসঙ্গে ফিওল কি বলেছিল, বলছে ফিওল ইনসিস্ট ডিসিপ্লিন ইজ নট রিকোয়ার্ড অনলি এট সাবঅর্ডিনেট লেভেল, ম্যানেজমেন্ট আর সুপারিয়ার শুড অলসো অনার দেয়ার কমিটমেন্ট টুয়ার্ডস অর্গানাইজেশন এন্ড ওয়ার্কার্স। মানে ডিসিপ্লিনটা শুধুমাত্র সাবঅর্ডিনেট লেভেল, মানে শুধু ওয়ার্কারদের ডিসিপ্লিন মানলে চলবে না, ম্যানেজমেন্ট লেভেলকেও ডিসিপ্লিনটা মানতে হবে। যেমন ধরো আমরা যদি স্কুলের যে এক্সাম্পলটা দিচ্ছিলাম, কি বলছিলাম, স্কুলে শুধু স্টুডেন্টদের ডিসিপ্লিন মানে রুলটা মেনে চললে হবে না, তাদের স্কুলের যে স্টুডেন্টের যে আপার লেভেল আছে, আপার লেভেল মানে তোমরা কি বুঝছো, যে মনিটর আছে, তারপর যে টিচিং স্টাফ, এদেরও রুল মেনে চলতে হবে। কারণ এরা যদি টাইম মতো যদি ক্লাস না করায়, তাহলে স্টুডেন্টরা কি ডিসিপ্লিন হারিয়ে ফেলবে, ঠিক আছে, এই জিনিসটা বলেছে। দেখো ফর এক্সাম্পল কি দেখতে পাচ্ছ, এমপ্লয়ি মাস্ট মিট দেয়ার কমিটমেন্টস টুয়ার্ডস ওয়ার্ক এফেক্টিভলি অ্যান্ড এফিশিয়েন্টলি, মানে এমপ্লয়িদের যেই কাজটা দেওয়া হবে সেই কাজটা তারা এফেক্টিভলি আর এফিশিয়েন্টলি ভাবে ফুলফিল করবে। সুপারিয়ার মানে ম্যানেজমেন্টের কথা বলছে, অলসো মিট দেয়ার কমিটমেন্টস বাই ফুলফিলিং দেয়ার প্রমিসেস অফ ইনক্রিমেন্ট আর প্রমোশন এক্সট্রা, মানে ম্যানেজমেন্ট লেভেলে যারা আছে তারা তো তাদের কাজ এফেক্টিভলি আর এফিশিয়েন্টলি ভাবে করবেই, পাশাপাশি তারা যা কমিট করেছিল, তারা যা প্রমিস করেছিল সেই প্রমিসটাও ফুলফিল করতে হবে। যেমন ধরো কোনো ওয়ার্কার বা কোনো এমপ্লয়িকে বলেছিল, তোমরা যদি এই কাজটা এই টাইমের মধ্যে করে দাও, তাহলে তোমাদের এই প্রমোশনের ব্যবস্থা করবো বা ইনক্রিমেন্টের ব্যবস্থা করবো, তার মানে সেই কাজটাও ফুলফিল করতে হবে। এটাই বলেছিল হেনরি ফিওল। এবার দেখে নি এই রুলটা ফলো করার পজিটিভ এফেক্টটা কি আছে, ঠিক আছে, অর্থাৎ এই রুলটা যদি ফলো করি তার পজিটিভ এফেক্টটা কি পাবো। সিস্টেমেটিক ওয়ার্কিং অফ অর্গানাইজেশন, ঠিক আছে, অর্গানাইজেশনের কাজকর্মটা খুব সিস্টেমেটিক ওয়েতে চলবে। ধরো প্রথমে কি বললাম, সাবঅর্ডিনেট মানে ওয়ার্কাররা তাদের কাজটা খুব সুন্দরভাবে করবে, অর্থাৎ এফেক্টিভলি আর এফিশিয়েন্টলি করবে, আর ম্যানেজমেন্ট লেভেলও তাদের কাজটা খুব ভালোভাবে করবে, অর্থাৎ এফিশিয়েন্টলি আর এফেক্টিভলি করবে, তাহলে অর্গানাইজেশনের কাজকর্ম খুব সিস্টেমেটিক ওয়েতেই চলবে। আর কি বলছে, ইমপ্রুভ এফিসিয়েন্সি, আর সাবঅর্ডিনেট আর সুপারিয়ার যখন নিজেদের কাজকর্ম ঠিকঠাক ভাবে করবে, তাহলে ওয়ার্কিং পজিশনটাও তোমার এফিশিয়েন্ট হবে, তাই কাজকর্মটাও অনেক এফিশিয়েন্ট হবে। আচ্ছা, আর আরেকটা কি হতে পারে, এই যে এখানে সুপারিয়ার আর সাবঅর্ডিনেট আছে, এই দুজনের মধ্যে সম্পর্ক তার রিলেশনটা খুব ভালো হবে। আর কি বলছে, এই রুলটা যদি ফলো না করি তাহলে কি হবে, বলছে কনসিকুয়েন্স অফ ভায়োলেশন অফ দিস প্রিন্সিপাল, যদি ফলো না করি কি ডিসঅর্ডার দেখা দেবে, কনফিউশন দেখা দেবে, ঠিক আছে, তো অর্থাৎ তোমার বলতে পারো বিশৃঙ্খলা দেখা দেবে, দ্বন্দ্ব দেখা দেবে। আর কি বলছে, ওয়েস্টেজ অফ রিসোর্সটা ওয়েস্টেজ হবে। আর বলছে ডিলে ইন ওয়ার্ক, বলছে রুল আর রেগুলেশন যদি ঠিকঠাক ভাবে যদি ফলো না করি তাহলে কাজকর্মে দেরি হবে। তারপর আরেকটা বলতে পারো তোমরা, সুপারিয়ার আর সাবঅর্ডিনেটের মধ্যে ভালো সম্পর্ক থাকবে না। তো এই হচ্ছে হেনরি ফিওল বলেছিল। তো এটাই হচ্ছে প্রিন্সিপাল অফ ডিসিপ্লিন, আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা হেনরি ফিওলের 4 নম্বর প্রিন্সিপালটা পড়ে নিই। 4 নম্বর প্রিন্সিপালটা কি দেখতে পাচ্ছি, প্রিন্সিপাল অফ ইউনিটি অফ কমেন্ট, মানে আদেশ দানের একতা। কমেন্ট মানেই বুঝতে পারছো, কমেন্ট মানে আদেশ দেওয়া, মানে অর্ডার দেওয়া। দেখো এই প্রিন্সিপালটা কি বলছে, যে ওয়ান এমপ্লয়ি ইকুয়াল টু ওয়ান বস, মানে একজন এমপ্লয়ির জন্য একজনই বস হতে হবে, মানে একজন এমপ্লয়ির কাছে যা অর্ডার আসবে সেটা যেন একজন বসই দেয়, একজনের বেশি বস যেন না দেয়। তাই লিখেছে অ্যান এমপ্লয়ি শুড রিসিভ অর্ডার ফ্রম ওয়ান বস অনলি, একজন এমপ্লয়ি শুধুমাত্র একজন বসের থেকেই অর্ডার পেতে হবে। এবার ধরো তোমাদের মনে প্রশ্ন হলো, ইফ মোর দেন ওয়ান বস, যদি একজনের বেশি বসের থেকে অর্ডার পেয়ে যায় তখন কি হবে, তখন এমপ্লয়ি কনফিউজ হয়ে যাবে, হুজ অর্ডার মাস্ট বি এক্সিকিউটেড ফার্স্ট, কার অর্ডারটা ফার্স্ট করবে, এই নিয়ে এমপ্লয়ি কনফিউজ হয়ে যাবে। আর সুপারিয়ার, এখানে সুপারিয়ার মানে তোমরা বুঝতেই পারছো বসের কথা বলছে, ঠিক আছে, তো বস ইগো ক্লাস, ঠিক আছে, বসদের মধ্যে একটা ইগো ক্লাস দেখা যাবে। কেন ইগো ক্লাস দেখা যাবে, এভরি সুপারিয়ার ওয়ান্স দ্যাট এমপ্লয়ি শুড
ডু হিজ গিভেন টাস্ক ফার্স্ট। প্রতিটা বসই চাই যে এমপ্লয়ি, ঠিক আছে, তাদের যে নিচের লেভেলে আছে, সুপারিয়ার যে নিচের লেভেলে থাকে এমপ্লয়ি, তারা যেন আমার কাজটা ফার্স্ট করে, ঠিক আছে। বসদের মধ্যে এই নিয়ে একটা ইগো ক্লাস দেখা যাবে। ফর এক্সাম্পল, এমপ্লয়ির দিক দিয়ে যদি বলি, একটা এমপ্লয়ির কাছে প্রোডাকশন ডিপার্টমেন্টের কাছ থেকেও কমেন্ট এসছে বা সেলস ডিপার্টমেন্টের কাছ থেকেও কমেন্ট এসছে। প্রোডাকশন ডিপার্টমেন্ট বলেছে স্লো প্রোডাকশন করতে, কেন? মেনটেন কোয়ালিটি স্ট্যান্ডার্ড, মানে ভালো কোয়ালিটির যেন প্রোডাক্টটা তৈরি করতে পারে। আর সেলস ডিপার্টমেন্ট থেকে ফাস্ট প্রোডাকশন এসছে, ঠিক আছে। বল সেলস ডিপার্টমেন্ট থেকে অর্ডারটা কি এসেছে যে প্রোডাকশন তাড়াতাড়ি করতে, টু মিট পেন্ডিং সেলস অর্ডার, যাতে সেলস অর্ডার যেগুলো পেন্ডিং পড়ে সেগুলো যেন মিট করতে পারে, ঠিক আছে। বলছে এক্ষেত্রে এমপ্লয়ি কি হবে? এক্ষেত্রে এমপ্লয়ি কনফিউজড হয়ে যাবে যে হুজ অর্ডার হি শুড ফলো, কার অর্ডারটা আগে ফলো করবে, কেননা কার অর্ডারটা সে ফলো করবে। এবার এই প্রিন্সিপালে কিছু পজিটিভ এফেক্ট দেখে নিই। বলছে নো কনফিউশন ইন মাইন্ড অফ সাবঅর্ডিনেট, ঠিক আছে। এই প্রিন্সিপালটা যদি ফলো করি তাহলে কোনো রকমের কনফিউশন দেখা যাবে না ওয়ার্কারদের মধ্যে। নো ইগো ক্লাস এমং বস, মানে বসদের মধ্যে কোনো ইগো ক্লাস দেখা যাবে না। ইমপ্রুভ এফেক্টিভনেস ইন ওয়ার্কিং, কাজে ইমপ্রুভ আসবে, ঠিক আছে। তো এবার যে কনসিকুয়েন্স অফ ভায়োলেশন অফ দিস প্রিন্সিপাল, এই প্রিন্সিপালটা ফলো না করলে কি হতে পারে? কনফিউশন ইন মাইন্ড অফ এমপ্লয়ি, এমপ্লয়িদের মনের মধ্যে একটা কনফিউশন তৈরি হবে, ঠিক আছে। এমপ্লয়ি ট্রাই টু গেট রিড অফ রেসপন্সিবিলিটি বাই গিভিং এক্সকিউজেস, এমপ্লয়িরা মানে ওয়ার্কাররা এক্সকিউজ দেওয়ার সুযোগ পেয়ে যাবে, ঠিক আছে। কারণ তাদের যাই কাজটা বলুক না কেন, ওরা কাজটা করবে না ঠিকভাবে বা কাজে ফাঁকিও দেবে বলতে পারো, কারণ ওরা তো এক্সকিউজ দেওয়ার সুযোগ পেয়ে যাবে। কেননা বলবে যে এই ডিপার্টমেন্টের থেকে আমার কাছে এই অর্ডার এসছে, এই ডিপার্টমেন্ট থেকে এই অর্ডার এসছে, মানে এই বসের থেকে আমার এই অর্ডার এসছে, এই বসের থেকে এই অর্ডার এসছে, আমরা কার অর্ডারটা করবো, আমরা ওর অর্ডারটা করতে গিয়ে ওর অর্ডারটা করতে পারিনি, এই এক্সকিউজ দিতে পারে। আর কি হচ্ছে ইগো ক্লাস দেখাবে এবং বস, আগেই বলেছি। আর বলছে ডিফিকাল্টি ইন মেনটেনিং ডিসিপ্লিন, ডিসিপ্লিনটা ঠিকঠাকভাবে মেনটেন করতে পারবে না। তো এর সাথে সাথে আমাদের 4 নম্বর প্রিন্সিপালটা শেষ হয়ে গেল। এবার আমরা হেনরি ফেয়ারের 5 নম্বর প্রিন্সিপালটা দেখে নেবো। 5 নম্বর প্রিন্সিপালটা কি বলছে? ইউনিটি অফ ডিরেকশন। তো এর মানেটা হচ্ছে ইউনিটি মানে একতা, আর ডিরেকশন মানে নির্দেশ দান, অর্থাৎ নির্দেশ দানের একতা। অর্থাৎ বলছে যে অর্গানাইজেশনের ভিতরে যে সমস্ত এমপ্লয়ি আছে না, সবার এফর্টটা একই ডিরেকশনে যেতে হবে। 1 ইউনিট ইকুয়াল টু 1 প্ল্যান, অর্থাৎ প্রতিটা ডিভিশনের একটা প্ল্যান হওয়া উচিত এবং সমস্ত এমপ্লয়ি ওই প্ল্যানটাকে ফলো করবে। এবার বলছে কি এফর্ট অফ অল এমপ্লয়ি অফ অর্গানাইজেশন মাস্ট বি ডিরেক্টেড ইন 1 ডিরেকশন। বলছে যে অর্গানাইজেশনের ভিতরে যত রকমের এমপ্লয়ি আছে, ঠিক আছে, সবার এফর্টটা একটাই ডিরেকশনে যাওয়া উচিত। আর বলেছে ইচ ডিপার্টমেন্ট বা ইচ গ্রুপ 1 হেড অ্যান্ড 1 প্ল্যান, অর্থাৎ প্রতিটা ডিপার্টমেন্ট বলো বা প্রতিটা গ্রুপ বলো, তার একটা হেড এবং একটা প্ল্যান হওয়া উচিত। দেখো একটা উদাহরণে আসা যাক। একটা অটোমোবাইল কোম্পানির দুটো ডিপার্টমেন্ট আছে, ঠিক আছে। তো একটা ডিপার্টমেন্টটা তোমার ধরো স্কুটি প্রোডাকশন হয় যেখানে, সেই একটা ডিপার্টমেন্ট, আর একটা বাইক প্রোডাকশন যেখানে হয় সেই বাইক ডিপার্টমেন্ট, ঠিক আছে। তাহলে কি বললাম? একটা স্কুটি ডিপার্টমেন্ট আর একটা বাইক ডিপার্টমেন্ট। যেহেতু প্রত্যেকটা প্রোডাক্টেরই নিজস্ব একটা মার্কেট আছে এবং তাদের নিজস্ব কিছু কাস্টমার আছে, আবার এদের বিজনেস এনভায়রনমেন্টও আছে, তাই প্রতিটা ডিপার্টমেন্টেরই নিজস্ব একটা গোল থাকবে। এই গোলটা পূরণ করার জন্য, মানে এই গোলটা অ্যাচিভ করার জন্যই প্রত্যেকটা ডিপার্টমেন্টের একটা ডিফারেন্ট প্ল্যানিং থাকবে এবং সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের প্রত্যেকটা এমপ্লয়ি কেবলমাত্র একজন প্রধান, মানে যে হেডের ডিরেকশনে তার প্রচেষ্টা, মানে তার কাজটা চালিয়ে যাবে। এখানে দেখো একটা এক্সাম্পল তোমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ যে রিলায়েন্স কোম্পানি, তোমরা রিলায়েন্সের নাম শুনেছো, ঠিক আছে। তোমরা রিলায়েন্স ট্রেন্ডস দেখেছো, তোমরা যাও কত দোকান, কত বড় বড় শপিং মল আছে, তোমরা দেখতে পারবে সেখানে রিলায়েন্স ট্রেন্ডস আছে, যেখানে ক্লোথস বেচা হয়। তারপর ধরো রিলায়েন্সের সিম মানে তোমরা জিও সিম যেটাকে দেখো, তারপর যে রিলায়েন্সের ফোন আছে, এদের না সবার ডিফারেন্ট মার্কেট আছে, ঠিক আছে। ক্লথসের আলাদা মার্কেট আছে, সিমের আলাদা মার্কেট আছে, ফোনের আলাদা মার্কেট আছে, ঠিক আছে। এদের নিজস্ব কিছু কাস্টমার আছে। আচ্ছা, এদের যে বিজনেস এনভায়রনমেন্ট আছে না, এইগুলো ডিফারেন্ট, মানে ক্লথের এনভায়রনমেন্ট আলাদা, সিমের এনভায়রনমেন্ট আলাদা, ফোনের এনভায়রনমেন্ট আলাদা, ঠিক আছে। এই যে প্রতিটা ডিভিশনের জন্য ডিফারেন্ট প্ল্যান করা উচিত। তাই বলছে এভরি এমপ্লয়ি মাস্ট পুট হিজ এফর্ট টুয়ার্ডস দ্য অ্যাচিভমেন্ট অফ হিজ ডিভিশন গোল আন্ডার 1 হেড অনলি। তাই বলছে প্রতিটা এমপ্লয়ি তাদের যে এফর্টটা আছে না, সেই এফর্টটা দেবে তাদের গোলটাকে অ্যাচিভ করার জন্য, ঠিক আছে। যে ডিভিশন গোল আছে সেই গোলটাকে অ্যাচিভ করার জন্য, এবং ডিরেকশন করবে কে? 1 হেড অনলি, মানে একজন প্রধানই সেই নির্দেশটা দেবে। এবার কি বলছে পজিটিভ এফেক্ট অফ দিস প্রিন্সিপাল, মানে এই প্রিন্সিপালটা ফলো করার পজিটিভ দিক কি আছে? অ্যাচিভমেন্ট অফ অর্গানাইজেশনাল গোল, মানে অর্গানাইজেশনের যে গোলটা আছে, মানে প্রতিষ্ঠানের যে লক্ষ্যটা আছে না, সেটা অ্যাচিভ হয়ে যাবে, ঠিক আছে, মানে ফুলফিল হয়ে যাবে। আর বলছে কি এফর্ট অফ অল এমপ্লয়ি গেটস ইউনিফাইড ইন 1 ডিরেকশন, মানে অর্গানাইজেশনের ভেতরে যত এমপ্লয়ি আছে না, তাদের এফর্টটা একই ডিরেকশনে যাবে। এবার কি দেখবো কনসিকুয়েন্স অফ ভায়োলেশন অফ দিস প্রিন্সিপাল, মানে এই প্রিন্সিপালটা যদি ফলো না করি তাহলে কি কনসিকুয়েন্স দেখা যাবে। কি বলছে? প্রথমে বলছে ল্যাক অফ কোঅর্ডিনেশন, মানে আমরা বুঝি সমন্বয় সাধন, ঠিক আছে, অর্থাৎ সমন্বয় সাধনের অভাব দেখা দেবে। দেখো সমস্ত অর্গানাইজেশনের ভেতরে তো অনেক এমপ্লয়ি আছে,
আছে, তারা যদি ডিফারেন্ট ডিরেকশন পায় তাদের কোঅর্ডিনেশন অভাব তো দেখা দেবেই, ঠিক আছে। আর কি বলছে ডিফিকাল্ট ডিরেকশন, ডিফারেন্ট ডিরেকশন ওয়ার্ক, ঠিক আছে। এমপ্লয়িরা ডিফারেন্ট ডিরেকশন পাবে, ঠিক আছে। তাতে কি হবে ওয়েস্টেজ অফ এফর্ট অ্যান্ড রিসোর্স আর এফর্ট যেটা আছে সেগুলো ওয়েস্ট হবে। আর কি বলছে ডিফিকাল্ট ইন অ্যাচিভিং অর্গানাইজেশনাল গোল, তো অর্গানাইজেশনাল গোল অ্যাচিভ করতে পারবে না, ঠিক আছে। এই হলো ইউনিটি অফ ডিরেকশন। এরপরে হেনরি ফিওলের 6 নম্বর প্রিন্সিপালটা দেখে নি কি বলেছে, সাবঅর্ডিনেশন অফ ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট টু জেনারেল ইন্টারেস্ট। সাবঅর্ডিনেশন এর মানে হচ্ছে অধীন, ঠিক আছে। তো ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট মানে ব্যক্তিগত স্বার্থ, আর জেনারেল ইন্টারেস্ট মানে হচ্ছে সাধারণ স্বার্থ, মানে বলতে চেয়েছে যে সাধারণ স্বার্থের অধীন ব্যক্তিগত স্বার্থ। তো লাইনটার মানেটা একটু বুঝে নিই। এই লাইনটার মানে বলছে যে একজন ইন্ডিভিজুয়ালের ইন্টারেস্টের চেয়ে বিজনেসের ইন্টারেস্ট অনেক বড়, তাই বিজনেসের ইন্টারেস্টকে উপেক্ষা করে ইন্ডিভিজুয়াল ইন্টারেস্টকে কখনোই প্রাধান্য দেওয়া উচিত নয়। তাই দেখো তোমার প্রথমে কি লেখা আছে, ইন্টারেস্ট অফ অর্গানাইজেশন মাস্ট সুপারসিড মানে এখানে ইম্পর্টেন্ট দ্য ইন্টারেস্ট অফ এমপ্লয়ি, বা বলতে পারো ইন্টারেস্ট অফ ইন্ডিভিজুয়াল, মানে ইন্ডিভিজুয়ালের ইন্টারেস্টের চেয়ে অর্গানাইজেশন ইন্টারেস্টকে বেশি গুরুত্ব দেওয়া উচিত। তা বলছে ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট অ্যান্ড অর্গানাইজেশন অবজেক্টিভ, মানে ইন্ডিভিজুয়ালের যে ইন্টারেস্ট আছে এবং অর্গানাইজেশনের যে অবজেক্টিভ আছে দুটো যদি সেম ডিরেকশনে যায়, ঠিক আছে, তাহলে তো কোনো প্রবলেম নেই, সেক্ষেত্রে অর্গানাইজেশন লাভ হয়ে যাবে, ঠিক আছে, মানে অর্গানাইজেশন বেনিফিট হবে। আর বলেছে কি ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট এন্ড অর্গানাইজেশন অবজেক্টিভ যদি ডিফারেন্ট হয়, মানে ইন্ডিভিজুয়ালের যে অবজেক্টিভস আছে আর অর্গানাইজেশনের যে অবজেক্টিভ আছে সেটা যদি ডিফারেন্ট হয়, সেক্ষেত্রে কি হবে, ম্যানেজার শুড রিকনসাইল ইন্ডিভিজুয়াল এন্ড অর্গানাইজেশন অবজেক্টিভ। সেক্ষেত্রে ম্যানেজারকে আসতে হবে, ম্যানেজার এই ইন্ডিভিজুয়াল অবজেক্টিভস আর অর্গানাইজেশন অবজেক্টিভস এর মধ্যে কোঅর্ডিনেশন করবে, ঠিক আছে, চেষ্টা করবে কোঅর্ডিনেশন করার। আচ্ছা, ইফ নট পসিবল, যদি সম্ভব না হয় সেক্ষেত্রে ইন্ডিভিজুয়ালকে স্যাক্রিফাইস করতে হবে অর্গানাইজেশন গোলটা অ্যাচিভ করার জন্য। আচ্ছা, এর কিছু পজিটিভ এফেক্ট গুলো দেখে নিই। বলছে অ্যাচিভমেন্ট অফ অর্গানাইজেশন গোল, মানে অর্গানাইজেশন গোলটা অ্যাচিভ হবে, এটা সমস্ত কিছুই আমরা পজিটিভ এফেক্টে এই পয়েন্টটা আমরা দেখতেই পাচ্ছি, সব জায়গায় এই পয়েন্টটা দেখতে পাচ্ছি, সমস্ত প্রিন্সিপাল এই পয়েন্টটা দেখতে পাচ্ছি, তো এই পয়েন্টটা তোমরা লিখতেই পারো। আর কি বলছে কোঅর্ডিনেশন বিটুইন অর্গানাইজেশন এন্ড ইন্ডিভিজুয়াল গোল, অর্গানাইজেশন আর ইন্ডিভিজুয়াল গোলের মধ্যে তোমার কোঅর্ডিনেশন দেখা দেবে। আচ্ছা, এবার বলছে কনসিকুয়েন্স অফ ভায়োলেশন অফ দিস প্রিন্সিপাল, এই প্রিন্সিপাল যদি ফলো না করি তাহলে কি কি কনসিকুয়েন্স দেখা দেবে, নন অ্যাচিভমেন্ট অফ অর্গানাইজেশন গোল। দেখো যদি ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট আর অর্গানাইজেশনের যে অবজেক্টিভস দুটো যদি সেম ডিরেকশনে না যায় তাহলে কি হবে, তোমার অর্গানাইজেশন গোলটা অ্যাচিভ হবে না। আর বলছে এমপ্লয়ি সাফার করবে ইন লং রানে এমপ্লয়ি সাফার করবে। এটাই হলো তোমার সাবঅর্ডিনেশন অফ ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট টু জেনারেল ইন্টারেস্ট। তো আশা করি বুঝতে পারলে। এবার আমরা হেনরি ফিওলের 7 নম্বর প্রিন্সিপালটা দেখে নিই। 7 নম্বর প্রিন্সিপালটা কি বলছে, রেমুনারেশন অফ এমপ্লয়ি, মানে কর্মীদের পারিশ্রমিক। রেমুনারেশন মানে তোমরা ভালো মতনই বুঝতে পারছো, রেমুনারেশন মানে আমরা কি বুঝি, রেমুনারেশন মানে বুঝতে পারি যে অর্গানাইজেশনের ভিতরে যে সমস্ত এমপ্লয়ি কাজ করে তাদের স্যালারি বা ওয়েজেসকে বোঝায়। কি বলছে তোমরা দেখতেই পাচ্ছ, লিখেছে রেমুনারেশন গিভেন টু এমপ্লয়ি, ঠিক আছে। এমপ্লয়িদের যে রেমুনারেশনটা দেবো না সেটা কি হওয়া উচিত, অ্যাডিকুয়েট এন্ড ফেয়ার, মানে সেটা ন্যায্য হওয়া উচিত এবং পর্যাপ্ত হওয়া উচিত, যাতে ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন টু এমপ্লয়িরা ম্যাক্সিমাম স্যাটিসফাই হতে পারে। এবার পরের পয়েন্ট কি বলেছে, পরের পয়েন্ট বলছে এমপ্লয়ি আন্ডারপেড। ধরো একটা অর্গানাইজেশনের ভেতরে এমপ্লয়িদের ধরো কাজ করা উচিত 8 ঘন্টা, তারা 8 ঘন্টার জায়গায় ধরো কোনো অর্গানাইজেশনে তারা 10 ঘন্টা করে কাজ দিচ্ছে, তার মানে কি যা কাজ দেওয়ার কথা তার চেয়ে বেশি কাজ দিচ্ছে, তার চেয়ে বেশি এফর্ট দিচ্ছে, তাহলে ওরা কি চাইবে, ওরা চাইবে যেন তাদের রেমুনারেশনটা যেন ফেয়ার হয়, ঠিক আছে। তো আর যদি ফেয়ার না হয় তাহলে কি করবে, ওরা কাজটা ছেড়ে চলে যাবে, ওরা ডিমোটিভেট হবে। তাই তো এখানে লিখেছে এমপ্লয়ি আন্ডারপেড আনস্যাটিসফাইড, ঠিক আছে। এমপ্লয়িদের যদি কম পেমেন্ট করে তাহলে ওরা আনস্যাটিসফাই হবে। নেভার কন্ট্রিবিউট দেয়ার ম্যাক্সিমাম এফর্ট, তারা তাদের ম্যাক্সিমাম এফর্টটা কখনোই কন্ট্রিবিউট করতে চাইবে না। এমপ্লয়ি টার্নওভার ইনক্রিজ পাবে, এমপ্লয়ি টার্নওভার ইনক্রিজ মানে হচ্ছে ওরা কাজ ছেড়ে অন্য কোনো জায়গায় চলে যাবে। দেখো না, ওরা 8 ঘন্টা জায়গায় 10 ঘন্টা কাজ করছে, তার জায়গায় যদি ওদের পেমেন্ট যা পাওয়ার কথা যদি কম পেমেন্ট পায়, ঠিক আছে, তাহলে তখন নিশ্চয়ই অন্য কোম্পানিতে জয়েন করার চেষ্টা করবে। আর বলছে তারা ডিমোটিভেট হবে। তার বলছে কি সো টু গেট ম্যাক্সিমাম এফর্ট ফ্রম এমপ্লয়ি দে শুড বি পেড ফেয়ারলি। তাই বলছে এমপ্লয়িদের থেকে যদি ম্যাক্সিমাম এফর্ট তুমি পেতে চাও তাহলে ওদের রেমুনারেশনটা ফেয়ার পে করো। এবার বলছে যে ফেয়ার ওয়েজেস ইজ ডিটারমাইন্ড অ্যাকর্ডিং টু, কোনো অর্গানাইজেশন ফেয়ার ওয়েজেস কিভাবে ডিটারমাইন করবে, ঠিক আছে, মানে একজন এমপ্লয়ির ওয়েজেস কত টাকা দেওয়া উচিত এটা কিসের উপর ডিপেন্ড করে, সেই পয়েন্টগুলো কি বলছে, ফিনান্সিয়াল ক্যাপাসিটি অফ দ্য কনসার্ন, মানে যেই অর্গানাইজেশনের কথা বলছে সেই অর্গানাইজেশনের ফিনান্সিয়াল ক্যাপাসিটি কত, ঠিক আছে, সেই ফিনান্সিয়াল ক্যাপাসিটির উপর ডিপেন্ড করবে। ইচ্ছা হলেই হলো না যে এই এমপ্লয়িকে এত টাকা স্যালারি দেবো, এই এমপ্লয়িকে এত টাকা স্যালারি দেবো, অর্গানাইজেশনের ক্যাপাসিটিও দেখতে হবে, অর্গানাইজেশনের ক্যাপাসিটি কি আছে। তারা বলছে কি কিপিং ইন মাইন্ড মিনিমাম ওয়েজেস অ্যাক্ট অফ গভর্নমেন্ট, মানে গভর্নমেন্ট অ্যাক্টও আমাকে দেখতে হবে, মানে গভর্নমেন্ট কি নিয়ম করেছে যে ওয়ার্কারদের বা এমপ্লয়িদের মিনিমাম কি পেমেন্ট করা উচিত সেই পেমেন্টটা তোমাকে করতে হবে, তার চেয়ে কম
পেমেন্ট করলে হবে না, তার চেয়ে বেশি পেমেন্ট করতে পারো, কিন্তু কম পেমেন্ট করলে চলবে না। এটা মাথায় রাখতে হবে, মানে গভর্নমেন্ট পলিসির কথাও মাথায় রাখতে হবে। আর বলছে ওয়েজেস অর স্যালারি পেড বাই কম্পিউটার। এবার এটাও দেখতে হবে যে তুমি যেই কাজ করিয়ে তুমি যেই পেমেন্টটা করছো তোমার ওয়ার্কার বা এমপ্লয়ীদের, পাশের কোনো কম্পিউটার তার চেয়ে যদি বেশি পেমেন্ট করে, ঠিক আছে, তাহলে কি করবে, এমপ্লয়ি তো নিশ্চয়ই কাজ ছেড়ে অন্য জায়গায় চলে যাবে, সেই দিকেও তোমাকে খেয়াল রাখতে হবে। এবার আমরা দেখবো পজিটিভ এফেক্ট অফ দিস প্রিন্সিপাল। এই প্রিন্সিপালটা ফলো করার পজিটিভ সাইডগুলো কি কি? এমপ্লয়ি গেট মোটিভেটেড অ্যান্ড এনকারেজ, ঠিক আছে, এই প্রিন্সিপালটা যদি ফলো করি তাহলে এমপ্লয়িরা মোটিভেট হবে, এনকারেজ হবে, ঠিক আছে। তো কমিটমেন্ট অফ এমপ্লয়ি ইমপ্রুভ, ওরা কখনোই কাজ ছেড়ে যাবে না, কেন ওদের যা পেমেন্ট পাওয়ার কথা সেই পেমেন্টটা পাচ্ছি, ওরা কমিট থাকবে কোম্পানির প্রতি। আর বলছে এমপ্লয়ি পুট এক্সট্রা এফর্ট ইফ দে আর স্যাটিসফাই, তারা যদি স্যাটিসফাই হয় তাহলে নিশ্চয়ই এক্সট্রা এফর্ট দেবে। আর কি হতে পারে, এমপ্লয়ার এমপ্লয়ির মধ্যে একটা ভালো রিলেশন তৈরি হবে, অর্গানাইজেশনের ভিতরে একটা বেশ ভালো একটা এনভায়রনমেন্ট তৈরি হবে, মানে কাজের যে একটা এনভায়রনমেন্ট সেই একটা ভালো এনভায়রনমেন্ট তৈরি হবে। আর কি এই প্রিন্সিপাল যদি ফলো না করি তাহলে কি দেখা যাবে, বলছে কনসিকুয়েন্স অফ ভায়োলেশন অফ দিস প্রিন্সিপাল ইনক্রিজ ইন টার্নওভার অফ এমপ্লয়ি, এমপ্লয়ীদের টার্নওভারটা বৃদ্ধি পাবে, টার্নওভার বৃদ্ধি হয় মানে ওরা কাজ ছেড়ে অন্য জায়গায় চলে যাবে। আর বলছে কি ডিসস্যাটিসফ্যাকশন এন্ড ডিমোটিভেশন অফ এমপ্লয়ি, এমপ্লয়িরা ডিসস্যাটিসফাই হবে এবং ডিমোটিভেট হবে, ঠিক আছে। তারপর এমপ্লয়ি আর এমপ্লয়ের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হবে না, এটাই হচ্ছে রেমুনারেশন অফ এমপ্লয়ি। এবার হেনরি ফেওয়ালের 8 নম্বর প্রিন্সিপালটা দেখে নেওয়া যাক। 8 নম্বর প্রিন্সিপালটা বলছে সেন্ট্রালাইজেশন এন্ড ডিসেন্ট্রালাইজেশন। তো সেন্ট্রালাইজেশন মানে হচ্ছে কেন্দ্রীকরণ আর ডিসেন্ট্রালাইজেশন মানে হচ্ছে বিকেন্দ্রীকরণ। তো এই প্রিন্সিপালটা পড়ার আগে আমরা দেখে নেব সেন্ট্রালাইজেশন জিনিসটা কি আর ডিসেন্ট্রালাইজেশন জিনিসটা কি। সেন্ট্রালাইজেশন মানে কেন্দ্রীকরণ। কেন্দ্রীকরণ বলতে আমরা কি বুঝে থাকি, যখন একটা অর্গানাইজেশনের ভিতরে সমস্ত ব্যাপারে ডিসিশন নেওয়ার পাওয়ার টপ লেভেল ম্যানেজারের হাতে থাকে তখন তাকে বলে সেন্ট্রালাইজেশন। আবার বলেছি শুনে নাও, যখন সমস্ত বিষয়ে, ঠিক আছে, যখন সমস্ত বিষয়ে ডিসিশন নেওয়ার পাওয়ার টপ লেভেল ম্যানেজারদের হাতে থাকে তখন তাকে বলে সেন্ট্রালাইজেশন, ঠিক আছে। এই সেন্ট্রালাইজেশনের ফলে কি হয়, সেন্ট্রালাইজেশনের ফলে নিচু লেভেলে যে সমস্ত কর্মী আছে না তাদের ইম্পর্টেন্সটা কমে যায়, ঠিক আছে, তাই তারা কাজে আর উৎসাহ পায় না। এইবার আমরা দেখে নিই ডিসেন্ট্রালাইজেশন জিনিসটা কি। যখন ডিসিশন নেওয়ার কিছু পরিমাণ ক্ষমতা নিচু লেভেলের কর্মীদের হাতেও থাকে, নিচু লেভেলের কর্মীদের হাতেও থাকে, বা তোমরা বলতে পারো সমস্ত লেভেল ম্যানেজমেন্ট, সে টপ লেভেল হোক, মিডিল লেভেল হোক আর লোয়ার লেভেল হোক, সব লেভেলেই যখন ক্ষমতাটা থাকে, পাওয়ারটা থাকে, তখন সেটা বলে ডিসেন্ট্রালাইজেশন। এই ডিসেন্ট্রালাইজেশনের ফলে কি হয়, ডিসেন্ট্রালাইজেশনের ফলে নিচু লেভেলের যে সমস্ত এমপ্লয়িরা আছে না তারা কাজকর্মে উৎসাহ পায়, ঠিক আছে। তো তাই দেখো এখানে লেখা আছে সেন্ট্রালাইজেশন বলতে কি বুঝিয়েছে, সেন্ট্রালাইজেশন অফ অথরিটি অর পাওয়ার ইন ফিউ হ্যান্ডস, ব্যাকে লেগে টপ লেভেল, মানে অর্গানাইজেশনের ব্যাপারে সমস্ত বিষয়ে ডিসিশন নেওয়ার পাওয়ার, ঠিক আছে, ডিসিশন নেওয়ার পাওয়ার যদি টপ লেভেলে হাতে থাকে সেটাই হচ্ছে সেন্ট্রালাইজেশন। সেটাই বলে আমি এতক্ষণ বললাম। আর ডিসেন্ট্রালাইজেশন কি বলছে, ইভেনলি ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার অ্যাট এভরি লেভেল অফ ম্যানেজমেন্ট, ঠিক আছে, অর্গানাইজেশনের ভেতরে সমস্ত বিষয়ে ডিসিশন নেওয়ার ক্ষমতা বা কিছু পরিমাণ ডিসিশন নেওয়ার ক্ষমতা যদি সব লেভেল ম্যানেজমেন্টে থাকে, সে টপ লেভেল হোক, মিডিল লেভেল হোক, লোয়ার লেভেল হোক, সেটা হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন। এবার বলছে অর্গানাইজেশন মাস্ট নট বি ফুললি সেন্ট্রালাইজড অর ডিসেন্ট্রালাইজড। তো হেনরি ফেওয়ালের প্রিন্সিপালটা কি বলছে, অর্গানাইজেশনটা কখনোই ফুললি সেন্ট্রালাইজড বা ফুললি ডিসেন্ট্রালাইজড করলে চলবে না, ঠিক আছে। দেয়ার শুড বি কম্বিনেশন অফ বোথ ডিপেন্ড আপন নেচার এন্ড সাইজ অফ বিজনেস, ঠিক আছে, কি রকম কম্বিনেশন হবে সেটা ডিপেন্ড করে বিজনেসের নেচার আর বিজনেসের সাইজের উপর, ঠিক আছে। যদি স্মল অর্গানাইজেশন হয় তাহলে সেন্ট্রালাইজেশন করবে, আর যদি লার্জ অর্গানাইজেশন হয় তখন ডিসেন্ট্রালাইজেশন করবে। যদি স্মল অর্গানাইজেশন হয় সেখানে ট্রানজাকশন সীমিত, ঠিক আছে, তো সেখানে তাই বলে ক্যান বি ম্যানেজ বাই ফিউ পিপল, সেক্ষেত্রে ফিউ পিপল ম্যানেজ করতে পারে। আর লার্জ অর্গানাইজেশন হলে সেখানে কোটি কোটি টাকা ট্রানজাকশন হয়, সেখানে ফিউ পিপল কখনোই এটাকে ম্যানেজ করতে পারবে না, মানে টোটাল যে অ্যাক্টিভিটি থাকবে অর্গানাইজেশনের ভিতরে সেটা কখনোই ফিউ পিপল ম্যানেজ করতে পারবে না। আর বলছে কি এমপ্লয়ি এফিশিয়েন্ট এন্ড কম্পিটেন্ট, এমপ্লয়ি যদি এফিশিয়েন্ট এবং কম্পিটেন্ট হয় তাহলে কি হবে, এফিশিয়েন্ট মানে বুঝতেই পারছো দক্ষ হবে, তাহলে কি হবে, ডিসেন্ট্রালাইজেশন করে দাও, ঠিক আছে। তো ম্যানেজার ক্যান ট্রাস্ট দেম বিকজ দে আর এক্সপিরিয়েন্স এন্ড এবল টু হ্যান্ডেল এভরি প্রবলেম অন দেয়ার ওন, কারণ ম্যানেজার তখন এমপ্লয়িদের ট্রাস্ট করতে পারবে, কারণ তারা তো এক্সপিরিয়েন্স হয়ে গেছে, তারা তো এবেল মানে সক্ষম, তারা দক্ষ, তারা সক্ষম, সমস্ত কাজ করতে পারে, সমস্ত কাজ ভালোভাবে হ্যান্ডেল করতে পারে, যে কোনো প্রবলেম হলে সেই প্রবলেমগুলো নিজের হাতে দাঁড়িয়ে হ্যান্ডেল করতে পারে এমপ্লয়িরা, সেক্ষেত্রে ডিসেন্ট্রালাইজেশন করে দেবে। আর বলছে কি এমপ্লয়ি নট ফুললি ডেভেলপ, এমপ্লয়ি যদি পুরোপুরি ডেভেলপ না হয়, আনস্কিলড হয়, তারা যদি দক্ষ না হয়, ঠিক আছে, তখন কি করে সেন্ট্রালাইজেশন করবে, বিকজ দে নিড গাইডেন্স ফ্রম টাইম টু টাইম, কারণ তাদেরকে সময় সময় গাইড করতে হবে, কোনো কিছু ভুল হলে তাদের ট্রেন করতে হবে। এবার বলছে পজিটিভ এফেক্ট অফ দিস প্রিন্সিপাল, এই প্রিন্সিপালের পজিটিভ এফেক্ট গুলো কি, বেনিফিট অফ বোথ সেন্ট্রালাইজেশন এন্ড ডিসেন্ট্রালাইজেশন, সেন্ট্রালাইজেশন এন্ড ডিসেন্ট্রালাইজেশন বেনিফিটটা পেয়ে যাবে, দুটোরই বেনিফিট পাবে। ডিসেন্ট্রালাইজেশন হলে কি হবে, যদি ডিসেন্ট্রালাইজেশন করা হয় তাহলে কি হবে, ডিসেন্ট্রালাইজেশনের ফলে ফার্স্ট ডিসিশন এট অপারেশন লেভেলে ফার্স্ট ডিসিশন মানে দ্রুত সিদ্ধান্ত নিতে পারবে। আর সেন্ট্রালাইজেশনের ফলে কি হবে, স্ট্রিক্ট কন্ট্রোল অফ টপ লেভেলে স্ট্রিক্ট কন্ট্রোল হবে। এছাড়াও বলতে পারো টপ লেভেলে যারা আছে তাদের কাজের যে প্রেশারটা অনেকটাই কমে যাবে, ঠিক আছে। আর লো লেভেলে যারা এমপ্লয়ি তারা কাজকর্মে অনেক এনকারেজ এবং উৎসাহ পাবে এবং তারা যে কোনো বিষয়ে খুব ফাস্ট ডিসিশন নিতে পারবে। আর বলছে কি কনসিকুয়েন্স অফ ভায়োলেশন অফ দিস প্রিন্সিপাল, এই প্রিন্সিপাল যদি ফলো না করে তাহলে কি কি কনসিকুয়েন্স দেখা দেবে, যদি কমপ্লিট সেন্ট্রালাইজেশন করি তাহলে ডিলে ইন অ্যাকশন, যে কোনো বিষয়ে, ঠিক আছে, যে কোনো বিষয়ে
বিষয়ে অ্যাকশন নিতে তোমার দেরি হবে, বা বলতে পারো লো লেভেলে যারা আছে তাদের মানে এমপ্লয়ীদের উৎসাহটা নষ্ট হয়ে যাবে, মানে অত এনকারেজ পাবে না, এবং টপ লেভেলে যারা আছে তাদের কাজের প্রেশারটা অনেক বেড়ে যাবে। পুরোপুরি যদি ডিসেন্ট্রালাইজেশন করি তাহলে কি হবে, মিস ইউজ অফ অথরিটি, ঠিক আছে, মানে ক্ষমতার অপব্যবহার হবে, ফার্স্ট ডিসিশন নিতে পারবো না, ঠিক আছে। তো এর সাথে সাথে আমাদের 8 নম্বর প্রিন্সিপালটাও শেষ হয়ে গেল। এবার আমরা হেনরি ফিয়ালের 10 নম্বর প্রিন্সিপালটা দেখে নেবো। 10 নম্বর প্রিন্সিপালটার নাম কি, স্কেলার চেইন। তো এর মায়াটা কি বলছে, মায়াটা বলছে ক্ষমতা প্রবাহের শৃঙ্খল। তো আগে ব্যাপারটা দেখে নি স্কেলার চেইন জিনিসটা কি, মানে ক্ষমতা প্রবাহের শৃঙ্খল জিনিসটা কি, এটা একটু দেখে নি। দেখো স্কেলার চেইনটার মানেই হচ্ছে তোমার চেন, তোমরা নিশ্চয়ই চেন বা বলো শিকল, শিকল শুনেছো তো, শিকল, শিকল বা চেন একই জিনিস, ঠিক আছে। তো বলছে যে স্কেলার চেন কথাটার মানেই হলো ম্যানেজমেন্টের যে কাজটা চলবে না সেটা একটা শিকলের আংটার মতন হবে, ঠিক আছে, চেনের একটা আংটা থাকে সেই আংটার মতন হবে। ম্যানেজমেন্টের টপ লেভেল থেকে শুরু করে মিডিল লেভেল থেকে শুরু করে লোয়ার লেভেল পর্যন্ত ক্ষমতা প্রবাহের শৃঙ্খল বজায় রাখতে হবে, ঠিক আছে। ক্ষমতা প্রবাহের শৃঙ্খল মানে যে একটা চেন, ঠিক আছে, বলতে পারো একটা অথরিটি বজায় থাকবে। তাই তো এখানে বলেছে স্কেলার চেন বলছে লাইন অফ অথরিটি। এই অথরিটি মানে ক্ষমতার কথা বলা হচ্ছে, পাওয়ারের কথা বলা হচ্ছে, বা অর দিয়ে লেখা আছে চেন অফ সুপারিয়ার ফ্রম হাইয়েস্ট টু লোয়েস্ট র্যাঙ্ক, ঠিক আছে। হাইয়েস্ট মানে কি বলছে, টপ লেভেলের ম্যানেজমেন্ট, তারপর টপ লেভেলের যা পাওয়ার থাকবে তার থেকে মিডিল লেভেলে একটু কম পাওয়ার থাকবে, মিডিল লেভেলের থেকে লোয়ার লেভেলে একটু কম পাওয়ার থাকবে, সেই কথাটাই বলা হয়েছে, পাওয়ারের কথা বলা হয়েছে। বলতে পারো অর্গানাইজেশনের টপ লেভেল থেকে লোয়ার লেভেলে সমস্ত আদেশ জারি করতে হবে, ঠিক আছে। তো অন্যদিকে লোয়ার লেভেলে যদি কোনো রকমের অভিযোগ থাকে, ঠিক আছে, সেইগুলি টপ লেভেলের কাছে পৌঁছে দিতে হবে। কোনো এমপ্লয়ি এই চেনের বাইরে থাকবে না। বলছে ইনফরমেশন মাস্ট পাস থ্রু এভরি কি অফ দিস চেঞ্জ, নো স্কিপিং অফ এনি কি শুড বি অ্যালাউড। ইনফরমেশন গুলো যে পাস করবো না সে প্রতিটা কির মাধ্যমে, চেনের যে প্রতিটা কি থাকে প্রতিটা কির মাধ্যমে ইনফরমেশন গুলো পাস করবো, এখানে স্কিপ করলে চলবে না। মানে ধরো তোমরা একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছ, মানে পাশে যে একটা চিত্র আছে সেখানে ডায়াগ্রাম দেখতে পাচ্ছ, দেখো ডি যদি এইচ কে কোনো খবরাখবর পাঠাতে যায় তাহলে কি করে পাঠাবে, ডি প্রথমে সি কে পাঠাবে খবর, সি আবার বি কে পাঠাবে, বি আবার এ কে পাঠাবে, এ আবার এফ কে পাঠাবে, এফ আবার জি কে পাঠাবে, জি তারপর এইচ কে পাঠাবে। ডি সরাসরি এইচ কে কোনো খবরাখবর পাঠাতে পারবে না। ডি এইচ কে কোনো খবরাখবর পাঠাতে গেলে প্রথমে ডি সি কে পাঠাবে, সি বি কে পাঠাবে, বি এ কে পাঠাবে, এ এফ কে পাঠাবে, এফ জি কে পাঠাবে, জি আবার এইচ কে পাঠাবে, ঠিক আছে। তো যদি এই চেনটা ব্রেক হয় তাহলে কমিউনিকেশন গ্যাপ আসবে, ঠিক আছে। তো তাই বলছি ডি কোনো খবরাখবর এইচ কে পাঠাতে গেলে ডি প্রথমে এর কাছে যাবে, এ আবার এইচ এর কাছে আসবে। বাট এই কাজটা করতে না প্রচুর সময় লেগে যায়, ঠিক আছে, এতটা সময় থাকেই না, ঠিক আছে। ডি যখন এইচ কে খবর পাঠাবে এতগুলো স্টেপ বাই স্টেপ যদি খবরটা পাঠাতে চায় তাহলে প্রচুর টাইম লাগবে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কি হচ্ছে, বাট সামটাইম ইট বিকামস আ লং প্রসেস এট ইট ক্যান ডিলে ইন টেকিং অ্যাকশন। যেটা বললাম সেটাই বলেছে, এটা করতে অনেক সময় লাগবে এবং এটা করতে অনেক দেরি হয়ে যাবে, কোনো অ্যাকশন নিতেও দেরি হয়ে যাবে। সো ইন কেস অফ এমার্জেন্সি অ্যান্ড আর্জেন্ট সিচুয়েশন ফেয়াল পারমিটেড আ শর্টকাট ইন চেইন। যদি কোনো এমার্জেন্সি বা আর্জেন্ট সিচুয়েশন চলে আসে তখন ফেয়াল কি বলেছে, তখন তুমি গ্যাং প্ল্যানটা ইউজ করতে পারো, ঠিক আছে। তো অর্থাৎ তখন তুমি ডি যদি এইচ কে কোনো খবর সরাসরি পাঠাতে চায় তাহলে কি করবে, তাহলে স্কেলার চেনার ফলো করার দরকার নেই, তুমি গ্যাং প্ল্যানটা ফলো করো, তাহলে ডি এইচ কে সরাসরি খবর পাঠাতে পারবে। হ্যাঁ, তবে একটা কথা মাথায় রাখতে হবে, সেম লেভেল হতে হবে, ঠিক আছে। যদি ডাইরেক্ট কমিউনিকেশন করতে হয়, ডি আর এইচ যদি ডাইরেক্ট কমিউনিকেশন করতে চায় তাহলে সেম লেভেল হতে হবে। তো এখানে তো সেটাই বলছে ডাইরেক্ট কমিউনিকেশন বিটুইন এমপ্লয়ি ওয়ার্কিং অ্যাট সেম লেভেল অফ অথরিটি। সেম লেভেল যদি হয়, ডি আর এইচ দেখো সেম লেভেলে আছে, এক লেভেলেই আছে, তাই জন্য ওরা ডাইরেক্ট কমিউনিকেশন করতে পারবে। যদি সেম লেভেল না হয় তাহলে ডাইরেক্ট কমিউনিকেশন করতে পারবে না। নো গ্যাং প্ল্যান ক্যান বি কনস্ট্রাক্টেড বিটুইন পিপল ওয়ার্কিং এট ডিফারেন্ট লেভেল, ঠিক আছে। ফর এক্সাম্পল গ্যাং প্ল্যান বিটুইন ডি অ্যান্ড এফ, ঠিক আছে। ডি যদি এফ কে কোনো খবরাখবর পাঠাতে যায় তাহলে পাঠাতে পারবে না, কেননা সেম লেভেলে নেই। আচ্ছা, এবার পজিটিভ এফেক্ট গুলো দেখে নি। এই প্রিন্সিপালের পজিটিভ এফেক্ট, সিস্টেমেটিক ফ্লো অফ ইনফরমেশন গুলো একটা ফ্লোতে যাবে, মানে সিস্টেমেটিক ফ্লোতে যাবে। আর নো কমিউনিকেশন গ্যাপ ইন অর্গানাইজেশনে কোনো রকমের কমিউনিকেশন গ্যাপ দেখা দেবে না। এবার দেখে নি কনসিকুয়েন্স অফ ভায়োলেশন অফ দিস প্রিন্সিপাল। এই প্রিন্সিপালটা ফলো না করলে কি কি কনসিকুয়েন্স দেখা দেবে, দেয়ার মে বি কমিউনিকেশন গ্যাপ, এখানে কমিউনিকেশন গ্যাপ দেখা দেবে, ঠিক আছে। তো আর বলছে নো ক্ল্যারিটি ইন অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি রিলেশনশিপ। তো মানে অথরিটি আর রেসপন্সিবিলিটির মধ্যে রিলেশনশিপের ক্ল্যারিটি আসবে না। আর অথরিটি আর রেসপন্সিবিলিটি মানে আগেই আমাদের বলা আছে কর্তৃত্ব ও দায়িত্ব। এরপরে আমরা হেনরি ফিয়ালের 10 নম্বর প্রিন্সিপালটা দেখিনি। 10 নম্বর প্রিন্সিপালটা কি বলেছে, অর্ডার, ঠিক আছে। অর্ডার মানে কিন্তু তোমরা বুঝো না, অর্ডার মানে আদেশ। অর্ডার মানে আমরা জেনারেলি কি বুঝি, অর্ডার মানে আদেশ, কিন্তু এখানে অর্ডার মানে আদেশটাকে বোঝায়নি, ঠিক আছে। তো অর্ডারের আরেকটা ইংলিশ মিনিং কি আছে, কমেন্ট। কমেন্ট মানেও আদেশ, তাই লিখেছি দেখো ডাজ নট মিন কমেন্ট, ঠিক আছে। এখানে অর্ডার মানে কমেন্টটাকে বলছে না বা তোমার আদেশ বলছে না। এখানে অর্ডার মানে কি বলছে, বিন্যাস বলতে পারো, ঠিক আছে। এখানে অর্ডার মানে বলছে বিন্যাস বা বলতে পারো শৃঙ্খলা, ডিসিপ্লিন। তো কি লেখা আছে দেখো, অর্ডারলি অ্যারেঞ্জমেন্ট অফ ম্যান অ্যান্ড ম্যাটেরিয়াল, ঠিক আছে। অর্গানাইজেশনের ভেতরে যে সমস্ত ম্যান আছে, মানে এমপ্লয়ীদের কথা বলা হয়, ইন্ডিভিজুয়াল, এদের এবং ম্যাটেরিয়াল, ঠিক আছে। অর্গানাইজেশনে প্রচুর ম্যাটেরিয়াল থাকবে, এই ম্যান আর ম্যাটেরিয়ালকে প্রপার ভাবে
অ্যারেঞ্জ করতে হবে, মানে অর্ডারলি অ্যারেঞ্জ করতে হবে। আর হেনরি ফেয়াল কি বলেছে? হেনরি ফেয়াল বলেছে অর্গানাইজেশনের ভেতরে যে অর্ডার হবে দু ধরনের অর্ডার হবে, ঠিক আছে? কি অর্ডার? একটা অর্ডার হবে ফিক্সড প্লেস আর একটা হবে ফিক্সড সিট আর কেবিন। ফিক্সড প্লেসটা কি? টু কিপ এভরিথিং, মানে ম্যাটেরিয়ালের কথা বলা হয়েছে। ম্যাটেরিয়াল গুলো, যত রকমের ম্যাটেরিয়াল গুলো আছে সব ম্যাটেরিয়াল গুলো একটা নির্দিষ্ট জায়গায় রাখতে হবে, ঠিক আছে? টু কিপ এভরিথিং মানে সমস্ত ম্যাটেরিয়াল যা আছে অর্গানাইজেশনের ভেতরে তা একটা ফিক্সড প্লেসে রাখতে হবে। আর ফিক্সড সিট আর কেবিন কি বলেছে? ফর এভরি এমপ্লয়ি, ঠিক আছে? বলছে অর্গানাইজেশনের ভেতরে যে সমস্ত এমপ্লয়িরা আছে না তাদের নিজস্ব একটা মানে একটা নির্দিষ্ট ডেজিগনেশন থাকবে, ঠিক আছে? এবং সেই ডেজিগনেশনেই তারা নিযুক্ত থাকা উচিত। তার মানে বুঝতে পারলে ফিক্সড সিট আর কেবিনটা কি? অর্গানাইজেশনের ভেতরে যে সমস্ত এমপ্লয়ি গুলো আছে তাদের নিজস্ব একটা ফিক্সড একটা ডেজিগনেশন থাকবে, সেই ডেজিগনেশনে তাদের থাকা উচিত প্রতিটা এমপ্লয়ির জন্য। এটা বা বলতে পারো প্রতিটা এমপ্লয়ির জন্য একটা ফিক্সড সিট রাখা উচিত, সো দ্যাট নো টাইম অ্যান্ড এনার্জি ইজ ওয়েস্টেজ টু সার্চ এনিথিং অর এনি পারসন। তো এতে কি হবে? আমার কোনো সময় নষ্ট হবে না, এনার্জিও নষ্ট হবে না। তাহলে আমার যেই ম্যাটেরিয়ালটা দরকার সেই ম্যাটেরিয়ালটা আমি জানি এই ম্যাটেরিয়ালগুলো এই ঘরে আছে, ঠিক আছে? এই প্লেসে আছে, আমি এখান থেকে বের করে নিতে পারবো। আর এই পার্সনের জন্য এই চেম্বার আছে, তাহলে আমি ওদের থেকে যোগাযোগ করতে পারবো। মানে বলতে চাই যে এই এমপ্লয়িরা এই সিটে বসে আছে, আমি যোগাযোগ করতে পারবো। ফর এক্সাম্পল দেখতে পাচ্ছ, ধরো একটা এমপ্লয়ির কোনো একটা টুলের দরকার, ঠিক আছে? তা টুল সে কোথায় খুঁজবে? যদি টুলের জন্য যদি একটা কোনো ফিক্সড রুম থাকে তাহলে সে ইজিলি খুঁজে পেয়ে যাবে। আর টুলের জন্য যদি কোনো ফিক্সড প্লেস মানে কোনো রুম যদি নাই করা থাকে তাহলে এখানে টাইম ওয়েস্ট হবে, ঠিক আছে? এইবার আমরা এই প্রিন্সিপালের কিছু পজিটিভ এফেক্ট দেখে নিই। কি বলেছে? নো ওয়েস্টেজ অফ টাইম অ্যান্ড এনার্জি ইন সার্চ অফ ম্যান অ্যান্ড ম্যাটেরিয়াল। ম্যান অ্যান্ড ম্যাটেরিয়াল গুলো খুঁজতে আমার কোনো টাইম ওয়েস্ট হবে না, এনার্জি ওয়েস্ট হবে না, কারণ জানি ম্যানরা এখানে আছে, ম্যাটেরিয়ালও এই প্লেসে আছে, ম্যাটেরিয়াল এই প্লেসে আছে, আর ম্যানরা এই সিটে বা এই কেবিনে বসে আছে। আবার স্মুথ অ্যান্ড সিস্টেমেটিক ওয়ার্কিং অফ অর্গানাইজেশন, মানে অর্গানাইজেশন কাজকর্ম খুব সিস্টেমেটিক ভাবে চলবে। বলছে কনসিকুয়েন্স অফ ভায়োলেশন অফ দিস প্রিন্সিপাল, এই প্রিন্সিপাল যদি ফলো না করে তাহলে কি হবে? বলছে ওয়েস্টেজ অফ টাইম অ্যান্ড এনার্জি ওয়েস্ট হবে। নট এবেল কন্ট্যাক্ট পিপল এট রাইট টাইমে পিপলের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবো না, ঠিক আছে? এবার আমরা হেনরি ফেয়ালের 11 নম্বর প্রিন্সিপালটা দেখে নিই। 11 নম্বর প্রিন্সিপালটা তোমরা স্ক্রিনে কি দেখতে পাচ্ছ? ইকুইটি, ঠিক আছে? ইকুইটিকে বাংলায় বলে সমতা। এই ইকুইটি মানে যে সমতা, এই সমতা মানে কিন্তু এই মিন করছে না যে অর্গানাইজেশনের ভেতরে যে সমস্ত এমপ্লয়ি আছে, এমপ্লয়ি মানে সুপারভাইজার আছে, পিয়ন আছে, ম্যানেজার আছে, সবাইকে একই স্যালারি দেবো। তাই লিখেছে ডাজ নট মিন ইকুয়াল স্যালারি টু পিয়ন অ্যান্ড সুপারভাইজার, মানে সবাইকে যে ইকুয়াল স্যালারি দেবো এইটা বলছে না। তাহলে কি বলতে চাইছে এখানে ইকুইটি মানে? এখানে ইকুইটি বলতে চাইছে যে ম্যানেজারদের উচিত, ঠিক আছে, অর্গানাইজেশনের সকল কর্মী মানে সকল যে স্টাফ আছে সবাইকে সমান চোখে দেখা, ঠিক আছে তো? এবং সকল স্তরের কর্মীদের প্রতি সহানুভূতিশীল মনোভাব পোষণ করা। তাহলে কি বললাম? ম্যানেজারদের উচিত অর্গানাইজার ভেতরে যে সমস্ত এমপ্লয়িরা কাজ করে তাদেরকে সমান চোখে দেখা, ঠিক আছে? এবং সমস্ত কর্মীদের সঙ্গে সহানুভূতিশীল মনোভাব পোষণ করা। তাই লিখেছে কাইন্ড, ফেয়ার অ্যান্ড জাস্ট ট্রিটমেন্ট টু এমপ্লয়ি, মানে এমপ্লয়িদের সঙ্গে খুব ভালো মতন বিহেভ করতে হবে। কারা বিহেভ করে? ম্যানেজাররা। এরা বলছে সেম ডিসিপ্লিনারি রুল, এবং রুলটাও যেন সবার জন্য সমান থাকে, না এই এমপ্লয়ির জন্য এরকম রুল, ওই এমপ্লয়ির জন্য অন্যরকম রুল। ধরো ফ্যাক্টরিতে যে সমস্ত তোমার ওয়ার্কাররা আছে তাদের জন্য একরকম রুল বলে দিয়ে তারা কোনো ফ্যাক্টরির ভিতরে কোনো রকমের কোনো স্মোকিং করতে পারবে না, কিন্তু ম্যানেজারের জন্য অন্যরকম রুল, ঠিক আছে তো? স্টাফদের জন্য অন্যরকম রুল বলছে না তারা করতে পারে। এরকম করলে হবে না, সবার জন্য একই রকম রুল রাখতে হবে। লিভ রুল ফর এভরি এমপ্লয়ি ইন অর্গানাইজেশন, অর্গানাইজেশনের ভিতরে যে সমস্ত এমপ্লয়ি জব করছে, ঠিক আছে, তাদের লিভ রুল সবার জন্য একই থাকতে হবে। এমন না যে ম্যানেজার বেশি ছুটি পেতে পারে কিন্তু ওয়ার্কাররা অত বেশি ছুটি পাবে না, এই নিয়মটা করলেও হবে না। আর বলছে কি ইরেসপেক্টিভ অফ দেয়ার কাস্ট। তো দেখো আমাদের দেশে ভারতবর্ষ, এখানে বিভিন্ন জাতির মানুষ বসবাস করে, অর্থাৎ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। এমন না যে হিন্দুকে বেশি প্রায়োরিটি দেবে তো মুসলিমকে বেশি প্রায়োরিটি দেবে না, এরকম হতে পারে কোনো ফার্ম আছে মুসলিম ফার্ম, সেখানে মুসলিমকে বেশি প্রায়োরিটি দেবে, হিন্দুকে প্রায়োরিটি দেবে না, এরকম করলে হবে না। বা ধরো অফিসটা বা ধরো বলতো ফার্মটা আছে তোমার শহরাঞ্চলে আছে কিন্তু গ্রামের লোকদের অত পাত্তা দেওয়া আছে না, এরকম করলেও হবে না, ঠিক আছে? তারপর জেন্ডারের কথা বলেছে, তো জেন্ডার মানে ছেলে মেয়ে সবাইকে সমান প্রায়োরিটি দিতে হবে। পজিশন, ঠিক আছে তো? পজিশন নিয়েও কোনো ভেদাভেদ করা চলবে না। তাহলে এইগুলো বলেছে। যদি এটা যদি সব ঠিকঠাক ভাবে চলে তাহলে হেনরি ফেয়াল বলছে এমপ্লয়ি উইল পুট দেয়ার ম্যাক্সিমাম এফর্ট, তাহলে এমপ্লয়ি তাদের ম্যাক্সিমাম এফর্টটা দেবে। আর বলছে কি ম্যানেজার ইজ বায়াস ইন ডিলিং উইথ এমপ্লয়ি। এখানে বায়াস মানে কি বলতে পার্সিয়ালিটি, মানে পক্ষপাতিত্ব। ম্যানেজার যদি কোনো এমপ্লয়ির সঙ্গে পক্ষপাতিত্ব করে তাহলে কি হবে? এমপ্লয়ি গেটস ডিসস্যাটিসফাই, এমপ্লয়ি স্যাটিসফাই থাকবে না, ঠিক আছে? এবং উইল নট কন্ট্রিবিউট দেয়ার ম্যাক্সিমাম, এবং তারা তাদের ম্যাক্সিমাম এফর্টটা দেবে না। এবার আমরা এই প্রিন্সিপালের কিছু পজিটিভ সাইড দেখে নিই। বলছে এমপ্লয়ি গেট স্যাটিসফাই হবে, যদি এই নিয়মটা ঠিকঠাক ভাবে মানে তাহলে এমপ্লয়িরা স্যাটিসফাই হবে। আর মোটিভেট এমপ্লয়ি মোটিভেট হবে এবং বুস্ট আপ দেয়ার মোরাল। আর কনসিকুয়েন্স অফ ভায়োলেশন অফ দিস প্রিন্সিপাল, এই প্রিন্সিপালটা ফলো না করলে তার কি কনসিকুয়েন্স দেখা দেবে? ডিসস্যাটিসফাই ইন এমপ্লয়ি, ঠিক আছে? এমপ্লয়ি ডিসস্যাটিসফাই হবে। ইনক্রিজ ইন এমপ্লয়ি
টার্নওভার আগেই বলেছি, ঠিক আছে? তো আনহেলদি রিলেশন বিটুইন সুপারিয়ার অ্যান্ড সাবঅর্ডিনেট, দুজনের মধ্যে আনহেলদি রিলেশন তৈরি হয়ে যাবে। তারপর অর্গানাইজেশনের ভেতরে যে সমস্ত এফিশিয়েন্ট এমপ্লয়ি আছে তারা কাজকর্মে কোনো রকমের উৎসাহ পাবে না, তো এই বলেছে ইকুইট। এর পরের পয়েন্টটা বলেছে, অর্থাৎ হেনরি ফিয়লের 12 নম্বর প্রিন্সিপালটা কি বলছে, স্টেবিলিটি অফ টেনার অফ পার্সোনাল। স্টেবিলিটি মানে কি বলছে, স্থায়িত্ব, ঠিক আছে? তো আর পার্সোনাল মানে এখানে এমপ্লয়ীদের কথা বলা হয়েছে, মানে কর্মী। আর টেনার মানে টাইম পিরিয়ড। এখানে টাইম পিরিয়ড মানে এরকম নয় যে সকাল 10টায় কাজে আসবে বিকাল 5টা অবধি, এই টাইম পিরিয়ডের কথা বলা হয়নি। তাহলে এখানে টাইম পিরিয়ড বলতে কোন টাইম পিরিয়ডের কথা বলা হয়েছে? এখানে বলছে যে কোনো একটা নিউ জব বা বলতে পারো নতুন একটা কাজে হ্যাবিচুয়েটেড হতে এবং সেই কাজটাকে ভালোভাবে কমপ্লিট করতে, ঠিক আছে, কোনো কর্মীকে একটা নির্দিষ্ট টাইম দেওয়া দরকার। কি বললাম বুঝতে পারলে তো? এখানে টাইম বলতে সকাল 10টা থেকে বিকাল 5টা অবধি এই টাইমকে বোঝায়নি। এখানে টাইম বলতে নতুন একটা কাজে হ্যাবিচুয়েটেড হতে, ঠিক আছে, এবং সেই কাজটাকে ভালোভাবে কমপ্লিট করতে বা অ্যাচিভ করতে এমপ্লয়ীদের নির্দিষ্ট বা পর্যাপ্ত একটা সময় দেওয়া দরকার, ঠিক আছে? তো তাই কোনো কর্মীকে যে কাজেই নিযুক্ত করা হোক না কেন, সেই কাজে হ্যাবিচুয়েটেড হওয়ার আগে যদি তাকে ট্রান্সফার করা হয় বা টার্মিনেট করা হয়, তাহলে সে তার প্রয়োজনীয় সার্ভিসটা দিতে পারবে না। এর ফলে কি হবে? এর ফলে এমপ্লয়িরা ডিসস্যাটিসফাই হয়ে পড়বে এবং তাদের কাজের সিকিউরিটির অভাব দেখা দেবে। এছাড়াও আরেকটা দিক আছে যে নতুন করে যদি এমপ্লয়ি অ্যাপয়েন্ট করে এবং তাতে কি হবে, তোমার ট্রেনিং এক্সপেন্সেস, তাই না? ওদের তো এমপ্লয়ীদের ট্রেনিং দিতে হয়, সেই ট্রেনিং এর খরচটাও বেড়ে যাবে। তো হেনরি ফিয়ল কি বলেছে, হেনরি ফিয়লের এই নীতিটা বলছে যে এমপ্লয়িরা যাতে এফিশিয়েন্টের সঙ্গে কাজ চালিয়ে যেতে পারে তার জন্য তাদের অনেকটা টাইম দেওয়া দরকার। তাই দেখে এখানে লিখেছি নো ফ্রিকুয়েন্ট টার্মিনেশন ট্রান্সফার, ঠিক আছে? তো বারবার ওদের টার্মিনেট করলে চলবে না, ট্রান্সফার করলে চলবে না, এটা বলে দিয়েছে। আর বলছে কি প্রোভাইড ফিলিং অফ জব সিকিউরিটি টু এমপ্লয়ীদের জব সিকিউরিটির ব্যবস্থা করতে হবে। আর বলছে অ্যাভয়েড ফ্রিকুয়েন্ট ট্রান্সফার রোটেশন, ইট টেক্স টাইম ফর আ পারসন টু লার্ন নিউ স্কিল অ্যান্ড গেট সেটেল অন জব, ওয়েস্টেজ অফ রিসোর্স, এমপ্লয়ি ইনসিকিউরিটি ফর জব উইল নট কন্ট্রিবিউট দেয়ার ম্যাক্সিমাম এফর্ট, বিকাম ডিসস্যাটিসফাই। তাহলে বুঝতেই পারলে ব্যাপারটা কি, বারবার করে ওদের যদি ট্রান্সফার করি বা রোটেট করি, তাহলে কোনো একটা জিনিস ভালো করে শিখতে, ঠিক আছে, এমপ্লয়ীদের কোনো একটা জিনিস ভালো করে শিখতে অনেকটা টাইম লাগবে। এতে কি হবে, রিসোর্স ওয়েস্ট হবে, ঠিক আছে? এমপ্লয়িরা জবের ইনসিকিউরিটি পাবে এবং তারা তাদের ম্যাক্সিমাম কন্ট্রিবিউট করতে পারবে না এবং এমপ্লয়ি ডিসস্যাটিসফাই হবে। এবার এই প্রিন্সিপালের কিছু পজিটিভ সাইড দেখে নি। পজিটিভ সাইড বলতে ইমপ্রুভ এফিসিয়েন্সি লেভেল অফ এমপ্লয়ীদের এফিশিয়েন্ট লেভেলটা ইমপ্রুভ পাবে, এমপ্লয়ীদের এফিশিয়েন্ট লেভেলটা অনেক উন্নতি ঘটবে। নো ওয়েস্টেজ অফ টাইম অ্যান্ড রিসোর্সেস, টাইম আর রিসোর্সের কোনো ওয়েস্ট হবে না। আচ্ছা, এই প্রিন্সিপালটা ভালো করে মানলে এটাও তো হবে, তোমার এমপ্লয়িরা অনেক স্যাটিসফাই হবে এবং এমপ্লয়ীদের জন্য যে ট্রেনিং কস্ট করতে হয় সেই খরচটাও অনেক কমে যাবে। আচ্ছা, এবার দেখে নেওয়া যাক এই প্রিন্সিপালগুলো যদি ফলো না করে তার কি কি কনসিকুয়েন্স দেখা যাবে। বলছে ওয়েস্টেজ অফ রিসোর্সেস ইন লার্নিং নিউ জব। দেখো বারবার করে যদি ট্রান্সফার করি তাহলে নতুন এমপ্লয়ি আসবে, নতুন এমপ্লয়ি আসলে ওদেরকে এই জবটা সম্পর্কে লার্ন করাতে হবে, শেখাতে হবে। তাতে কি হবে, তাতে প্রচুর খরচ হবে এবং রিসোর্সের অনেক ওয়েস্ট হতে পারে। আর কি ফ্রাস্ট্রেশন এন্ড ডিসস্যাটিসফ্যাকশন অ্যামাং এমপ্লয়ীদের মধ্যে ফ্রাস্ট্রেশন চলে আসবে, কারণ যে কোনো সময় কাজ চলে যেতে পারে, তার ডিসস্যাটিসফাই হবে। আর কি এমপ্লয়ি টার্নওভার ইনক্রিজ হবে। তো এই বলেছে স্টেবিলিটি অফ পার্সোনাল। এবার আমরা হেনরি ফিয়লের 13 নম্বর প্রিন্সিপালটা দেখে নেব। হেনরি ফিয়লের 13 নম্বর প্রিন্সিপালটা তোমরা কি দেখতে পাচ্ছ, ইনিশিয়েটিভ। এই ইনিশিয়েটিভ কথাটির বাংলা অর্থ হলো উদ্যম। তো ইনিশিয়েটিভ বলতে কি বোঝায়? ইনিশিয়েটিভ বলতে বোঝায় সেলফ মোটিভেশনের সঙ্গে কোনো কিছুর স্টেপ নেওয়া। কি বললাম, সেলফ মোটিভেশনের সঙ্গে স্টেপ নেওয়া। যদি এমপ্লয়ীদের নিজের কাজ করার জন্য কিছুটা ডিসিশন নেওয়ার স্বাধীনতা দেওয়া হয় তাহলে তারা সেলফ মোটিভেশনের সঙ্গে নিজেদের কাজটা সম্পূর্ণ করতে পারবে। বলছে যদি এমপ্লয়ীদের নিজের তো কিছু কাজ থাকে, সেই কাজটা করার জন্য তাদের ডিসিশন নেওয়ার যদি স্বাধীনতা দেওয়া হয় তবে তারা সেলফ মোটিভেশনের সঙ্গে নিজেদের কাজটা সম্পূর্ণ করতে পারবে বা বলতে পারে অ্যাচিভ করতে পারবে। এর ফলে তারা কি হবে, এর ফলে তারা কাজে অনেক এনকারেজ পাবে, ঠিক আছে? আর হেনরি ফিয়ল কি বলেছে, হেনরি ফিয়লের এই নীতিটা বলছে যে কাজের ব্যাপারে কর্মীদের ইনিশিয়েটিভ নেওয়ার সুযোগ দেওয়া উচিত। তিনি আরো একটা ভালো কথা বলেছেন যে ম্যানেজমেন্ট একবার যেটা ডিসিশন নেবে সেটা কর্মীদের সাজেশন হোক বা না হোক, কর্মীদের অবশ্যই সেটা ফলো করতে হবে। দেখো তাই তো এখানে লিখেছে টেকিং ফার্স্ট স্টেপ উইথ সেলফ মোটিভেশন টু গিভ আইডিয়া এন্ড সাজেশন। প্রথম স্টেপটা কি, সেলফ মোটিভেশন, কি এমপ্লয়ীদের আইডিয়া সাজেশনটা নিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। বলছে ম্যানেজার মাস্ট গিভ অপরচুনিটি টু এমপ্লয়ি টু টেক ইনিশিয়েটিভ এন্ড পার্টিসিপেট ইন ডিসিশন মেকিং। মানে অর্গানাইজেশনের ভেতরে যে সমস্ত ম্যানেজার আছে তারা এমপ্লয়ীদের অপরচুনিটি দেবে। কি জন্য অপরচুনিটি দেবে? বলছে যে তারা যেন ইনিশিয়েটিভ নেয়, তারা যেন ডিসিশন মেকিং পার্টিসিপেট করে, এই বিষয়ে তাদের একটা অপরচুনিটি দেবে। তাতে কি হবে, এর ফলে এমপ্লয়িরা স্যাটিসফাই হবে। তাই বলেছে ইট অল গিভ স্যাটিসফ্যাকশন টু এমপ্লয়ি, মাস্ট ওয়েলকাম দেয়ার সাজেশন, তাদের সাজেশনটাকে ওয়েলকাম জানাতে হবে। অ্যান্ড আইডিয়া বিফোর ফ্রেমিং প্ল্যান, তো প্ল্যানটা ফ্রেম করার আগে তাদের আইডিয়াটাকে শুনতে হবে এবং তাদের সাজেশনটাকে ওয়েলকাম জানাতে হবে, তাতে এমপ্লয়িরা অনেক স্যাটিসফাই হবে। আচ্ছা, এবার এই প্রিন্সিপালের কিছু পজিটিভ দিকগুলো দেখে নি। কি বলছে পজিটিভ এফেক্ট অফ দিস প্রিন্সিপাল। বলছে দেখো প্রথম পয়েন্টটা তোমরা কি দেখতে পাচ্ছ, ডেভেলপ ফিলিং অফ বিলঙ্গিংনেস ইন এমপ্লয়ি। মানে এমপ্লয়ির যে ফিলিং আছে না, যদি এই প্রিন্সিপালটা ফলো করে তাহলে এমপ্লয়ি যে ফিলিং আছে সেই ফিলিংটার অনেক উন্নতি হবে, ঠিক আছে? তো অর্থাৎ বলতে পারো এমপ্লয়ি যে চিন্তা ভাবনার ক্ষমতা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এরপর কি বলছে এমপ্লয়ি অ্যাচিভ টার্গেট অন টাইম ইফ দে আর সেট আপ উইথ দেয়ার
কনসালটেশন, বলছে অর্গানাইজেশন যে ম্যানেজার তার সঙ্গে যদি কনসাল্ট করে এই সমস্ত বিষয়ে কিভাবে কি করা উচিত, ঠিক আছে, ওর সাজেশনটা যদি এমপ্লয়ি সাজেশনটা যদি নেয়, ঠিক আছে, ম্যানেজার যদি নেয়, তাহলে এমপ্লয়ি তার টার্গেটটা টাইম মতো অ্যাচিভ করতে পারবে। আর বলে যে এমপ্লয়ি গেট স্যাটিসফ্যাকশন, তাহলে তো এমপ্লয়ি তো যদি এই প্রিন্সিপালটা ভালো করে ফলো করা হয় তাহলে এমপ্লয়ি মোটিভেট হবে এবং এমপ্লয়ি স্যাটিসফাইও হবে। এবার দেখে নি কনসিকুয়েন্স অফ ভায়োলেশন অফ দিস প্রিন্সিপাল। এই প্রিন্সিপালটা যদি ফলো করা না হয়, ঠিক আছে, তাহলে কি কি কনসিকুয়েন্স দেখা দেবে? এমপ্লয়ি উইল নট গিভ দেয়ার বেস্ট, এমপ্লয়ি তার বেস্টটা দেবে না বা দিতে পারবে না বলতে পারো। আর বলছে ডিমোটিভেশন অ্যামং এমপ্লয়ি, এমপ্লয়িরা ডিমোটিভেট হবে। এরপরে আমরা হেনরি ফেয়ারের লাস্ট প্রিন্সিপাল অর্থাৎ 14 নম্বর প্রিন্সিপালটা দেখে নেব। কি বলছে? এসপ্রিট দি ক্রপস, মানে দলীয় একতা। এটা কি বলছে? টিম স্পিরিট বা টিম ওয়ার্ক বা তোমরা বলতে পারো টিম গেম, ঠিক আছে। তো এটাকেই বলছে যে এসপ্রিট দি ক্রপস মানে দলীয় একতা। তো হেনরি ফেয়ার এই প্রিন্সিপালে কিসের উপর জোর দিয়েছেন? টিম ওয়ার্কের উপর। তিনি বলেছেন সবাইকে অর্গানাইজেশনের ভিতরে অ্যাজ এ টিম কাজ করতে হবে, ঠিক আছে, কোনো ইন্ডিভিজুয়ালি কাজ করলে চলবে না। এই জন্যই তো হেনরি ফেয়ার বলছে ম্যানেজার শুড ট্রাই টু ব্রিং টিম স্পিরিট অ্যান্ড ইউনিটি অ্যামাং এমপ্লয়িজ ইন অর্গানাইজেশন। ম্যানেজারের দায়িত্ব মানে বলতে পারো ম্যানেজারের রেসপন্সিবিলিটি, ম্যানেজারের কি চেষ্টা করা উচিত, ম্যানেজারের ট্রাই করা উচিত কি বিষয়ে? যে অর্গানাইজেশন যে সমস্ত এমপ্লয়ি আছে তাদের মধ্যে টিম স্পিরিট নিয়ে আসা এবং তাদের মধ্যে একটা একতা অর্থাৎ ইউনিটি নিয়ে আসা, যাতে তারা এক হয়ে কাজ করে অর্থাৎ টিম ওয়ার্ক হিসেবে কাজ করে। এরপরে কি বলছে? হোয়েন এমপ্লয়িজ আর কনসিডার্ড অ্যাজ মেম্বার অফ অর্গানাইজেশন ডেভেলপস আ ফিলিং অফ বিলঙ্গিংস অ্যামাং দেম, দে উইল কন্ট্রিবিউট দেয়ার ম্যাক্সিমাম টু দ্য অ্যাচিভমেন্ট অর্গানাইজেশনাল গোল। তো এটা কি বলছে না? বলছে অর্গানাইজেশনের ভিতরে যত এমপ্লয়ি কাজ করে তাদেরকে এরকম একটা ফিল করাতে হবে তারা যেন অর্গানাইজেশনের একটা পার্ট। তো এই কাজটার দায়িত্ব কার? এই কাজটার দায়িত্ব ম্যানেজারের। আর যদি এমপ্লয়িরাই নিজেরা মনে করে যে আমরা অর্গানাইজেশনের একটা পার্ট বা বলতে পারো অর্গানাইজেশনের একটা মেম্বার, তাহলে তাদের ফিলিং আরো ডেভেলপ হবে। তার ফলে কি হবে? তার ফলে তারা তাদের কন্ট্রিবিউট ম্যাক্সিমাম কন্ট্রিবিউট করবে, ঠিক আছে, যাতে অর্গানাইজেশন গোলটা অ্যাচিভ হয়ে যায়। আর আরেকটা কথা মাথায় রাখবে, অর্গানাইজেশনের ভেতরে যত রকমের এমপ্লয়ি আছে তারা তাদের টিমের অন্যান্য এমপ্লয়ির কাজেও কোঅপারেট করবে, ঠিক আছে, যাতে অর্গানাইজেশন মানে টোটাল যে কাজটা আছে, ঠিক আছে, খুব তাড়াতাড়ি যাতে অ্যাচিভ হয়ে যায়। আর এটা তখনই সম্ভব হবে যদি কর্মীদের মধ্যে একটা ইউনিটি থাকে। তাই তো হেনরি ফেয়ার বলেছে যে কর্মীদের মধ্যে একটা ইউনিটি থাকা দরকার। তাই জন্য ম্যানেজমেন্টের উচিত কর্মীদের এনকারেজ করা। আর এটাও আমরা বলতে পারি, যেটা বলছি বারবার করে, টিম কন্ট্রিবিউশন ইজ অলওয়েজ বেটার দ্যান ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশন। ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশনের চেয়ে টিম কন্ট্রিবিউশনটা অনেকটাই বেটার। এবার এই প্রিন্সিপালে কিছু পজিটিভ সাইড দেখে নি। তাই বলছে পজিটিভ এফেক্ট অফ দিস প্রিন্সিপাল, ডেভেলপমেন্ট টিম স্পিরিট, ঠিক আছে, টিম স্পিরিটটা অনেক ডেভেলপ হবে, ঠিক আছে, অর্থাৎ টিম স্পিরিটের অনেক উন্নতি হবে। বলছে অ্যাচিভমেন্ট অফ গ্রুপ গোল, যে অর্গানাইজেশনের ভেতরে যে গ্রুপ গোলটা আছে না, যে অর্গানাইজেশনের যে লক্ষ্যটা আছে সেই লক্ষ্যটা অ্যাচিভ হবে। আর বলছে কোঅপারেশন অ্যান্ড কোঅর্ডিনেশন ইন অর্গানাইজেশন, অর্গানাইজেশনের ভেতরে কোঅপারেশন এবং কোঅর্ডিনেশন চলে আসে এই প্রিন্সিপালের জন্য। আর কি বলেছে এবার দেখে না, কনসিকুয়েন্স অফ ভায়োলেশন অফ দিস প্রিন্সিপাল। এই প্রিন্সিপালকে যদি ফলো না করে কি কি কনসিকুয়েন্স দেখা দেবে? টিম গোল মে নট বি অ্যাচিভ, অর্গানাইজেশনের যে একটা গোল আছে বা টিমের যে একটা গোল আছে সেটা কখনোই অ্যাচিভ হবে না। নো টিম স্পিরিট থাকবে না। তো ব্যাস এই ছিল হেনরি ফেয়ারের 14টা প্রিন্সিপাল। তো 14টা প্রিন্সিপাল তোমাদের সঙ্গে আলোচনা করলাম। তো তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ও সেই কোশ্চেনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। কি বলেছে? ইউনিটি অফ কমেন্ট এবং ইউনিটি অফ ডিরেকশনের মধ্যে ডিফারেন্স, মানে আদেশদানের একতা এবং নির্দেশদানের একতার মধ্যে পার্থক্য জানতে চেয়েছে। দেখো, এর আগে আমি একটা ইউটিউবে ভিডিও ছেড়েছি বিজনেস স্টাডিজের, সেটা কি হেনরি ফেয়ারের ব্যবস্থাপনার নীতি, মানে হেনরি ফেয়ারের 14 প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট। সেখানে তোমরা পরিষ্কার দেখতে পারবে যে খুব সম্ভবত 4 নম্বর আর 5 নম্বর প্রিন্সিপালটা ছিল ইউনিটি অফ কমেন্ট এবং ইউনিটি অফ ডিরেকশন। তার মানে তোমাদের আগে হেনরি ফেয়ারের ওই প্রিন্সিপালটা দেখে নেওয়া উচিত, না দেখলে এই ডিফারেন্সটা বুঝতে তোমাদের খুব অসুবিধা হবে, ঠিক আছে। ওটা যদি ভালো করে দেখা থাকে তাহলে এটা আলাদা করে এই কোশ্চেনটা না পড়লেও চলবে, ওখান থেকেই তুমি লিখে দিতে পারবে। তবু পার্থক্য আকারে সাজাতে হয়, সেই পার্থক্য আকারে সাজিয়ে তোমাদের বলছি। তো প্রথমে তোমাদের বলতে হবে কি ইউনিটি অফ কমেন্ট, মানে হেনরি ফেয়ারের যে 4 নম্বর প্রিন্সিপাল ছিল ইউনিটি অফ কমেন্ট। ইউনিটি অফ কমেন্ট কি বলছে? মানে আদেশ দানের একতা। কমেন্ট মানেই বুঝতে পারছো, কমেন্ট মানে আদেশ দেওয়া, মানে অর্ডার দেওয়া। দেখো এই প্রিন্সিপালটা কি বলছে, যে 1 এমপ্লয়ি ইকুয়াল টু 1 বস, মানে একজন এমপ্লয়ির জন্য একজনই বস হতে হবে। মানে একজন এমপ্লয়ির কাছে যা অর্ডার আসবে সেটা যেন একজন বসই দেয়, একজনের বেশি বস যেন না দেয়। তাই লিখেছে অ্যান এমপ্লয়ি শুড রিসিভ অর্ডার ফ্রম 1 বস অনলি, একজন এমপ্লয়ি শুধুমাত্র একজন বসের থেকেই অর্ডার পেতে হবে। এবার ধরো তোমাদের মনে প্রশ্ন হলো, ইফ মোর দ্যান 1 বস, যদি একজনের বেশি বসের থেকে অর্ডার পেয়ে যায় তখন কি হবে? তখন এমপ্লয়ি কনফিউজ হয়ে যাবে, হুজ অর্ডার মাস্ট বি এক্সিকিউটেড ফার্স্ট, কার অর্ডারটা ফার্স্ট করবে এই নিয়ে এমপ্লয়ি কনফিউজ হয়ে যাবে। আর সুপারিয়ার, এখানে
সুপারিয়ার মানে তোমরা বুঝতেই পারছো বসের কথা বলছে, ঠিক আছে তো, বস ইগো ক্লাস, ঠিক আছে, বসদের মধ্যে একটা ইগো ক্লাস দেখা যাবে। কেন ইগো ক্লাস দেখা যাবে? এভরি সুপারিয়ার ওয়ান্টস দ্যাট এমপ্লয়ি শুড ডু হিজ গিভেন টাস্ক ফার্স্ট। প্রতিটা বসই চায় যে এমপ্লয়ি, ঠিক আছে, তাদের যে নিচের লেভেলে আছে, সুপারিয়ার যে নিচের লেভেলে থাকে এমপ্লয়ি, তারা যেন আমার কাজটা ফার্স্ট করে, ঠিক আছে। বসদের মধ্যে এই নিয়ে একটা ইগো ক্লাস দেখা যাবে। ফর এক্সাম্পল, এমপ্লয়ির দিক দিয়ে যদি বলি, একটা এমপ্লয়ির কাছে প্রোডাকশন ডিপার্টমেন্টের কাছ থেকেও কমেন্ট এসছে বা সেলস ডিপার্টমেন্টের কাছ থেকেও কমেন্ট এসছে। প্রোডাকশন ডিপার্টমেন্ট বলেছে স্লো প্রোডাকশন করতে, কেন? মেনটেন কোয়ালিটি স্ট্যান্ডার্ড, মানে ভালো কোয়ালিটির যেন প্রোডাক্টটা তৈরি করতে পারে। আর সেলস ডিপার্টমেন্ট থেকে ফার্স্ট প্রোডাকশন এসছে, ঠিক আছে, বল সেলস ডিপার্টমেন্ট থেকে অর্ডারটা কি এসেছে যে প্রোডাকশন তাড়াতাড়ি করতে, টু মিট পেন্ডিং সেলস অর্ডার, যাতে সেলস অর্ডার যেগুলো পেন্ডিং পড়ে সেগুলো যেন মিট করতে পারে, ঠিক আছে। বলছে এক্ষেত্রে এমপ্লয়ি কি হবে? এক্ষেত্রে এমপ্লয়ি কনফিউজ হয়ে যাবে যে হুজ অর্ডার হি শুড ফলো, কার অর্ডারটা আগে ফলো করবে, কেননা কার অর্ডারটা সে ফলো। এবার দেখে নেওয়া যাক ইউনিটি অফ ডিরেকশন কি বলছে। এর মানেটা হচ্ছে ইউনিটি মানে একতা, আর ডিরেকশন মানে নির্দেশ দান, অর্থাৎ নির্দেশ দানের একতা। অর্থাৎ বলছে যে অর্গানাইজেশনের ভিতরে যে সমস্ত এমপ্লয়ি আছে না, সবার এফর্টটা একই ডিরেকশনে যেতে হবে। ওয়ান ইউনিট ইকুয়াল টু ওয়ান প্ল্যান, অর্থাৎ প্রতিটা ডিভিশনে একটা প্ল্যান হওয়া উচিত এবং সমস্ত এমপ্লয়ি ওই প্ল্যানটাকে ফলো করবে। এবার বলছে কি এফর্ট অফ অল এমপ্লয়ি অফ অর্গানাইজেশন মাস্ট বি ডিরেক্টেড ইন ওয়ান ডিরেকশন। বলছে যে অর্গানাইজেশনের ভিতরে যত রকমের এমপ্লয়ি আছে, ঠিক আছে, সবার এফর্টটা একটাই ডিরেকশনে যাওয়া উচিত। আর বলেছে ইচ ডিপার্টমেন্ট বা ইচ গ্রুপ ওয়ান হেড অ্যান্ড ওয়ান প্ল্যান, অর্থাৎ প্রতিটা ডিপার্টমেন্ট বলো বা প্রতিটা গ্রুপ বলো, তার একটা হেড এবং একটা প্ল্যান হওয়া উচিত। দেখো একটা উদাহরণে আসা যাক, একটা অটোমোবাইল কোম্পানির দুটো ডিপার্টমেন্ট আছে, ঠিক আছে তো। একটা ডিপার্টমেন্টটা তোমার ধরো স্কুটি প্রোডাকশন হয় যেখানে, সেই একটা ডিপার্টমেন্ট, আর একটা বাইক প্রোডাকশন যেখানে হয় সেই বাইক ডিপার্টমেন্ট, ঠিক আছে। তাহলে কি বললাম, একটা স্কুটি ডিপার্টমেন্ট আর একটা বাইক ডিপার্টমেন্ট। যেহেতু প্রত্যেকটা প্রোডাক্টেরই নিজস্ব একটা মার্কেট আছে এবং তাদের নিজস্ব কিছু কাস্টমার আছে, আবার এদের বিজনেস এনভায়রনমেন্টও আছে, তাই প্রতিটা ডিপার্টমেন্টেরই নিজস্ব একটা গোল থাকবে। এই গোলটা পূরণ করার জন্য, মানে এই গোলটা অ্যাচিভ করার জন্যই প্রত্যেকটা ডিপার্টমেন্টের একটা ডিফারেন্ট প্ল্যানিং থাকবে এবং সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের প্রত্যেকটা এমপ্লয়ি কেবলমাত্র একজন প্রধান, মানে যে হেডের ডিরেকশনে তার প্রচেষ্টা, মানে তার কাজটা চালিয়ে যাবে। এখানে দেখো একটা এক্সাম্পল তোমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ যে রিলায়েন্স কোম্পানি, তোমরা রিলায়েন্সের নাম শুনেছো, ঠিক আছে, তোমরা রিলায়েন্স ট্রেন্ডস দেখেছো, তোমরা যাও কত দোকান, কত বড় বড় শপিং মল আছে, তোমরা দেখতে পারবে সেখানে রিলায়েন্স ট্রেন্ডস আছে, যেখানে ক্লোথস বেচা হয়। তারপর ধরো রিলায়েন্সের সিম মানে তোমরা জিও সিম যেটাকে দেখো, তারপর যে রিলায়েন্সের ফোন আছে, এদের না সবার ডিফারেন্ট মার্কেট আছে, ঠিক আছে। ক্লথসের আলাদা মার্কেট আছে, সিমের আলাদা মার্কেট আছে, ফোনের আলাদা মার্কেট আছে, ঠিক আছে। এদের নিজস্ব কিছু কাস্টমার আছে। আচ্ছা, এদের যে বিজনেস এনভায়রনমেন্ট আছে না, এইগুলো ডিফারেন্ট, মানে ক্লথের এনভায়রনমেন্ট আলাদা, সিমের এনভায়রনমেন্ট আলাদা, ফোনের এনভায়রনমেন্ট আলাদা, ঠিক আছে। এই যে প্রতিটা ডিভিশনের জন্য ডিফারেন্ট প্ল্যান করা উচিত। তাই বলছে এভরি এমপ্লয়ি মাস্ট পুট হিজ এফর্ট টুয়ার্ডস দ্য অ্যাচিভমেন্ট অফ হিজ ডিভিশন গোল আন্ডার ওয়ান হেড অনলি। তাই বলছে প্রতিটা এমপ্লয়ি তাদের যে এফর্টটা আছে না, সেই এফর্টটা দেবে তাদের গোলটাকে অ্যাচিভ করার জন্য, ঠিক আছে, যে ডিভিশন গোল আছে সেই গোলটাকে অ্যাচিভ করার জন্য, এবং ডিরেকশন করবে কে? ওয়ান হেড অনলি, মানে একজন প্রধানই সেই নির্দেশটা দেবে। তাহলে তোমরা বেসিক কনসেপ্টটা তো বুঝতে পারলে, এটা তোমরা 1 নম্বর পয়েন্ট বলে চালিয়ে দেবে। 2 নম্বর পয়েন্ট তোমরা স্ক্রিনে কি দেখতে পাচ্ছ, ইউনিটি অফ কমান্ড কি বলছে, অ্যাভয়েড ডুয়াল সাবঅর্ডিনেশন। দেখো অ্যাভয়েড মানে কি, এড়িয়ে চলবে, ডুয়াল মানে কি দুজনের কথা বলছে, ঠিক আছে তো, দুজনের কথা মানে বলতে যে একজনের বেশি। সাবঅর্ডিনেশন মানে এখানে বসের কথা বলছে। মানে ইউনিটি অফ কমান্ড মানে কি, আমি কি বললাম, ওয়ান এমপ্লয়ি ইকুয়াল টু ওয়ান বস, মানে একজন এমপ্লয়ির জন্য একজন বসই থাকবে। তাই বলছে এখানে ডুয়াল সাবঅর্ডিনেশন মানে দুজন বস হবে না, দুজন বা তার বেশি বস হবে না। তাই বলছি অ্যাভয়েড ডুয়াল সাবঅর্ডিনেশন। আর এখানে কি বলছে, অ্যাভয়েড অর প্রিভেন্টস ওভারল্যাপিং অফ অ্যাক্টিভিটিস অর ওয়েস্টেজ অফ রিসোর্সেস। ইউনিটি অফ ডিরেকশনটা কি বলছে, সমস্ত এমপ্লয়ি একই ডিরেকশনে যাবে। সমস্ত এমপ্লয়ি যদি একই ডিরেকশনে যায়, তাহলে অর্গানাইজেশনের ভেতরে যে সমস্ত অ্যাক্টিভিটিস আছে, যে সমস্ত কার্যকলাপ আছে, সেগুলো ওভারল্যাপ হবে না, ঠিক আছে, ওভারল্যাপ হবে না, আর রিসোর্সও ওয়েস্ট হবে না। আচ্ছা, 3 নম্বর কি বলেছে, ইট এফেক্টস অ্যান ইন্ডিভিজুয়াল এমপ্লয়ি। কেন বললাম ওয়ান বস ইকুয়াল টু ওয়ান এমপ্লয়ি, এটা ইন্ডিভিজুয়াল এমপ্লয়িকে এফেক্ট করে। আর ইউনিটি অফ ডিরেকশন কি বলছে, ইট এফেক্টস এন্টায়ার অর্গানাইজেশন, এটা পুরো অর্গানাইজেশনকেই এফেক্ট করে। আর একটা কি বলেছে, এটা বারবার একই কথা বলছি, কথা আবার বলছি, ওয়ান বস ওয়ান সাবঅর্ডিনেট, মানে ওয়ান বস ওয়ান এমপ্লয়ি, ঠিক আছে, ওয়ান বস ওয়ান এমপ্লয়ি। আর এদিকে কি বলেছে, ইউনিটি অফ ডিরেকশন বলছে ওয়ান ইউনিট ওয়ান প্ল্যান। এরপরে আরেকটা পয়েন্ট তোমরা দিতেই পারো, রেসপন্সিবিলিটির কথা বলতে পারো, ঠিক আছে। এটা কি বলতে পারো, মানে ইউনিটি অফ কমান্ডটা কি বলছে, ইউনিটি অফ কমান্ড বলছে একজন এমপ্লয়ি একজন বসের কাছে রেসপন্সিবল থাকে। কিন্তু ইউনিটি অফ ডিরেকশনটা কি বলছে, ইউনিটি অফ ডিরেকশন বলছে অর্গানাইজেশনের ভেতরে তো অনেক এমপ্লয়ি জব করে, তো যতগুলো এমপ্লয়ি আছে তারা কিন্তু একজন বসের কাছে রেসপন্সিবল। তার মানে এখানে কি বুঝতে পারলে, একজন এমপ্লয়ি একজন বসের কাছে, আর এখানে অনেকগুলো এমপ্লয়ি একজন বসের কাছে রেসপন্স। তো এটাই হলো ইউনিটি অফ কমান্ড এন্ড ইউনিটি অফ ডিরেকশনের মধ্যে ডিফারেন্স, ঠিক আছে। তো তোমরা এটা লিখতে পারো, এক্সামে যদি আসে, আমি 5টা পয়েন্ট বলে দিলাম,
5টা পয়েন্ট তোমরা লিখে ফেলতেই পারবে। তো ঠিক আছে, এই ভিডিওটি শেষ হয়ে গেল। আলোচনা করবো হোয়াট ইজ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। মানে সায়েন্টিফিক ম্যানেজমেন্টের বাংলা শব্দ হলো বৈজ্ঞানিক ব্যবস্থাপনা। এই ভিডিওতে আমরা এটাই জানার চেষ্টা করবো বৈজ্ঞানিক ব্যবস্থাপনার মানেটা কি। অ্যাকচুয়ালি বৈজ্ঞানিক ব্যবস্থাপনা জিনিসটা তো বলতে পারো সায়েন্টিফিক ম্যানেজমেন্ট জিনিসটা কি। আর একটা কথা বলে দিই, ফাদার অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট হচ্ছে এফ.ডব্লিউ. টেলর। ঠিক আছে, এফ.ডব্লিউ. টেলরকে আমরা বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বলে থাকি। এই কারণের জন্য সায়েন্টিফিক ম্যানেজমেন্ট জিনিসটা কি সেটা জানা আমাদের খুবই জরুরি। ঠিক আছে, আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব সায়েন্টিফিক ম্যানেজমেন্টের ডেফিনেশন নিয়ে, বা বলতে পারো একটা ওভারঅল কনসেপ্ট দেবো। দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কি লেখা আছে, সায়েন্টিফিক ম্যানেজমেন্ট ক্যান বি ডিফাইন্ড অ্যাজ অ্যাপ্লিকেশন অফ সায়েন্স ফর ইচ অ্যান্ড এভরি এলিমেন্ট অফ ম্যানেজমেন্ট। আমি তোমাদের আগেই বলেছিলাম যে ম্যানেজমেন্টের ডিসিশন কিভাবে নিতে হয়। এতদিন পর্যন্ত ম্যানেজমেন্টের ডিসিশন নেওয়া হতো সিচুয়েশন ওয়াইজ, যেটা ভালো লাগতো, অর্থাৎ যখন যেই প্রবলেমে পড়তো সেই প্রবলেমটাকে সলভ করার একটা গাইডলাইন বলে দেওয়া ছিল, আর ম্যানেজার সেটাই করতো। কিন্তু এফ.ডব্লিউ. যখন আসলো, অর্থাৎ এফ.ডব্লিউ. যখন এন্ট্রি নিল, তিনিও ম্যানেজমেন্ট দেখাশোনা করা শুরু করলো। তার ম্যানেজমেন্ট দেখাশোনা করার টেকনিকটা টোটালি ডিফারেন্ট ছিল অন্যান্যদের তুলনায়। তিনি শুধু সিচুয়েশনকেই দেখেনি, ম্যানেজমেন্টের সমস্ত প্রবলেমকে খুঁজে বার করলো এবং ওই প্রবলেমগুলোর মধ্যে সায়েন্স লাগানোর চেষ্টা করলো। টেলর ম্যানেজমেন্ট এবং সায়েন্সকে কম্বাইন করে দিল, আর তখনই নতুন একটা ম্যানেজমেন্টের জন্ম হলো, আর এটাকেই আমরা বলি সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। দেখো এরপরে টেলর কি বলেছে, ইন সিম্পল ওয়ার্ডস ইট মিনস অ্যাপ্লাই সায়েন্টিফিক টুলস, মেথডস এন্ড ট্রেন্ড পার্সোনাল ইন অর্ডার টু ইনক্রিজ দ্য আউটপুট। ম্যানেজমেন্টের প্রিন্সিপালের মধ্যে সায়েন্সের এন্ট্রি করানো। কি বললাম বুঝতে পারছো? ম্যানেজমেন্টের যে প্রিন্সিপাল গুলো আছে এর মধ্যে সায়েন্সের এন্ট্রি করানো। এর ফলে কি হবে, আমাদের ম্যাক্সিমাম আউটপুট হবে। আমাদের মানে যে অর্গানাইজেশন আছে বা ফার্ম আছে, ফার্মের ম্যাক্সিমাম আউটপুট হবে, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম আউটপুট, অর্থাৎ প্রোডাকশন ম্যাক্সিমাম হবে। কোনো অর্গানাইজেশনের মেন গোল কি জানো? কোনো অর্গানাইজেশনের মেন গোল হচ্ছে যে ওই অর্গানাইজেশনের যে সমস্ত এমপ্লয়ি আছে তাদের থেকে 100% কি করে পাওয়া যায়, আর এই জিনিসটাই টেলর এখানে করেছে। তাই তো বলছে খুব সহজ ভাষায়, ম্যানেজমেন্ট প্রিন্সিপাল যে আছে না, ম্যানেজমেন্ট প্রিন্সিপালের মধ্যে সায়েন্টিফিক টুল অ্যাপ্লাই করবে, মেথড অ্যাপ্লাই করবে, আর ট্রেন পার্সোনাল মানে যে সমস্ত এমপ্লয়ীদের সিলেকশন করবে, সিলেকশন করলেই হবে না, খুব ভালো মতন সিলেকশন করবে এবং তাদেরকে ট্রেন করবে যাতে তাদের থেকে আউটপুটটা ইনক্রিজ করা, যাতে আউটপুট ভালো আউটপুট পাওয়া যায় বা ম্যাক্সিমাম আউটপুট পাওয়া যায়। আচ্ছা, টেলর আর কি বলেছে, সায়েন্টিফিক ম্যানেজমেন্ট ইনসিস্ট অন রিপ্লেসমেন্ট অফ রুল থাম বাই সায়েন্স, দ্যাট মিনস ডিসিশন ইন দ্য অর্গানাইজেশন শুড নট বি টেকেন অন দ্য বেসিস অফ উইলস অ্যান্ড উইশেস অফ ম্যানেজার, বাট ডিসিশন মাস্ট বি বেসড সায়েন্টিফিক স্টাডিজ কন্ডাক্টেড বাই ইউজিং সায়েন্টিফিক টুলস। অর্থাৎ এফ.ডব্লিউ. টেলর কি বলতে চাইছে, বলছে অর্গানাইজেশনের ভেতরে রুল অফ থামটাকে আর ইউজ করো না, রুল অফ থাম্বের বদলে তোমরা সায়েন্সটাকে অ্যাপ্লাই করো। এখন দেখে নি রুল অফ থামটা জিনিসটা কি, রুল অফ থাম ফলো করার ফলে কি হবে, এগুলো সবই ডিটেলসে তোমাদের সঙ্গে আলোচনা করছি। তো রুল অফ থাম জিনিসটা কি, ম্যানেজাররা যখন কোনো অর্গানাইজেশনের ভেতরে কোনো ডিসিশন নেয়, কিভাবে নেয়, ফিলিং এর উপর বেস করে। তো ম্যানেজাররা ভেবে নিচ্ছে যে এটা ঠিক আছে, আর ম্যানেজারদের কি মনে হচ্ছে যে এই প্রবলেমটার এটাই সলিউশন, আর কিছু হতেই পারে না। ম্যানেজারদের এরকমই একটা ফিল হচ্ছে। এইভাবে কাজকর্ম করলে অর্গানাইজেশনের প্রোডাকশন বেড়ে যাবে, ওয়ার্কাররা মোটিভেট হয়ে যাবে। আর কি বলেছে, এক্সপেরিয়েন্স, তাই তো, এক্সপেরিয়েন্স মানে অভিজ্ঞতা। আগে যে ম্যানেজার ছিল সে যখন সমস্যায় পড়েছিল সে এইভাবে প্রবলেমগুলো সলভ করেছিল, তাহলে চলো এখনো সেইভাবে প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করি। আর বলছে হিট অ্যান্ড মিস মেথড, মানে 3-4টে মেথড অ্যাপ্লাই করি, একটা না একটা মেথড তো লেগেই যাবে। এই হচ্ছে রুল অফ থাম্ব। কিন্তু এই রুল অফ থাম্বের না অনেকগুলি অসুবিধা রয়েছে, তাই বলছে হুইচ হ্যাজ মেনি লিমিটেশন। অর্থাৎ রুল অফ থাম্ব ফলো করার অর্থ হলো ট্রাই করে যাওয়া। সে ট্রাই করে গেলে আমার সাকসেস হতে পারে, আবার ফেলিওরও হতে পারে, রিসোর্স গুলো ওয়েস্টেজ হতে পারে। ঠিক আছে, শেষ পর্যন্ত এইগুলো ফলো করার ফলে শেষ পর্যন্ত কাজটা সফল হতে পারে, সাকসেস হতে পারে, যে হবেই এমন বলছি না। তো এটাই হচ্ছে রুল অফ থাম্ব। কিন্তু টেলর কি বলেছিল, টেলর বলেছিল রুল অফ থাম্বের পরিবর্তে সায়েন্টিফিক টেকনিকটা অ্যাপ্লাই করা উচিত। আর যদি সায়েন্টিফিক টেকনিকটা অ্যাপ্লাই করা হয় তাহলে অর্গানাইজেশনের ভেতরে যে সমস্ত এমপ্লয়িরা কাজ করছে তারা জানতে পারবে যে কখন এবং কিভাবে তাকে কোনো কাজ করতে হবে, এবং সেই কাজগুলো করার জন্য কি ধরনের মেশিন ব্যবহার করা উচিত, কি ধরনের টুল ব্যবহার করা উচিত। অন্যদিকে এমপ্লয়ারও যে কোনো দিন মোট কতটা পরিমাণ কাজ হয়েছে সেটা ভালো মতন জানতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট জিনিসটা কি। তো দেখো কখনো কখনো জানতে চাই ফাদার অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট কে, বললাম এফ.ডব্লিউ. টেলর হচ্ছে ফাদার অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, অর্থাৎ বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক হচ্ছে টেলর। ঠিক আছে, তো সায়েন্টিফিক ম্যানেজমেন্ট সম্পর্কে টেলর যেই ডেফিনেশন দিয়েছে সেই ডেফিনেশনটা তোমরা একটু শুনে নাও। টেলর কি বলেছে, টেলর বলেছে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট ইজ দ্য অ্যাক্ট অফ নোয়িং এক্স্যাক্টলি হোয়াট ইউ ওয়ান্ট ইউর ম্যান টু ডু অ্যান্ড দেন সিইং দ্যাট দে ডু ইট ইন দ্য বেস্ট অ্যান্ড চিপেস্ট ওয়ে। মানে হচ্ছে এফ.ডব্লিউ. টেলর বলতে যে তুমি তোমার কর্মীদের দিয়ে কি করাতে চাও সেটা সঠিকভাবে জানা, এবং সবচেয়ে ভালোভাবে এবং সবচেয়ে কম ব্যয় তুমি যেই কাজটা দিয়েছো সেই কাজটা ওরা করছে কিনা সেটাই হচ্ছে তোমার সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। ঠিক আছে, তো আমি তো প্রথমে বললাম সায়েন্টিফিক ম্যানেজমেন্ট জিনিসটা কি, যে তোমরা কি বুঝতে পারছো সেটা আমি তুলে ধরলাম। আর এখন কি হচ্ছে এফ.ডব্লিউ. টেলর কি বলে সেটা লিখলাম। আর তোমরা যদি লিখতে চাও এফ.ডব্লিউ. টেলর কি বলেছে তাহলে প্রপার ডেফিনেশন লিখতে হবে, একটু এদিক ওদিক করলে চলবে না। ঠিক আছে, তো আশা করি সায়েন্টিফিক ম্যানেজমেন্টটা তোমরা বুঝতে পেরেছো। এটার নাম হচ্ছে ফিচার্স অফ
সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। আগের ক্লাসে আমি শিখিয়েছিলাম সায়েন্টিফিক ম্যানেজমেন্টের ডেফিনেশন, অর্থাৎ বলতে পারো সায়েন্টিফিক ম্যানেজমেন্টের কনসেপ্ট শিখিয়েছিলাম। আজকে সেই সায়েন্টিফিক ম্যানেজমেন্টের ফিচার্স বা ক্যারেক্টারিস্টিক করাবো। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কি লেখা যায়, ফিচার্স অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। আর আমি লাস্ট ক্লাসে বলেছিলাম সায়েন্টিফিক ম্যানেজমেন্টের জনককে এফ.ডব্লিউ. টেলর। তো এফ.ডব্লিউ. টেলরকে আমরা বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বলে জেনে থাকি। এই কোশ্চেনটা পরীক্ষায় শর্ট কোশ্চেন, অর্থাৎ এমসিকিউ বা এসএকিউতে দিতে পারে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনককে, তখন তোমরা কি লিখবে, এফ.ডব্লিউ. টেলর। এবার মিনিংটা দেখে নেওয়া যাক। আগের ক্লাসে যদিও বলা ছিল, তবু আরেকবার বলেই, মিনিং অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। তাহলে তোমরা লিখবে কি, সায়েন্টিফিক ম্যানেজমেন্ট মিনস নোয়িং এক্স্যাক্টলি হোয়াট ইউ ওয়ান্ট ম্যান টু ডু অ্যান্ড সিইং দ্যাট দে ডু ইট ইন দ্য বেস্ট অ্যান্ড চিপেস্ট ওয়ে। তো মানে কি বলতে চাইছে, যে তুমি তোমার কর্মীদের দিয়ে কি করাতে চাও সেটা সবচেয়ে ভালোভাবে এবং সবচেয়ে কম খরচে তারা তোমার দেয়া কাজটা সেইভাবে করছে কিনা, সেটাই হচ্ছে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। এবার আমরা সায়েন্টিফিক ম্যানেজমেন্টের বেশ কিছু ফিচার্স দেখে নিই। প্রথম পয়েন্ট তোমরা স্ক্রিনে কি দেখতে পাচ্ছ, সিস্টেমেটিক অ্যাপ্রোচ। ঠিক আছে, বলছে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট ইজ আ সিস্টেমেটিক অ্যাপ্রোচ টু ম্যানেজমেন্ট অ্যান্ড ইটস ইউজ এনশিওর দ্যাট অল অ্যাক্টিভিটিস আর কমপ্লিটেড ইন আ সিস্টেমেটিক অ্যান্ড সায়েন্টিফিক ম্যানার। তো কি বলতে চাইছে, সায়েন্টিফিক ম্যানেজমেন্ট সিস্টেমেটিক অ্যাপ্রোচ হতে হবে। বলতে সায়েন্টিফিক ম্যানেজমেন্টকে সিস্টেমেটিক অ্যাপ্রোচ হতে হবে, মানে যা ম্যানেজমেন্ট করব তা ভেবে চিনতে সিস্টেমের সাথে করব। অর্থাৎ অর্গানাইজেশনের ভিতরে যে সমস্ত ম্যানেজমেন্ট হবে সেটা ভেবে চিন্তা ভাবনা করে আমাকে করতে হবে। ঠিক আছে, কোনো কিছু চিন্তা ভাবনা না করে, মানে ভাবনা চিন্তা না করে অর্গানাইজেশনের ভিতরে কোনো রকমের ম্যানেজমেন্ট করব না। যেমনটা আমরা ডেফিনেশনে আলোচনা করেছি কিছুক্ষণ আগেই বললাম, কি বললাম, আমরা আমাদের কর্মীদের দিয়ে কি করাতে চাই, মানে আমাদের অর্গানাইজেশনের ভিতরে যে সমস্ত কর্মী আছে তাদেরকে দিয়ে আমরা কি কাজ করাতে চাই, ঠিক আছে, সেটা আমাকে ভালো মতন জানতে হবে। ঠিক আছে, এবং সবচেয়ে ভালোভাবে এবং সবচেয়ে কম খরচে তারা আমার দেয়া কাজটা ঠিকভাবে করছে কিনা, সেটাই তো সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। তাই বলতে যে কোনো অর্গানাইজেশনের ভেতরে যে ম্যানেজমেন্টটা হবে সেটা সিস্টেমের সঙ্গে হতে হবে। এই জন্যই বলছে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট হচ্ছে এক ধরনের সিস্টেমেটিক অ্যাপ্রোচ। 2 নম্বর পয়েন্ট কি বলেছে, মেন্টাল চেঞ্জ ফর ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়ি রিলেটেড টু মিউচুয়াল রিলেশন অ্যান্ড ওয়ার্ক এফোর্ট টার্গেট বেটার প্রোডাকশন অ্যান্ড হাই প্রফিট। তো কি বলছে, সায়েন্টিফিক ম্যানেজমেন্ট মেন্টাল চেঞ্জ নিয়ে আসে ওয়ার্কার আর এমপ্লয়ীদের মধ্যে। এই দুজনেরই মেন্টাল সিচুয়েশনকে চেঞ্জ করা উচিত। কিসের জন্য মেন্টাল সিচুয়েশনটা চেঞ্জ করা উচিত? কারণ মিউচুয়াল রিলেশনের জন্য। ওদের চিন্তা ভাবনা, ওদের মানে এখানে কি বলতে, যে ওয়ার্কার এমপ্লয়ি এদের চিন্তা ভাবনাটা চেঞ্জ করা উচিত। যেমন একটা যদি উদাহরণে আসি, উদাহরণটা কি দেওয়া যেতে পারে, মালিক মনে করে এমপ্লয়িকে দিয়ে কাজ করাতে হবে, আর ওর থেকে যত বেশি কাজ নেওয়া যায়, ঠিক আছে, ওর থেকে যত বেশি কাজ নেওয়া যায় মালিক এমপ্লয়ি থেকে, সেই কাজটা নেওয়ার চেষ্টা করবে। আর এমপ্লয়ির কি মনে হয়, এমপ্লয়ির মনে হয় মালিক আমাদের থেকে কাজ নেওয়ার জন্য আমাদেরকে ইউজ করছে, প্রফিট আমাদের সাথে শেয়ার করছে না। এই কারণে মালিক আর এমপ্লয়ীদের মধ্যে একটা বিরোধ তৈরি হবে। ঠিক আছে তো। আর সায়েন্টিফিক ম্যানেজমেন্ট কি বলছে, সায়েন্টিফিক ম্যানেজমেন্ট বলছে মালিক আর এমপ্লয়ীদের মধ্যে যে বিরোধ আছে সেটা প্রথমে দূর করতে হবে। সায়েন্টিফিক ম্যানেজমেন্ট আরো বলে কিভাবে ওয়ার্ক এফর্টটা বাড়ানো যায় সেদিকে নজর দিতে হবে। টার্গেট এরকম হওয়া উচিত কি করে বেটার প্রোডাকশন করা যায় এবং হাই প্রফিট আর্ন করতে পারে, কোন কোম্পানি হাই প্রফিট আর্ন করতে পারে সেদিকে নজর দিতে হবে। তাহলে আশা করি মেন্টাল চেঞ্জটাও বুঝতে পারলে। এবার বলছে ডিসকার্ড ওল্ড মেথড অফ ওয়ার্ক। বলছে নো ট্রায়াল অ্যান্ড এরর মেথড, রাদার মডার্ন টেকনিক ওয়ার অ্যাডাপ্টেড। বলছে অর্গানাইজেশনের ভেতরে আগে যে পুরনো মেথড ছিল, অর্থাৎ আগে যে সমস্ত কাজকর্ম করা হতো তখন যে মেথড ছিল সেটা হচ্ছে ট্রায়াল অ্যান্ড এরর মেথড। ট্রায়াল অ্যান্ড এরর মেথডটা বলে দিই, ট্রায়াল আর এরর মানে ভুল ভ্রান্তি। মানে কি, ধরো একটা কাজ করার জন্য ম্যানেজারের যে মনে হতো যে এইভাবে কাজটা করাই, তো সে 7-8টা প্রসেস অবলম্বন করতো, কোনো একটা প্রসেসে সেই কাজটা কমপ্লিট হতো। তার মানে কি, এক্ষেত্রে কি হতো, 7-8টা প্রসেসের মধ্যে একটা প্রসেস ঠিকঠাক হতো, বাকি প্রসেসগুলো তো ভুল হতো। তো এক্ষেত্রে অনেকটা সময় নষ্ট হতো। বলছে এরকম মেথড আর চলবে না, কোম্পানির ভেতর এই ট্রায়াল আর এরর মেথড চলবে না, এখন মডার্ন টেকনিক অ্যাপ্লাই করতে হবে। তাই বলছে এই ট্রায়াল অ্যান্ড মেথডের পরিবর্তে মডার্ন টেকনিক মানে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট অ্যাপ্লাই করতে হবে। 4 নম্বর কি বলেছে, 4 নম্বর বলছে বেস্ট মেথড অফ ডুইং ওয়ার্ক। বলছে যে কোনো কাজ করার জন্য আমাদের কাছে ভেরিয়াস মেথড থাকে, কিন্তু সায়েন্টিফিক ম্যানেজমেন্ট বলছে এরকম করলে চলবে না যে যখন ইচ্ছা যে কোনো একটা মেথড অ্যাপ্লাই করে দেবো। আমাদেরকে সব কটা মেথড ভালো করে স্টাডি করতে হবে, বলতে পারো ভালো করে দেখতে হবে, তারপর মেথডগুলো ভালো করে দেখে যেটা সবচেয়ে বেস্ট বলে মনে হবে, ঠিক আছে, সেটাই সিলেক্ট করব এবং সেই মেথডটা সিলেক্ট করে আমাদের কাজটা কমপ্লিট করব। 5 নম্বর কি বলছে, স্ট্রিক্ট অবজারভেশন অফ রুলস। বলছে যেসব রুলস অ্যান্ড রেগুলেশন বানানো হয় সেগুলি অর্গানাইজেশনের কথা ভেবেই বানানো হয়, অর্থাৎ অর্গানাইজেশনের প্রফিটের কথা ভেবেই বানানো হয়। সায়েন্টিফিক ম্যানেজমেন্ট বলছে যে সমস্ত রুল আর রেগুলেশন আমরা বানিয়েছি সেটার স্ট্রিক্ট অবজারভেশন করতে হবে, যে রুলগুলি ঠিকঠাক ফলো হচ্ছে কিনা সেটা দেখতে হবে। 6 নম্বর কি বলছে, প্রপার সিলেকশন অ্যান্ড ট্রেনিং অফ ওয়ার্কার্স। অর্গানাইজেশনের ভেতরে তো ওয়ার্কার সিলেক্ট করতে হবে, কিন্তু এই সিলেকশন অনেক চিন্তা ভাবনা করেই করতে হবে। যেই পার্সন আমাদের অর্গানাইজেশনের জন্য সুইটেবল তাকেই সিলেক্ট করতে হবে, তারপর সেই এমপ্লয়িকে প্রপার ট্রেনিং দিতে হবে। তো এই হয়ে গেল ফিচার্স অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট।
হ্যালো স্টুডেন্ট, এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব বৈজ্ঞানিক ব্যবস্থাপনার সুবিধা নিয়ে, বা বলতে পারো অ্যাডভান্টেজেস অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। বর্তমানে শিল্প জগতে যে বিশাল পরিবর্তন ঘটেছে না, তার মূলে রয়েছে সায়েন্টিফিক ম্যানেজমেন্টের একটা বিশাল বড় একটা অবদান, বা বলতে পারো একটা কন্ট্রিবিউশন। সায়েন্টিফিক ম্যানেজমেন্ট শিল্প জগতে একটা ইভলিউশন এনেছে, ঠিক আছে। এই সায়েন্টিফিক ম্যানেজমেন্টের বেশ কিছু সুবিধা আছে, সেই সুবিধাগুলি এক এক করে আলোচনা করা হচ্ছে। দেখো, প্রথম পয়েন্টে তোমরা স্ক্রিনে কি দেখতে পাচ্ছ? প্রথম পয়েন্টটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ স্ট্যান্ডার্ডাইজেশন, বা কেউ স্ট্যান্ডার্ডাইজেশন না দিয়ে এই পয়েন্টটাও দিতে পারে ইনক্রিজ ইন এফিসিয়েন্সি। ইনক্রিজ ইন এফিসিয়েন্সি মানে কি? দক্ষতা বৃদ্ধি, ঠিক আছে তো। আর স্ট্যান্ডার্ডাইজেশন মানে স্ট্যান্ডার্ড মানে কি? এক ধরনের মান। দেখো কি বলছি, টেলরের মতে, টেলর মানে এফডব্লিউ টেলর কি বলেছিল? এফডব্লিউ টেলরের মতে সব কিছুরই স্ট্যান্ডার্ডাইজেশন হতে হবে, মানে সব কিছুর মানই যেন একটা স্ট্যান্ডার্ড হয়। এখানে সব কিছু বলতে তো বোঝানো সে র ম্যাটেরিয়ালও হতে পারে, লেবারও হতে পারে, আবার ওয়ার্কিং কন্ডিশনও হতে পারে। আর এইসব যদি প্রিডিটারমাইন্ড হয়, প্রিডিটারমাইন্ড যদি আগে থেকেই যদি ডিটারমাইন করা থাকে, তাহলে কি হবে? সব কিছু প্রসেস যদি স্ট্যান্ডার্ডাইজ হয়, প্রিডিটারমাইন্ড হয়, তো সেখান থেকে জব পারফরমেন্স যেটা হবে না, সেটা অনেক বেটার হয়ে যাবে। আর এর ফলে কি হবে? এফিসিয়েন্সিটা ইনক্রিজ হয়ে যাবে। দেখো, তাই কি বলেছে? উইথ দ্য হেল্প of the principle of standardization, standard of raw material, labor, working condition can be predetermined with help in the better performance of the job. এবার 2 নম্বর পয়েন্টে আসে যাক। 2 নম্বর পয়েন্টে তোমরা কি দেখতে পাচ্ছ? প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল, মানে সায়েন্টিফিক ম্যানেজমেন্টের সেকেন্ড অ্যাডভান্টেজ বলতে পারো প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল। তো সায়েন্টিফিক ম্যানেজমেন্টের অন্যতম সুবিধা হলো প্ল্যানিং এবং কন্ট্রোলে সাহায্য করা। কিভাবে প্ল্যানিং এবং কন্ট্রোলে সাহায্য করে, এখন সেটাই তোমাদের সামনে বলি। বলছে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট মেইনলি সায়েন্টিফিক অ্যানালাইসিসের উপর কাজ করে, মানে সব কিছু আগে ভালো করে অ্যানালাইসিস করো, আগে থেকে স্টাডি করো, মানে বলতে পারো অ্যাডভান্স স্টাডি করো, এবং তারপরে সেটা ডিসিশন নাও। সায়েন্টিফিক ম্যানেজমেন্টের শর্ট টার্ম এবং লং যাই প্ল্যান বানানো হোক না কেন, সেটা সায়েন্টিফিক অ্যানালাইসিস করার পর বানানো হয়, সমস্ত কারণ ইনভেস্টিগেশন করার পর বানানো হতো। তার ফলে প্ল্যানটা কি হতো? খুব এফেক্টিভ হতো এবং ভালো কাজ করতো। এই তো গেল প্ল্যানের সুবিধা। এবার আমরা আলোচনা করি কন্ট্রোলের সুবিধাটা কি। সায়েন্টিফিক ম্যানেজমেন্টের স্ট্যান্ডার্ডের সঙ্গে অ্যাকচুয়ালি কম্পেয়ার করা হয়, এর ফলে নিয়ন্ত্রণের বা বলতে পারো কন্ট্রোলের অনেক সুবিধা হয়। তাই তো এখানে বলেছে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট হেল্পস ইন এফেক্টিভ প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল, অ্যাজ ইন সায়েন্টিফিক ম্যানেজমেন্ট শর্ট টার্ম অ্যান্ড লং টার্ম প্ল্যানস আর মেড আফটার সায়েন্টিফিক এনকোয়ারি অ্যান্ড ইনভেস্টিগেশন অফ ফ্যাক্টস, সো দে আর এফেক্টিভ। দেখো, এরপরে 3 নম্বর পয়েন্টে আসে যাক। 3 নম্বর পয়েন্টে তোমরা কি দেখতে পাচ্ছ? রিডিউস কস্ট অফ প্রোডাকশন। কি বলছে? সায়েন্টিফিক ম্যানেজমেন্ট অর্গানাইজেশনের ভিতরে যে সবকটা যে লেভেল আছে না, সবকটা লেভেলে রেগুলার অবজার্ভ করার ফলে কি হয়? রেগুলার অবজার্ভ করার ফলে কোনো রকমের রিসোর্সের ওয়েস্টেজ হবে না, আর তার ফলে কি হবে? প্রোডাকশন কস্টটা অনেক কমে যাবে। প্রোডাকশন কস্টই কমবে না, প্রোডাকশন কস্ট কমার পাশাপাশি যে সমস্ত প্রোডাক্ট তৈরি হবে, সেই প্রোডাক্টের কোয়ালিটিও অনেক উন্নত মানের হবে, ঠিক আছে। এর ফলে যারা কাস্টমার আছে, কাস্টমাররা কম দামে ভালো জিনিস পাবে। তাই এখানে বলেছে দ্য প্রিন্সিপাল অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট হেল্প ইন রিডিউসিং দ্য কস্ট অফ প্রোডাকশন। 4 নম্বর পয়েন্টটা কি বলেছে? ইনক্রিজ ইন প্রফিট। আমরা প্রথমেই আলোচনা করেছি যে যখন আমাদের কস্ট কমে যায়, আর কস্ট কমে গেলে কি হয়? কস্ট কমে গেলে ওয়ার্কারদের এফিশিয়েন্ট বেড়ে যায়, মানে বলতে পারো এফিশিয়েন্সি বেড়ে যায়, মানে দক্ষতাটা বেড়ে যাবে। তখন কি হয়? তখন প্রোডাকশনও বেড়ে যাবে, আর প্রোডাকশন ইনক্রিজ হচ্ছে আর কস্ট মিনিমাইজ হচ্ছে, তাহলে তখন কি হবে? তখন হবে প্রফিট হবে। তোমরা যদি এর একটা বার চার্ট দেখো, তাহলে দেখবে যে প্রোডাকশন বার আস্তে আস্তে উপরের দিকে উঠছে আর কস্টের বার আস্তে আস্তে নিচের দিকে নামছে। এই দুটোর গ্যাপই হচ্ছে প্রফিট, বা বলতে পারো এই দুটোর গ্যাপ যখন ইনক্রিজ হবে তখনই তো প্রফিট হবে। তাই তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কি, উইথ দ্য রিডিউস কস্ট অফ প্রোডাকশন এন্ড ইনক্রিজ ইন এফিসিয়েন্সি অফ দ্য ওয়ার্কার, সায়েন্টিফিক ম্যানেজমেন্ট হেল্পস ইন ইনক্রিজ ইন দ্য প্রফিট, মানে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট প্রফিটটাকে ইনক্রিজ করতে সাহায্য করে। পরবর্তী পয়েন্টে আসে যাক। পরবর্তী পয়েন্ট কি বলেছে? মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এন্ড কোঅপারেশন ব্রিংস ওয়ার্কার্স এন্ড ম্যানেজমেন্ট। দেখো, টেলর স্যার কি বলেছিল? টেলর স্যার বলেছিল যে ওয়ার্কার আর ম্যানেজমেন্টের মধ্যে কোঅপারেশন রাখতে হবে, এদের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি করতে হবে। দেখো, এদের মধ্যে যদি ভালো সম্পর্ক তৈরি হয়, তাহলে আখেরে কার লাভ? আখেরে তো কোম্পানিরই লাভ। তাই বলে যে ওয়ার্কার্স আর ম্যানেজমেন্টের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি করতে হবে। ও শুরু থেকেই এর পেছনে পড়েছিল ওয়ার্কার আর ম্যানেজমেন্টের ভালো সম্পর্ক কি করে তৈরি করা যায়। পরবর্তী পয়েন্টে আসে যাক। পরবর্তী পয়েন্টটা কি বলছে? মোর ট্রেনিং টু ওয়ার্কার। টেলর বলেছিল যে ওয়ার্কারদের অনেক বেশি ট্রেনিং দিতে হবে, কোনো নতুন নতুন প্রসেস আসলে ওদেরকে সেগুলো সম্পর্কে আপডেট করতে হবে। এর ফলে কি হবে? এর ফলে ওদের স্কিলটা বাড়বে। এরপরে লাস্ট পয়েন্টে আসে যাক। লাস্ট পয়েন্টটা কি বলছে? ওয়ার্কার ক্যান আর্ন মোর। ঠিক আছে, বলছে অর্গানাইজেশনের ভেতরে যদি ডিফারেন্সিয়াল পিস রেট অ্যাপ্লাই করা হয়, ডিফারেন্সিয়াল পিসের সিস্টেম যদি অ্যাপ্লাই করা হয়, তাহলে ওয়ার্কাররা অনেক বেশি ইনকাম করতে পারবে। কেননা তোমরা যদি একটু মনে করার চেষ্টা করো, সায়েন্টিফিক ম্যানেজমেন্টের যে টেকনিক ছিল, সেখানে টেলর ডিফারেন্সিয়াল পিস রেটের কথা বলেছিল। ডিফারেন্সিয়াল পিস রেটটা কি? টেলর বলেছিল যে ওয়ার্কাররা কিভাবে বেশি হারে পেমেন্ট পেতে পারে কোম্পানি থেকে। শুধু বেশি হারে ওরা পেমেন্ট পাবে না, এতে কোম্পানিরও লাভ হবে, কোম্পানির প্রোডাকশনের মান আরো উন্নত হবে। এখানে তিনি পিসের ওপর জোর দিয়েছিলেন।
টেলর ডিফারেন্সিয়াল পিস সেটে কি বলেছিল? টেলর ডিফারেন্সিয়াল পিস সেটে বলেছিল ওয়ার্কারদের একটা স্ট্যান্ডার্ড দিয়ে দেওয়া হবে, ওরা সেই স্ট্যান্ডার্ডের চেয়ে যদি বেশি হারে প্রোডাকশন করে তাহলে তারা বেশি করে ওয়েজেস পাবে। এটা একটা বড় অ্যাডভান্টেজ তোমরা বলতেই পারো। তো এর সাথে সাথে আমাদের সায়েন্টিফিক ম্যানেজমেন্টের অ্যাডভান্টেজটাও শেষ হয়ে গেল। হ্যালো স্টুডেন্ট, কোশ্চেনটা তোমাদের সামনে তুলে ধরবো, সেটা হচ্ছে টেলরস প্রিন্সিপাল অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, মানে টেলরের বৈজ্ঞানিক ব্যবস্থাপনার নীতিগুলি। আমরা সবাই জানি যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কাকে বলে? এফডব্লিউ টেলরকে, মানে ফাদার অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট হচ্ছে এফডব্লিউ টেলর। এই এফডব্লিউ টেলর সায়েন্টিফিক ম্যানেজমেন্টের কতগুলো প্রিন্সিপালের কথা বলেছিল, সেই প্রিন্সিপালগুলি এখন আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো প্রথম প্রিন্সিপালটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কি, সায়েন্স নট রুল অফ থাম্ব। ঠিক আছে, আমাদের আগে জেনে নিতে হবে সায়েন্স নট রুল অফ থাম্ব এই প্রিন্সিপালটা আমাদের কি বোঝাচ্ছে। এখানে টেলর কি বলেছে? সব জায়গায় সায়েন্স, মানে সব জায়গায় তোমাকে সায়েন্স ইউজ করতে হবে, রুল অফ থাম্ব ইউজ করতে বারণ করেছে। রুল অফ থাম্ব জিনিসটা কি? যখন আমরা কোনো অর্গানাইজেশনে কোনো ডিসিশন নিই, কিসের উপর বেস করে ডিসিশন নিই? ইনটিউশন, মানে ফিলিং এর উপর বেস করে ডিসিশন নিই যে এইভাবে কাজ করলে কোম্পানির প্রোডাকশন বেড়ে যাবে, ওয়ার্কাররা আরো মোটিভেট হবে। আর কিসের উপর বেস করে ডিসিশন নিই? এক্সপেরিয়েন্স। আগের বার যে ম্যানেজার ছিল তখন প্রোডাকশনের সময় যেই প্রবলেমে পড়েছিল সেই প্রবলেমটা সে কিভাবে সলভ করেছিল তার উপর বেস করে ডিসিশন নিই। এরপর কি, হিট অ্যান্ড মিস মেথড। এই জিনিসটা কি? ধরো কোনো একটা প্রবলেমে পড়েছিল, সেই প্রবলেমটা সলভ করার জন্য 7-8টা মেথড অ্যাপ্লাই করেছিল, তার মধ্যে যে কোনো একটা না একটা তো ক্লিক করে যাবেই। এটাই হচ্ছে তোমার রুল অফ থাম্ব। এই রুল অফ থাম্বের অনেক অসুবিধা রয়েছে। কিরকম অসুবিধা রয়েছে? যে ফিলিং এর উপর বেস করে ডিসিশন নিই, সেই ফিলিং গুলো এইবার কাজ নাও লাগতে পারে। এক্সপিরিয়েন্সের উপর বেস করে ডিসিশন নিই, সেই এক্সপিরিয়েন্স গুলো এবার কাজে নাও লাগতে পারে। তারপর কি বলছিলাম, হিট অ্যান্ড মিস মেথড, সেই হিট অ্যান্ড মিস মেথডটা এবার কাজে নাও লাগতে পারে। তাই এফডব্লিউ টেলর বলেছে যে এই রুল অফ থাম্ব ইউজ করো না। তিনি বলেছে যে যখনই কোনো ডিসিশন নেবে সমস্ত ডিসিশন সায়েন্টিফিক অ্যানালাইসিসের উপর নেবে। আর যদি এই মেথডটা ফলো করা হয় তবে প্রত্যেকটা এমপ্লয়ি জানতে পারে যে কখন এবং কিভাবে তাকে কোনো কাজ করার জন্য কি ধরনের মেশিন ইউজ করা উচিত। অন্যদিকে এমপ্লয়াররা জানতে পারবে যে কোনো দিন, ঠিক আছে, মোট কতটা পরিমাণ কাজ হয়েছে, ঠিক আছে, সেটা ভালো মতন জানতে পারবে। এটাই হচ্ছে সায়েন্স নট রুল অফ থাম্ব। এরপরে 2 নম্বর পয়েন্টে আসা যাক। 2 নম্বর পয়েন্টটা তোমরা কি দেখতে পাচ্ছ স্ক্রিনে? হারমোনি নট ডিসকর্ড। হারমোনি মানে কি? হারমোনি মানে হচ্ছে তোমরা বলতে পারো সামঞ্জস্য। একটু যদি ভালো করে বলা যায়, হারমোনি মানে মিলেমিশে কাজ করা, মানে সামঞ্জস্য থাকা, ঠিক আছে তো। আর নট ডিসকর্ড মানে কোনো রকমের ঝামেলা না করা। যেমন আমরা কি জানি, যে কোনো অর্গানাইজেশনের ভেতরে দুটো গ্রুপ থাকে, একটা গ্রুপ হচ্ছে ওয়ার্কার আর একটা গ্রুপ হচ্ছে ম্যানেজমেন্ট। ওয়ার্কাররা কি ভাবে? ওয়ার্কাররা ভাবে তাদের অনেক কাজ করা আছে, তাদের অনেক কাজ করা আছে, কিন্তু তাদেরকে কম পেমেন্ট করে, ঠিক আছে। আর কি বলছে, ওভার বার্ডেন উইথ ওয়ার্ক, মানে তাদেরকে কাজের পর কাজ করেই যায়, কাজের পর কাজ করেই যায়, কিন্তু পেমেন্ট সেইভাবে করে না। তাহলে বুঝতে পারলে ওয়ার্কাররা কিভাবে আন্ডার পেড আর ওভার বার্ডেন উইথ ওয়ার্ক। আর ম্যানেজমেন্ট কিভাবে? ম্যানেজমেন্ট ভাবে যে ওয়ার্কার আর গুড ফর নাথিং, লেজি, ইউজলেস। মানে ম্যানেজমেন্ট কিভাবে? ওয়ার্কাররা কাজেরই নয়, ঠিক আছে, তারা কাজ করেন, তারা লেজি, তারা একদমই কাজ করতে চায় না, কুড়ে টাইপের। ম্যানেজমেন্ট আর কিভাবে? ওয়ার্কার আর পেড আননেসেসারিলি, মানে ওয়ার্কারদের যে পেমেন্ট করা হচ্ছে না, মানে পেমেন্ট করার দরকারই নেই, অপ্রয়োজনীয়, তাদের কিন্তু কোনো কাজই পাওয়া যাচ্ছে না, তাদেরকে ফালতু পেমেন্ট করা হচ্ছে। যেমন ওদের দেখি কাজের জায়গায় ওরা কি করছে, টিফিন খেতে ব্যস্ত, আড্ডা মারতে ব্যস্ত, SMS করতে ব্যস্ত, ফোন করতে ব্যস্ত, তো ওদের কিন্তু কোনো কাজই হচ্ছে না। তো ম্যানেজমেন্ট এটাই ভাবে। এখানে টেলর স্যার কি বলেছেন, ঠিক আছে, টেলর বলেছে যে ডেভেলপ পজিটিভ থিঙ্কিং ফর ইচ আদার, মানে দুজনের থিঙ্কিংটা পজিটিভ করতে হবে। টেলর বলেছেন দুজনের চিন্তা ভাবনা চেঞ্জ করতে হবে, ঠিক আছে তো। ওয়ার্কাররা এত কম কেন পেমেন্ট করছে সেটা ম্যানেজমেন্টকে দেখতে হবে, আবার ওয়ার্কাররা বেশি কাজ করছে কম পেমেন্ট পাচ্ছে সেইটা কেন হচ্ছে এটা ম্যানেজমেন্টকে ভালো করে দেখতে হবে। আবার ওয়ার্কারও এটা দেখতে হবে যে তাদেরকে এত টাকা পেমেন্ট করছে, তারা কেন কাজের জায়গায় এরকম SMS করছে, ফোনে গল্প করছে, টাইম ওয়েস্ট করছে, এই জিনিসগুলো দেখতে হবে। আর কি বলেছে, ওয়ার্ক উইথ হারমোনি অ্যান্ড প্রপার আন্ডারস্ট্যান্ডিং। এই যে কাজগুলো করতে হবে না, সমস্ত এমপ্লয়ীদের মধ্যে মিলেমিশে কাজ করতে হবে, কোনো রকম ঝামেলা করলে চলবে না, ঠিক আছে, এবং তাদের মধ্যে প্রপার বোঝাপড়া হতে হবে। আর কি বলছে, অ্যাভয়েড ডিসকর্ড মানে কি বলছে, কনফ্লিক্ট, মানে কোনো রকমের ঝামেলা থাকলে চলবে না, ঝামেলা হলেই সেটা সামনাসামনি মিটিয়ে নিতে হবে। তারপর যে বোথ গ্রুপ শুড রিয়ালাইজ ইচ আদার ইম্পর্টেন্স, দুটো গ্রুপেরই বুঝতে হবে যে প্রতিটা গ্রুপেরই একে অপরের দরকার। যেমন কোম্পানিতে যে প্রোডাকশন হবে সেই প্রোডাকশন করবে কারা? ওয়ার্কাররা, ঠিক আছে তো। ওয়ার্কার ছাড়া কখনো ম্যানেজমেন্ট চলবে না। আবার ম্যানেজমেন্টরা সব ডিরেকশন দেবে, ওদের পেমেন্ট করবে, সেই সমস্ত দিকটা দেখতে হবে ওয়ার্কারদের। তার মানে দুজনকেরই দুটো গ্রুপ সম্পর্কে রিয়ালাইজ করতে হবে। এটাই হচ্ছে তোমার মেন্টাল রিভলিউশন।
ম্যানেজমেন্ট শুড শেয়ার গেইনস অফ কোম্পানি উইথ ওয়ার্কার্স। কোম্পানির যা প্রফিটটা হবে না, ম্যানেজমেন্টকে সেটা শেয়ার করতে হবে কোম্পানির ওয়ার্কারদের সাথে। আর বলছে ওয়ার্কার মাস্ট কন্ট্রিবিউট টু দেয়ার বেস্ট লেভেল। এর ফলে কি হবে, ওয়ার্কাররা তাদের বেস্ট লেভেলটা কন্ট্রিবিউট করতে পারবে। তো চলো আরেকবার দেখে নাও কি বলেছে। হারমোনি অ্যান্ড নট ডিসকর্ডটা কি বলেছে। বলছে হারমোনি মানে কি মিলেমিশে কাজ করবে, আর নট ডিসকর্ড মানে কোনো রকমের ঝামেলা করবে না। কিছুক্ষণ আগে আমরা কি বললাম, যে কোনো অর্গানাইজেশনের ভিতরে দুটো গ্রুপ থাকে, একটা ওয়ার্কার আর একটা ম্যানেজমেন্ট। ওয়ার্কাররা মনে করে যে তাদেরকে কম রেমুনারেশন বা কম ওয়েজেস দিয়ে তাদেরকে দিয়ে বেশি কাজ করানো হচ্ছে, আর ম্যানেজমেন্ট মনে করে যে ওয়ার্কাররা হলো লেজি, ইউজলেস। ঠিক আছে। আর টেলর কি বলেছে, টেলর বলেছিল ওয়ার্কার আর ম্যানেজমেন্টের মধ্যে যতটা সম্ভব ভালো সম্পর্ক তৈরি করা। ঠিক আছে। আর এই যে ভালো সম্পর্ক তৈরি করা হবে এটাকেই বলে মেন্টাল রিভলিউশন। ঠিক আছে। তিনি বিশ্বাস করতেন, বলতে পারো তো এফডব্লিউ টেলর বিলিভ করতেন যে মেন্টাল রিভলিউশনের ফলেই ওয়ার্কার আর ম্যানেজমেন্টের মধ্যে সমস্ত ঝামেলার অবসান ঘটবে। এর ফলে কাজের মধ্যে একটা ভালো পরিবেশ তৈরি হবে, বলতে পারো কাজের মধ্যে একটা হারমোনি তৈরি হবে, যে মিলেমিশে কাজ করার একটা পরিবেশ সেটা তৈরি হবে। তিনি বলেছিলেন ম্যানেজমেন্টের উচিত এমপ্লয়ি বা ওয়ার্কারদের পার্টনার হিসেবে মনে করা। এমপ্লয়ি এবং ম্যানেজমেন্ট উভয়েরই মেন লক্ষ্য হওয়া উচিত প্রতিষ্ঠানের যে অর্গানাইজেশনের প্রফিটটা কি করে বাড়ানো যায়। ঠিক আছে। ডিস্ট্রিবিউশন অফ প্রফিট নিয়ে কোনো রকমের ঝামেলা করা উচিত নয়। রুলস এবং রেগুলেশন মেনে এমপ্লয়ীদের কাজ করা উচিত। আর কি বলেছিল, ম্যানেজমেন্টের উচিত যে অর্গানাইজেশনের ভেতরে যে প্রফিটটা হবে না সেই প্রফিটটা ওয়ার্কার বা এমপ্লয়ীদের সঙ্গে শেয়ার করে নেওয়া। তো আশা করি বুঝতে পারলে ব্যাপারটা। এরপরে আমরা এফডব্লিউ টেলরের 3 নম্বর প্রিন্সিপালটা দেখে নিই। 3 নম্বর প্রিন্সিপালটা কি বলেছে, কোঅপারেশন নট ইন্ডিভিজুয়ালিজম। তো এই প্রিন্সিপালের টেলর কি বলেছে, টেলর বলেছে যে দেয়ার শুড বি কোঅপারেশন বিটুইন ওয়ার্কার এন্ড ম্যানেজার। অর্থাৎ বলেছে যে একটা কোম্পানির মধ্যে বা একটা অর্গানাইজেশনের মধ্যে ওয়ার্কার এবং ম্যানেজমেন্টের মধ্যে একটা ভালো সম্পর্ক থাকা উচিত, বলতে পারো যে একটা কোঅপারেশন থাকা উচিত। আর কি বলেছে, ম্যানেজার মাস্ট ট্রাই টু উইন কনফিডেন্স অফ ওয়ার্কার বাই পার্টিসিপেটিং দেম ইন ডিসিশন মেকিং। ম্যানেজারকে কি করতে হবে, ওয়ার্কারদের কনফিডেন্স জিততে হবে। কি করে কনফিডেন্স জিততে হবে, যাতে ওরা ডিসিশন মেকিং এ পার্টিসিপেট করে। তারা বলছে বিকজ ইফ ডিসিশন আর টেকেন ইন কনসালটেশন উইথ এমপ্লয়িজ দেন দে উইল ট্রাই টু গিভ দেয়ার বেস্ট টু অ্যাচিভ দ্য টার্গেট। ম্যানেজাররা যদি এমপ্লয়ীদের সামনে ডিসিশন নেয়, ওদের সাথে যদি কনসালটেশন করে, তাহলে ওদের অ্যাডভাইস নেওয়া যায়, তাহলে ওরা খুশি হবে এবং ওরা চেষ্টা করবে কোম্পানিতে ওদের বেস্টটা দেওয়ার। এরপরে কি বলেছে, এরপরে বলেছে ম্যানেজার শুড অলসো রিওয়ার্ড ওয়ার্কার্স ফর গুড সাজেশন। ধরো অর্গানাইজেশনের ভিতরে কোনো একটা কাজে প্রবলেম দেখা দিয়েছে, ম্যানেজারকে সেই প্রবলেমটা সলভ করতে হবে, এবং কোনো ওয়ার্কার যদি একটা ভালো ডিসিশন দেয়, ঠিক আছে, বা বলতে পারো একটা ভালো সাজেশন দিল, ঠিক আছে, এবং সেই সাজেশনটা যদি ম্যানেজারের হেল্প হয়, তাহলে ম্যানেজার এর রিটার্ন কি দিতে পারে, ওকে একটা রিওয়ার্ড দিতে পারে। আচ্ছা, আর কি বলেছে, ওয়ার্কার শুড অলসো নট গো অন স্ট্রাইক এন্ড মেক আনরিজনেবল ডিমান্ড। ওয়ার্কারদের উচিত স্ট্রাইক না করা এবং ম্যানেজমেন্টের কাছে অন্যায় কোনো দাবি না করা। আরো কিছু কাজ আছে, ম্যানেজমেন্টের কি উচিত, ওয়ার্কারদের ইন্টারেস্ট অনুযায়ী তাদের কাজটা ডিস্ট্রিবিউট করা। আর আরেকটা কি, ম্যানেজমেন্টের উচিত ওয়ার্কারদের বিলিভ করা। এরপরে এফডব্লিউ টেলরের 4 নম্বর প্রিন্সিপালে আসা যাক। 4 নম্বর প্রিন্সিপালটা কি বলছে, 4 নম্বর প্রিন্সিপালটা বলছে সায়েন্টিফিক সিলেকশন এন্ড ডেভেলপমেন্ট অফ ওয়ার্কার্স। মানে একটা অর্গানাইজেশনের ভেতরে যে সমস্ত ওয়ার্কাররা কাজ করে তাদের ডেভেলপমেন্ট করা খুবই জরুরি। এর ফলে কি হবে, ওয়ার্কারদের এফিসিয়েন্সি বাড়বে। শুধু ওয়ার্কারদের এফিসিয়েন্সি বাড়বে না, যে কোম্পানি বা অর্গানাইজেশনের এফিসিয়েন্সি বাড়বে। মানে ওয়ার্কাররা যত এফিসিয়েন্ট হবে অর্গানাইজেশনের জন্য ততই ভালো। তাই বলছে দেখো, বিজনেস এফিসিয়েন্ট। তো বিজনেস কখন এফিসিয়েন্ট হবে, যখন ওয়ার্কাররা এফিসিয়েন্ট হবে। বলছে বিজনেস এফিসিয়েন্ট when worker are efficient। আর ওয়ার্কাররা কখন এফিসিয়েন্ট হবে, when they are given proper training। যখন তাদের প্রপার ট্রেনিং দেবে তখনই ওয়ার্কাররা এফিসিয়েন্ট হবে। এখানে টেলর কি বলেছে, বলছে টেলর ইনসিস্ট দ্যাট এমপ্লয়ি শুড বি সিলেক্টেড সায়েন্টিফিক্যালি, রাইট পারসন এট রাইট প্লেস। মানে ওয়ার্কারদের যে সিলেকশন করা হবে সেটা সায়েন্টিফিক্যালি সিলেকশন করা হবে, রাইট পারসন এট রাইট প্লেস। অর্থাৎ ঠিকঠাক পজিশনে ঠিকঠাক ওয়ার্কার বা এমপ্লয়িকে তোমার সিলেক্ট করতে হবে। অর্থাৎ যেই পারসন বা বলতে পারো যেই এমপ্লয়ি যেই কাজে এফিসিয়েন্ট তাকে সেই প্লেসে দিতে হবে। আর কি বলছে, অ্যাসাইন্ড ওয়ার্ক অ্যাকর্ডিং টু হিজ মেন্টাল এন্ড ফিজিক্যাল ক্যাপাবিলিটি। মানে ওয়ার্কারদের যে কাজটা অ্যাসাইন করবে না, সেটা তাদের মেন্টাল আর ফিজিক্যাল ক্যাপাবিলিটি দেখে, ঠিক আছে, তাদের কি ক্যাপাবিলিটি আছে সেই ক্যাপাবিলিটি দেখে তাদের কাজটা অ্যাসাইন করা উচিত। আর বলছে গিভেন টাইম টু টাইম ট্রেনিং টু ইনক্রিজ দেয়ার এফিসিয়েন্সি। তাদের এফিসিয়েন্সি বাড়ানোর জন্য তাদের টাইম টু টাইম ট্রেনিং দেওয়া উচিত। ধরো তোমরা দেখো এখন দেখতে পাচ্ছ ব্যাংকে অনেকেই চাকরি করে, ঠিক আছে, তো ব্যাংকে অনেক দিন আগে তারা চাকরি পেয়েছিল, ঠিক আছে, তখন অত কম্পিউটার ইউজ হতো না, কিন্তু বর্তমানে তো সব কম্পিউটারের যুগ চলে এসছে। তো কম্পিউটার তাদের যদি প্রপার ট্রেনিং না দেয়, তাহলে তারা কম্পিউটারে হিসাবপত্র করতে পারবে না। এটা তোমাকে মাথায় রাখতে হবে। এই কোশ্চেনটা এক্সামে খুবই আসে এবং 4 নম্বরে আসতে পারে। যদি এই কোশ্চেনটা এক্সামে আসে তাহলে 4 নম্বরে আসতে পারে। কোশ্চেনটা হচ্ছে টাইম স্টাডি, ঠিক আছে। টাইম স্টাডিকে বাংলায় বলা হচ্ছে সময় সমীক্ষা, ঠিক আছে। তোমাকে পরীক্ষা দিতে পারে সময় সমীক্ষার উপর একটি টিকা লেখো। তো তোমরা কি লিখবে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কি লেখা আছে, টাইম রিকোয়ার্ড টু পারফর্ম আ জব। প্রতিটা কাজ অ্যাচিভ করার জন্য, বলতে পারো প্রতিটা কাজ ভালো মতন সম্পন্ন করার জন্য ওয়ার্কারদের কতটা সময় লাগে সেটা স্টাডি করাকেই বলা হয় টাইম স্টাডি,
ঠিক আছে, আমি আবার বলে দিচ্ছি কী বলেছে। টাইম রিকোয়ার্ড টু পারফর্ম আ জব, কোনো একটা জব ভালো করে পারফর্ম করার জন্য ওয়ার্কারদের কতটা টাইম লাগে সেটা স্টাডি করাই হচ্ছে টাইম স্টাডি। আচ্ছা, এর কিছু অবজেক্টিভস দেখে নিই। প্রথম অবজেক্টিভ কী বলেছে, নাম্বার অফ ওয়ার্কার্স রিকোয়ার্ড টু পারফর্ম আ জব, কোনো একটা জব পারফর্ম করার জন্য কতজন ওয়ার্কার দরকার। আর কি বলেছে, ক্যাটাগরি ওয়ার্কার্স, এফিসিয়েন্ট ইনএফিসিয়েন্ট, মানে অর্গানাইজেশনের ভেতরে বা বলতে পারো কোম্পানির ভেতরে দু ধরনের ওয়ার্কার কাজ করে। সেই দু ধরনের ওয়ার্কার কি, একটা এফিসিয়েন্ট আর একটা ইনএফিসিয়েন্ট। এফিসিয়েন্ট মানে তোমরা বুঝতেই পারছো দক্ষ, আর ইনএফিসিয়েন্ট মানে অদক্ষ। একটা যে নির্দিষ্ট টাইম আছে সেই টাইমের আগেই যে সমস্ত ওয়ার্কাররা তাদের কাজগুলো কমপ্লিট করে দেয় তাকে বলে এফিসিয়েন্ট ওয়ার্কার, আর যে সমস্ত ওয়ার্কার সেই টাইমের মধ্যে কাজটা কমপ্লিট করতে পারে না, তার চেয়ে বেশি টাইম নেয়, তাকে বলে ইনএফিসিয়েন্ট ওয়ার্কার। এরপরে কি লেখা, একটু কন্ডাক্ট টাইম স্টাডি। এই টাইম স্টাডিকে কন্ডাক্ট করার জন্য তোমাকে কি করতে হবে, 1 নম্বর বলেছে অবজার্ভ অ্যান অ্যাভারেজ ওয়ার্কার হোয়াইল পারফর্মিং জব। কোনো একটা যখন জব পারফর্ম করা হবে না তখন অ্যাভারেজ ওয়ার্কার নিতে হবে এবং তারা যখন কাজ করবে তাদেরকে অবজার্ভ করতে হবে। 2 নম্বর কি বলেছে, নোট টাইম হুইচ ইজ টেকেন বাই ওয়ার্কার টু কমপ্লিট জব। আমি পার্টিকুলার কোনো ওয়ার্কারকে জবটা কমপ্লিট করতে যতটা টাইম দিয়েছি, ঠিক আছে, কোনো ওয়ার্কার জবটা কমপ্লিট করার জন্য কতটা টাইম নিয়েছে সেই টাইমটা আমাকে নোট করতে হবে। তারপর কি বলেছে, রিপিট দ্যাট অবজারভেশন 100 টাইমস, ব্যাকে লিখে দেন ডিসাইড এভারেজ টাইম। টেলর কি বলেছে, টেলর বলেছে একই ধরনের কাজ 100 বার সম্পন্ন করতে ওয়ার্কাররা কতটা সময় নেয় সেটা অবজার্ভ করতে হবে এবং অবজার্ভ করে অ্যাভারেজ টাইম বের করতে বলেছে। এবং এটা যে অবজার্ভ করবো কিসের মাধ্যমে অবজার্ভ করবো, স্টপ ওয়াচের মাধ্যমে অবজার্ভ করতে বলেছে। এরপর কি বলেছে, দিস অ্যাভারেজ টাইম শুড বি কনসিডার দ্য টাইম টু পারফর্ম দ্য জব। মানে মোট কথা টেলর বলে দিয়েছিল যে কোনো একটা কাজ কমপ্লিট করতে কতটা সময় লাগে তোমরা সেটা 100 বার ধরে অবজার্ভ করো, ঠিক আছে। সেই অবজার্ভটা তোমরা স্টপ ওয়াচের মাধ্যমে করো, তাহলে তোমরা বুঝতে পারবে যে এর পরবর্তী সময় যখন ওয়ার্কারদের কাজ দেবো ঠিক কতটা সময়ের মধ্যে ওদের কাজটা করতে হবে। এটাই হচ্ছে অ্যাভারেজ টাইম। তো 100 বার ধরে যে অবজার্ভ করলো, ধর সাপোজ দেখা গেল যে ওয়ার্কারকে ওই কাজটা করতে কমপ্লিট করতে ওর লাগে 3 ঘন্টা। এরপরে যখন কোনো ওই কাজ ওরকমই এক ধরনের কাজ কোনো ওয়ার্কারকে দেবো তখন ওকে বলে দেবো ভাই তুমি 3 ঘন্টার মধ্যে কাজটা কমপ্লিট করে দাও, ঠিক আছে। তো তাই তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ, দিস অ্যাভারেজ টাইম শুড বি কনসিডার দ্য টাইম টু পারফর্ম জব, জবটা পারফর্ম করার জন্য কতটা অ্যাভারেজ টাইম কনসিডার করা হবে। আচ্ছা, এরপরে কি বলেছে, এরপরে বলেছে ফিক্স টার্গেট ফর ওয়ার্কার্স অ্যান্ড টেল দেম দ্যাট অ্যাভারেজ টাইম টু অ্যাচিভ দ্য টার্গেট। এরপরে কোনো ওয়ার্কারকে আমরা টার্গেট দিয়ে দেবো যে ভাই এই টাইমের মধ্যে তোমরা কাজটা কমপ্লিট করে দাও। এবার আমরা কোম্পানির মধ্যে 3 ধরনের ওয়ার্কার দেখতে পারি, একটা অ্যাভারেজ ওয়ার্কার দেখতে পারি, এফিসিয়েন্ট দেখতে পারি, ইনএফিসিয়েন্ট দেখতে পারি। অ্যাভারেজ ওয়ার্কার কি, হু অ্যাচিভ টার্গেট ইন দ্য স্ট্যান্ডার্ড টাইম। ওকে বলেছি ভাই 3 ঘন্টার মধ্যে কাজটা কমপ্লিট করে দিতে হবে, ওই যদি 3 ঘন্টার মধ্যে কাজটা কমপ্লিট করে দেয় একে বলে অ্যাভারেজ ওয়ার্কার। এফিসিয়েন্ট ওয়ার্কার হু অ্যাচিভ টার্গেট বিফোর স্ট্যান্ডার্ড টাইম, কেউ যদি 3 ঘন্টার আগে মানে 2.5 ঘন্টার মধ্যে কাজটা কমপ্লিট করে দেয় সেটা হচ্ছে এফিসিয়েন্ট ওয়ার্কার। আর ইনএফিসিয়েন্ট ওয়ার্কার হু ফেল টু অ্যাচিভ টার্গেট, সে 3 ঘন্টায় কাজ করতে দিয়েছে, সে 3.5 ঘন্টা লাগিয়ে দিয়ে কাজটা কমপ্লিট করতে, এটাকে বলে ইনএফিসিয়েন্ট ওয়ার্কার।